Welcome, guys, to Hok Aloron after a long time. আমরা এই আলোড়ন করতে করতে অনেকটা পথই একসাথে চলেছি, মানে প্রায় 94 ভিডিওস মতো আমাদের হয়ে গেছে। বাট উই আর নট লুকিং ফর দ্য কোয়ান্টিটি, উই আর লুকিং ফর দ্য কোয়ালিটি। তো তার জন্য আমরা যেটা করছি, কটা ভিডিও হলো এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি না। যেটা নিয়ে আমরা কাজ করতে চাইছি, যাতে আমরা ডাইভার্সিফাইড এরিয়া থেকে, মানে একটা ওয়াইড রেঞ্জকে কভার করে, যাতে আমরা এই বিভিন্ন জিনিস নিয়ে সিনেমার এবং লিটারেচার এবং আদার যা লিটারারি আর্টিস্টিক মিডিয়াগুলো আছে, সেগুলোকে নিয়ে একসাথে নিয়ে যতটা বলতে পারি, দ্যাট ইজ আওয়ার মেইন গোল। এবং সেটাকে নতুনভাবে এক্সপেরিমেন্টেশন, ইনোভেশন, নতুন কিছু একটা তৈরি করা। মেবি উই ক্যান ডেভেলপ সাম থিওরিজ আউট অফ ইট, maybe we can develop some new insights out of it, maybe we can experiment with some innovative ways of doing the same thing. সো এখানে যেটা আমরা করছি, আমরা ডাইসেক্ট করছি, কখনো 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 আমরা অ্যানালিসিস করছি, কখনো কখনো আমরা একটু ওয়ার্ল্ডের যে অ্যাকসেপ্টেড বেস্ট স্ট্যান্ডার্ডস সেটা নিয়ে একটু রিফ্লেক্ট করছি, ইন্ট্রোস্পেক্ট করছি, যাতে আমরা তারও থেকে ওপরে যেতে পারি। সো এখানে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। একটা সিনেমা একটা খুব কোলাবোরেটিভ মিডিয়াম, এবং সিনেমাতে যখন আমরা করি, উই আর ভেরি লাকি দ্যাট সিনেমাতে এত একটা সুযোগ থাকে, যেটা আমি বারবার মেনশন করেছি, যে বিভিন্ন ফিল্ডের লোকেরা এসে এখানে একসাথে কোলাবোরেটিভলি একটা আন্ডার ক্রিয়েটিভ সুপারভিশন অফ দ্য ডিরেক্টর অর সাম ক্রিয়েটিভ লিডারশিপ, তারা একসাথে কাজ করতে পারে। সো ইটস এ ভেরি কোলাবোরেটিভ মিডিয়াম। অনেক সময় কি হয়, যারা খুব ডেডিকেটেডলি স্টোরি বলতে চান আর কি, তারা নিজেরা পুরো ব্যাপারটাকে সুপারভাইজ করেন। অনেক সময় কেউ যখন পারছে না, তখন তারা নিজেরাই হয়তো মোর দেন ওয়ান রেসপন্সিবিলিটিসকে তারা করেন, মানে দায়িত্ব নিয়ে পালন করেন। সেরকমই একজন ডিরেক্টর ছিলেন আমাদের সত্যজিৎ রায়, সেরকমই একজন ডিরেক্টর ছিলেন ইংমার বার্গম্যান, সেরকমই একজন ডিরেক্টর ছিলেন চার্লি চ্যাপলিন। তো এরা যখন করেছে, তখন তারা চেষ্টা করেছে সিনেমাটাকে সাজানো, গল্পটা তারা এত ভালোবেসে বলতে চেয়েছেন যে দে ওয়ান্টেড টু ডেকোরেট দ্যাট মুভি, দে ওয়ান্টেড টু মেক আ হোল মুভি যেখানে দে কন্ট্রিবিউটেড মোর দেন জাস্ট ওয়ান সিঙ্গেল রোল। So their contribution was not only about direction or not only about acting, it was the wholesome way of storytelling. তো তারা যেটা করেছে, কখনো তারা ডিরেক্টর অ্যাক্টর একসাথে হয়ে যাচ্ছে, কখন তারা ডিরেক্টর রাইটার একসাথে হয়ে যাচ্ছে, এরকম করতে করতে প্রত্যেকটা স্টোরি টেলিংকে তারা কন্ট্রিবিউট করেছে। তো এইখানে আমি যেটা আজকে বলছি, আই এম অ্যানাউন্সিং আ নিউ সিরিজ অন ফ্যাশন ডিজাইন। আমরা ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি নিয়ে একটা সিরিজ করেছি, সেটার এপিসোডস গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অলরেডি 3-4টে হয়েছে, সেটা নিয়ে চলবে। সাউন্ড নিয়ে আমরা একটা সিরিজ ইন্ট্রোডিউস করেছি, যেখানে এপিসোড বাই এপিসোড উই উইল ডিসকাস ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সাউন্ড, হাউ উই ক্যান অ্যাপ্লাই দ্যাট ইন মুভিজ, থিংস, আদার পারফরমেন্স আর্ট অর এনি আদার আর্ট। এবং সাইন্টিফিক, এস্থেটিক, ফিলোসফিক্যাল সব ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সেই রকমই একটা পার্ট হচ্ছে ফ্যাশন ডিজাইন। মিজেন-স্যান বলে একটা কথা আছে, ফ্রেঞ্চ ওয়ার্ড, যেখানে আমরা যে স্ক্রিনে যেটা দেখছি, ভিজুয়াল মিডিয়ামটায়, সিনেমা তো একটা ভিজুয়াল মিডিয়াম। তো সিনেমাতে যখন আমরা দেখছি সিনেমাটা, তখন বিভিন্ন কয়টাগুলো কম্পোনেন্টস নিয়ে সেই জিনিসটা তৈরি হয়। এবার তার মধ্যে আমাদের মেকআপ আছে, তার মধ্যে আমাদের হেয়ারস্টাইল আছে, তার মধ্যে আমাদের কম্পোজিশন আছে, তার মধ্যে আমাদের আর্ট ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন আছে। এই সব কিছু নিয়ে আমরা কি দেখি, একটা ফ্রেম যখন আমরা শুট করছি, তখন আমরা কি দেখি, সেই অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সিনারি অ্যান্ড স্টেজ প্রপার্টিজ, স্টেজ ডিজাইন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট করছি, অ্যাক্টরদের রাখছি, সেখানে স্টেজিং অ্যান্ড ব্লকিং হচ্ছে, কিভাবে অ্যাক্টররা মুভ করছে, সেই সব জিনিস নিয়ে আমাদের কতগুলো কম্পোনেন্টস থাকে। বাট অ্যাকচুয়ালি যদি ব্রড ওয়ার্ডে আমি বলি, তাহলে এটাকে ইংলিশে এটার মিনিং হচ্ছে সেটিং দ্য স্টেজ। এবার সেটিং দ্য স্টেজ যখন আমি করছি, তখন তার মধ্যে কিছু অ্যাক্টর থাকবে, অ্যাক্টরদের কিছু মেকআপ থাকবে টু স্যুট দ্যাট স্টোরি টেলিং, মানে ক্যারেক্টারটা যখন তারা প্লে করছে, ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টার অর দ্য স্টোরি, তাদের কিছু মেকআপ থাকবে, কিছু হেয়ার স্টাইল থাকবে, তারপরে কিছু কস্টিউম থাকবে, কিছু প্রপ থাকবে, এরকম অনেক কিছু জিনিস আমাদের হয়। বাট সেটিং দ্য স্টেজ ইজ আ বিগ পার্ট, ওয়েদার ইটস ইন থিয়েটার অর ইটস ইন দ্য মুভিজ। এবার মুভিজে কি হয়, আমাদের সুযোগ থাকে, আমরা অনেক কিছু ট্রায়াল অ্যান্ড এরর করতে পারি, আজকে এটা ভুল হলো, কালকে এটা ঠিক করতে পারি। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে যেটা হয়ে যায়, এটা অনেক সময় একটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, মানে যখন একবার একটা প্রোডাকশন একবার একটা চললো, তখন সেইটাই আমাদের অপরচুনিটি ছিল ওই সেটিং দ্য স্টেজ বা ওটা ওয়ান টাইম ওখানে করার,
নেক্সট বার যখন আবার এটা রিপিট হলো আরেকটা প্রোডাকশন, তখন কিন্তু সেটা অন্য একটা প্রোডাকশন হয়ে গেছে। তখন হয়তো আমরা পাস্ট মিস্টেক গুলো থেকে হয়তো কিভাবে কিছু রেকটিফাই করলাম বা একটু অন্যভাবে করলাম, কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট প্রোডাকশন অলটুগেদার। ওয়ারাস সিনেমাতে যদি কালকে আমার ভুলটা হয়ে থাকে, আমি যদি সেগুলো নোট ডাউন করে নিই বা একটু ভেবে রেখে দিই, নেক্সট ডে যদি আমি শুটিং করছি বা আফটার দ্য এন্টায়ার শুট ইজ ওভার, পরে যখন আমি রিশুট করতে যাচ্ছি কিছু কিছু শর্টস, তখন আমি স্পেসিফিক্যালি ওই জিনিসগুলো আবার করতে পারি। তারপরে সিনেমাটা আলটিমেটলি একটা প্রোডাকশন হিসাবে রিলিজ করছে, সেটা লোকে যতবারই দেখুক না কেন, প্রোডাকশন রিলিজটা কিন্তু আমার একবারই হয়েছে। কিন্তু যদি আমি থিয়েটারের কথা বলি, তাহলে এক একবার যখন হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে চলছে, মানে অডিয়েন্স যখন দেখছে তখন সেটা একদম প্রেজেন্ট টাইমের মধ্যে হচ্ছে। তো সেখানে ওটা আরো অনেকটা ম্যাটার করে। ফ্যাশন ডিজাইনে কি আমি বলছি, ফ্যাশন ডিজাইনের পুরো ডিসিপ্লিন নিয়ে আমি কথা বলবো, সেটা সাইন্টিফিক অ্যাসপেক্ট নিয়ে আমি কথা বলবো, সেটার এস্থেটিক অ্যাসপেক্ট নিয়ে আমি কথা বলবো, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, নিজেদের জীবনে আমরা কিভাবে চারপাশে যেটা দেখছি হয়তো সাবকনশিয়াসলি এমন কিছু দেখে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছি, বা যে জিনিসগুলো আমরা পড়ছি সেটার মধ্যে হয়তো ইনহেরেন্ট একটা সফিস্টিকেশন কারোর মধ্যে রয়েছে। কে হয়তো একটু ড্যান্ডি টাইপ, একটু জমকালো, রং চঙে জিনিসপত্র পছন্দ করতে পারে, সেটা তার একটা পার্সোনালিটির একটা অ্যাসপেক্টকে রিফ্লেক্ট করছে। তো বিভিন্ন রকমের পার্সোনালিটি টাইপস থাকে, তাদের চয়েসেস অ্যান্ড প্রেফারেন্সেস থাকে। কেউ আবার নিজে একটা পার্সন হয়ে সেই ওয়াইড রেঞ্জ অফ পসিবিলিটিসকে তারা এমব্রেস করতে জানে, সেটার মধ্যে থেকেও তাদের মানে ক্যারেক্টার বা পার্সোনালিটির কোনো একটা অ্যাসপেক্টকে রিভিল করা যায়। মানে তারা যখন এই এক্সপেরিমেন্টেশন করছে, সেটাও রিস্ক টেকিং এর একটা এবিলিটির মধ্যেও পড়ে। যদি আমি বিগ ফাইভ ক্যারেক্টারিস্টিক্স ধরি, মানে যদি একটা সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে আমি কথা বলি, তাহলে এরকম অনেক কিছু ম্যাটার থাকে যেগুলো হয়তো আমরা স্বাচ্ছন্দ্যে এমনিভাবে করে ফেলি, হয়তো সাইন্টিফিক্যালি বা সাইকোলজিক্যালি অত ভেবে দেখি না। বাট ইফ উই অ্যানালাইজ ইট, সেখানে ইন্ট্রোভার্ট ক্যারেক্টার কি আছে, অ্যাম্বিভার্ট কখন হচ্ছে, এক্সট্রোভার্ট কখন হচ্ছে, বা কখন আমি ইন্ট্রোভার্ট পার্সন কিন্তু আমি এক্সট্রোভার্টের মতো ড্রেস পরছি। তো এরকম অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন হতে থাকে। আলটিমেটলি আমরা কি করছি, নিজেদের ফিল করছি একটা, যারা আমাদের দেখছে তারা তাদের একটা এস্থেটিক একটা অ্যাপিলিং বা একটা প্লিজিং হয়তো একটা সেন্স হলো, ফিল করতে পারলো, তারা সেন্স অফ অ্যাপিল একটা থাকছে তাদের, এস্থেটিক্যালি হতে পারে, ফিলোসফিক্যালি হতে পারে, বা হয়তো যে পয়েজটা আমরা মেনটেন করছি, যে কুলটা আমরা মেনটেন করছি, নন ভার্বাল একটা বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা মেনটেন করছি অ্যালং উইথ দ্য ড্রেস। যেখানে ড্রেসের হয়তো বা ফ্যাশন ডিজাইন যদি আমি বলি, টু বি ভেরি স্পেসিফিক, হয়তো ড্রেসের দিকে লোকের নজর গেল না অতটা, একটা ছিমছাম একটা সাদামাটা ড্রেস রইলো, বাট দ্য ওয়ে আই এম ক্যারিং মাই সেলফ, দ্য ওয়ে সামওয়ান ইজ ক্যারিং হিমসেলফ অর হার সেলফ, সেটার দিকে লোকের নজর আরো বেশি চলে গেল। অনেক সময় হয়তো সেই জায়গাটায় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, যার জন্য আমরা একটু ড্রেস দিয়ে মেকআপ করছি। সো দেয়ার আর মেনি অপশনস, দেয়ার আর মেনি পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস। বাট আমি এখানে যেটা বলবো, মেইন আমাদের যেটা লক্ষ্য হবে, সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইন অ্যাকচুয়ালি কি। যখন আমরা একটা ফ্যাশন শো দেখি, তখন কি কি জিনিসপত্র আমরা আর একটু বেটার ওয়েতে দেখতে পারি, একটা মডেল এবং একটা অ্যাক্টরের মধ্যে ডিফারেন্স কি। তারপর যখন আমরা ড্রেস পরছি, হাউ টু পিক আ বেটার ড্রেস বা হাউ টু পিক আ ডিফারেন্ট ড্রেস, সেই ড্রেসটা দেখতে গেলে কি কি জিনিসগুলো আমরা একটু আরেকটু অন্যরকম ভাবে দেখতে পারি, আমাদের একটু অ্যাওয়ারনেসটা যাতে আমরা একটু বাড়াতে পারি, সেলফ অ্যাওয়ারনেস, এবং যেটা আমরা পড়ছি যে ড্রেসটা, সেটার অ্যাওয়ারনেসটা আমরা একটু বাড়াতে পারি। জাস্ট একটু পরে ফেললাম সেটা নয়, তার থেকে হয়তো একটু উপরে উঠে একটু অ্যাওয়ারনেসটা নিয়ে বাড়ালাম। বা যে ড্রেসটা আমরা পরলাম হয়তো একই ড্রেস, বাট দ্য ওয়ে উই আর ক্যারিং আওয়ার সেলভস নাও, which is very significantly very different from the way we were carrying ourselves before, তাহলে একটা পার্সোনালিটি চেঞ্জ হয়েছে, টেস্টের হয়তো একটু চেঞ্জ হয়েছে, সফিস্টিকেশনের হয়তো একটু চেঞ্জ হয়েছে, ডিফারেন্ট জিনিস হতে পারে। তার মানে স্ট্যাগনেন্ট না হয়ে আমরা একটা ডাইনামিক লাইফস্টাইলের কথা বলছি। সেই ফ্যাশন ডিজাইনেরই একটা বড় পার্ট হচ্ছে মডেলিংয়ে, সিনেমাতে, যেখানে আমরা কস্টিউম ডিজাইন স্পেসিফিক্যালি বলবো, স্টোরি টেলিংটার নিরিখে কস্টিউম ডিজাইন আমরা করছি। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু আ কস্টিউম ডিজাইন, যেখানে আমরা স্টারসকে কি পড়ছে সেটা নিয়ে আমরা দেখছি না, আমরা দেখছি কিভাবে ক্যারেক্টার যেটা আছে স্টোরিতে, সেটার বেস্ট ফিট কিভাবে হচ্ছে কস্টিউমটা। সেটা যদি হাতাটা কাটা আছে না হাতাটা রাখা আছে, সেইটা ওই সিনটায় কি ডেপিক্ট করবে, সেন্সুয়ালিটি কিভাবে এক্সপ্রেস হবে, অ্যাক্টিং এর সাথে সাথে ওই নন ভার্বাল কিউজ গুলো কিভাবে আমরা ডেপিক্ট করব, সেটা কিন্তু একটা ডিরেক্টরের বড় কর্তব্য। সেখানে কস্টিউম ডিজাইনারও একটা বড় ভূমিকা আছে। সবাই যদি আমরা একটু একটু করে জিনিসটা জানি, হয়তো কস্টিউম ডিজাইন যে করছে সে হয়তো একদম সেটাই এক্সপার্ট, দ্যাট ইজ হিজ অর হার ফোর্টে। কিন্তু সবাই যদি আমরা একটু একটু করে জানি, তাহলে স্টোরি টেলিংটাতে আমরা আরেকটু বেটার ওয়েতে কন্ট্রিবিউট করতে পারি। বা নিজেরা আমাদের নিজেদের জীবনে যে ড্রেসগুলো আমরা পরছি, সেটাতে হয়তো আমাদের নিজেদের কন্ট্রিবিউশন বা আমাদের পারিপার্শ্বিক লোকেদের
কন্ট্রিবিউশন অর অ্যাপ্রিসিয়েশন অর অ্যাওয়ারনেস হয়তো আরেকটু বেটার ওয়েতে থাকতে পারে। সেই জন্যই আজকে একটা ইন্ট্রোডাকশন, আর এরপরে সিরিজটা চলবে। হয়তো আমরা প্ল্যান করছি উইকলি হয়তো একটা করে ভিডিওস থাকবে, একটা একটা করে এপিসোড নিয়ে আমরা কথা বলবো। তো আই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। এইখানে আমি টপ ব্র্যান্ডস এর কিছু কথা বলেছি যেগুলো খুব হাই এন্ড ব্র্যান্ডস। নাইকি আছে 36.8 বিলিয়ন যে ব্র্যান্ড ভ্যালিউ, এবং এগুলো খুব চেঞ্জ হয়, গ্রোথ রেটের উপরে ডিপেন্ড করে, ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়। বাট এরকম এই ওপর নিচে নামার ক্ষেত্রে ইফ ইউ সি দ্য গ্যাপ, যেমন লুই ভিটন যদি আমি দেখি 32.3 বিলিয়ন, সেখান থেকে হার্মেস যদি আমি দেখি 18.3 বিলিয়ন, দ্য গ্যাপ ইজ হিউজ। তারপরে গুচি আছে আমার যেটা 18.32 বিলিয়ন, তবে অ্যাডিডাস আমরা যখন দেখেছি তখন 16.2 বিলিয়ন, এরকম ভাবে কিছু। টিফানি অ্যান্ড কো কোম্পানি আছে আমার 15.2 বিলিয়ন, জারা আছে আমার 13.5 বিলিয়ন। We have seen all these brands when we go to the nearby malls or in ads or in fashion shows or in movies also. আমরা এরপরে যেটা আস্তে আস্তে আলোচনা করব যে এসেন্সটা কি একটা ব্র্যান্ডের। এখানে আমি টপ 10 ব্র্যান্ডসটাকে বলেছি। H&M আছে, কাতিয়ে আছে 10.7 বিলিয়ন। তো এছাড়া তার সাথে সাথে আমি যদি একটু লোয়ার এন্ড বা মিড এন্ড যদি আমি লোয়ার এন্ড বলবো না, ইট সাউন্ডস ভেরি ব্যাড, বাট যেটা আমরা হয়তো একটু লোকজন আরেকটু কিনতে একটু মাস মার্কেটের দিকে যাচ্ছে, আমি পজিশনিং ম্যাপ নিয়ে কথা বলবো। সেখানে হয়তো আমরা পিটার ইংল্যান্ড পেলাম, হয়তো আমরা ভ্যান হুসেন পেলাম, বা হয়তো আমরা অ্যালেন সলি পেলাম, বা আরো অনেক কিছু আছে, আরো অনেক দারুণ দারুণ অ্যারো আছে, জর্ড আছে, তারপরে আমাদের কি বলবো, there are many good brands, লিভাইসের আছে, তারপরে whatever we see around us, যে ব্র্যান্ডগুলো আমরা চোখে দেখি সচরাচর, মানে পেপে জিন্স আছে এবং আরো র্যাংলার, এগুলো যেগুলো আমরা চোখের সামনে দেখে থাকি। এটা বলার পিছনে আমার উদ্দেশ্যটা কি, যে ওই অ্যাওয়ারনেস অ্যাপ্রিসিয়েশনটার কথা বলছি। কেউ হয়তো এইটা পড়লো, কেউ হয়তো ওইটা পড়লো, বাট দ্য ওয়ে উই লুক এস্থেটিক্যালি বা ফিলোসফিক্যালি কত এটা প্লিজিং হচ্ছে, সেইটা করে কিন্তু আমরা টেস্টটাকে একটু ইমপ্রুভ করতে পারি। তারপরে হয়তো আমরা ইকোনমিক অপরচুনিটি সেরকমভাবে ইমপ্রুভ করলাম, তখন উই মে সুইচ টু দ্য ব্র্যান্ডস, বাট আমাদের অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু আস্তে আস্তে সাটল থেকে সাটলের দিকে হতে শুরু করলো, একেবারে গ্রস থেকে যদি একটু সাটলটির দিকে ওঠা যায়। এবং সেটা কিন্তু হতে পারে এরকম, আমি যেটা বারবার বলছি, হট কুটোর একটা খুব ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটা নিয়ে আমরা বলতে পারি যে আমাদের হ্যান্ডমেড বা এমব্রয়ডার্ড যদি কিছু ডিজাইন থেকে থাকে, সেখানে যখন একটু হাই ফ্যাশন নিয়ে আমরা কথা বলি, তখন সেটাকে আমরা এভাবে ডিফাইন করি। এবং সেটার যদি আমরা আরেকটু লোয়ার রেঞ্জে যাই, মানে আমরা বুটিক অনেক সময় দেখতে পাচ্ছি, হ্যান্ডমেড অনেক সময় আমাদের ড্রেসেস থাকে, অনেক সময় সেটা পরে এতটা কমফোর্টেবল হয়, আমরা হয়তো প্রাইসিং অ্যাকর্ডিংলি ডিজাইন করছি। বাট অনেক সময় আমি এরকম অনেক কিছু, আমার ট্রাউজার্স আমি কিনেছি, পাজামাস কিনেছি, বা ড্রেসেস কিনেছি, কুর্তাস কিনেছি, যেটা আমি দেখছি দ্যাট ইজ, হয়তো আমি একটু এক্সট্রা স্পেন্ডও করলাম তার জন্য, কিন্তু কমফোর্ট যেটা আমাকে দিচ্ছে, পরে আমায় যেটা আরাম, মানে ডিফারেন্ট সিজনের কথাও আমি বলছি, স্প্রিং এ হতে পারে, সামারে হতে পারে, উইন্টারে হয়তো আমাকে আরো কিছু অ্যাড অনস লাগছে, বাট স্প্রিং এ হতে পারে, সামারে হতে পারে, আমায় যে প্লিজিং এফেক্টটা দিচ্ছে, কমফোর্টটা দিচ্ছে, দ্যাট ইজ বেটার দেন সামথিং এলস, যেটা হয়তো লোকে ভাবছে পারসেপচুয়ালি হয়তো সেটা হয়তো বেশি কমফোর্ট দিচ্ছে। সো ইট ইজ আ ভেরি পার্সোনাল চয়েস ফর সাম পিপল। অনেকের ক্ষেত্রে তারা হয়তো লোকের কথা শুনে একটু সেটাকে করলো। এগেন ডিফারেন্ট কম্বিনেশনস, ডিফারেন্ট চয়েসেস, বাট আলটিমেটলি আই এম letting you know about the names what we have around us. যারা স্টার হলে তারাও যা সব পড়ছে, বা যদি আমরা চোখের সামনে ব্র্যান্ডস গুলো দেখি মলে বা বিভিন্ন স্টোরসে গেলে, অনলাইন আর অফলাইন বোথ, what are the brands we can look for? ডিজাইন সেন্সে, বা সেটা সফিস্টিকেশন কিরকম, কালার চয়েসেস, টেক্সচার, উই উইল টক অ্যাবাউট দ্যাট, কালার প্যালেট নিয়ে উই উইল টক অ্যাবাউট কি কি জিনিসপত্র আমরা দেখি, দ্য ওয়ে দ্য মডেল ইজ ক্যারিং হিমসেলফ অর হারসেলফ, দ্য ওয়ে টু ওয়াক, সেইগুলো জিনিস দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি। তাও এখানে যেটা আমি বলছি টপ ব্র্যান্ডস, যেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালিউ, যেটা আমি ডিক্রিসিং অর্ডারে লিখেছি টপ 10। আরেকটা হচ্ছে দ্য ভ্যালু কাস্টমার্স পুট অন দ্য ব্র্যান্ড, এটা কিন্তু একটা ব্যাপার। এবার পারসেপচুয়াল ব্যাপারটার একটা খুব বড় ব্যাপার আছে, যেটা আই উইল কাম টু ইট, যে ব্র্যান্ডটা একটা কাস্টমারকে ভ্যালু কতটা দিচ্ছে, কতটা ভ্যালু অ্যাড হচ্ছে বা ভ্যালু প্রোভাইড করছে, ইউটিলিটি ফ্যাক্টরটা কতটা হচ্ছে ফর আ কাস্টমার। না হতে পারে ফর সামওয়ান we call that you may be a Gucci guy, I may be a Cartier guy, you may be a
Nike guy, I may be an Adidas guy. So it depends from personal preferences. আবার পরে একটা সময় গিয়ে হয়তো you prefer Nike more than Adidas. They are coming up with a new chain of new designs. সেটা হয়তো আমার পছন্দ হলো। সো এই একটা কম্পিটিশন কিন্তু মার্কেটে একটা ইকোনমিক কম্পিটিশনও চলে, বাট ডিজাইন যেহেতু এটা ডিজাইন বেসড, সো সেই জিনিসটাকে আমরা ইগনোর করতে পারি না। একটা ব্র্যান্ডের একটা এসেন্স থাকে, সে যদি ডিজাইন নতুন একটা চেনও লঞ্চ করে, কোথাও না কোথাও তার ব্র্যান্ডটা যেটা ডেফিনেশন আছে, ব্র্যান্ডের একটা পার্সোনা থাকে, সেটা তারা মেনটেন করার চেষ্টা করে। হয়তো সেখান থেকে একটু এক্সপ্যান্ড করছে, কিন্তু বেসিক যে কোর এসেন্সটা একটা ব্র্যান্ডের, সেটা থেকে খুব একটা কেউ দূরে খুব একটা সরে যায় না। সো উই উইল টক অ্যাবাউট দ্যাট ইন মার্কেটিং অ্যাসপেক্ট অলসো। তাহলে কাস্টমার ব্র্যান্ডের উপরে যে ভ্যালুটা দিচ্ছে, ব্র্যান্ড কাস্টমারকে যে ইউটিলিটি ফ্যাক্টর বা ভ্যালুটা দিচ্ছে, এই সবগুলো নিয়ে আমরা অনেক কিছু মানে ভাবতে পারি আর কি। মোর ব্র্যান্ডস, এখানে র্যালফ লরেন আছে, টম ফোর্ড আছে, শ্যানেল আছে, রোলেক্স আছে, আরো অনেকে, সোয়ারভস্কি আছে। আমি জুয়েলারি বলছি, কস্টিউম বলছি, অনেক সময় একসাথেই হয়। কারা হয়তো কস্টিউম দিয়ে শুরু করেছে, দে মুভ টু জুয়েলারি পার্ট, কারা হয়তো জুয়েলারি থেকে শুরু করেছে, তারা হয়তো কস্টিউম নিয়ে এলো। তো সেখানে আমি হয়তো অ্যান্স অফ ম্যাট্রিক্স বা অন্য কিছু দিয়ে আমি বলবো পরে যে মার্কেট ডেভেলপমেন্ট কি, প্রোডাক্ট এক্সপ্যানশন কি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি। উই উইল কাম টু দ্যাট মার্কেটিং সাইড। এখন আমি যেটা বলছি, উই আর টকিং অ্যাবাউট দ্য ফ্যাশন ডিজাইন, সিনেমাতে বা নিজেদের লাইফস্টাইলে, হাউ উই ক্যান বি মোর অ্যাওয়্যার, উই ক্যান রিফ্লেক্ট মোর অ্যাবাউট দ্য কস্টিউমস উই আর ওয়ারিং আওয়ারসেলভস, হাউ উই ক্যান, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা বলতে চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা কস্টিউমকে বা একটা ড্রেসকে আমরা কিভাবে একটা স্টোরি টেলিং এর জন্য খুব সুন্দরভাবে ইউজ করবো। স্টোরি টেলিং এ যদি আমার দরকার হয় যে আমি একটা ছেঁড়া কাপড় পরবো, সেখানে যদি আমি একটা ওয়েল ব্র্যান্ডেড একটা জিনিস পরে সেই ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করতে যাই, সেটা কখনোই সম্ভব না। ইট ইজ ইনহেরেন্টলি এগেইনস্ট দ্য অ্যাকচুয়াল স্টোরি টেলিং অর দ্য অ্যাকচুয়াল ক্যারেক্টার। সেই জিনিসগুলো বোঝা আমাদের খুব দরকার। তো যেখানে আমাদের এইটা দরকার, সেখানে আমরা হয়তো এই জিনিসটা ইভোক করতে পারলাম। যেখানে আমাদের একটা ছেঁড়া জামা কাপড় পরতে হবে বা একটা এই পার্টিকুলার ওয়ে অফ ক্লোদিং আমাদের লাগবে, সেখানে আমাদের সেটাই যেতে হবে। ওটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে ওটা আমরা কোথাও একটা ইনসিকিউর হয়ে যাচ্ছি, তাহলে স্টোরি টেলিংটা ওখানে কিন্তু এফেক্টেড হয়ে যায়। যার জন্য উই নো অ্যাবাউট দিস ব্র্যান্ডস, উই উইল গেট টু নো অ্যাবাউট দ্য এসেন্স অফ দ্য ব্র্যান্ডস, উই উইল গেট টু নো অ্যাবাউট দ্য value they are providing in terms of aesthetics, in terms of philosophy, in terms of your comfort and many other things. কিন্তু স্টোরি টেলিং এর যখন আমরা ব্যাপারটায় আসছি, তখন আমাকে যদি একটা ট্রেড অফ মেনটেন করতে হয়, স্টোরি টেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য আমরা এইটাকে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু ওই যে আমার এখানে একটা কালো রঙের ড্রেস দরকার ছিল, সেখানে আমি একটা লাল রঙের ড্রেস পরে ফেললাম, তো সেইখানে যদি সেটা স্যুট না করে স্টোরি টেলিংটায়, তাহলে দ্যাটস আ ভেরি ব্যাড চয়েস টু মেক in terms of storytelling. So those are the things we will talk about. এটার পরে আমি যেটা করব, এখানে আপনারা you can see these brands, very well known brands, and এটার পরে আমি যেটা করব, just after this I'll show you a presentation of brand positioning and perceptual mapping. মানে যদি সোজা মার্কেটিং এর ভাষায় বলি, তাহলে হচ্ছে একটা ব্র্যান্ড যখন আমরা দেখছি সোসাইটির মধ্যে বা মার্কেট প্লেসের মধ্যে, অডিয়েন্সের মধ্যে পারসেপশনটা কি আছে, সেটা ডিফারেন্ট ডাইমেনশনস এর ক্ষেত্রে হতে পারে। একটা হতে পারে মাস মার্কেটের মধ্যে, একটা হতে পারে এক্সক্লুসিভ মার্কেটের মধ্যে, একটা হতে পারে হাই প্রাইস হতে পারে, একটা হতে পারে লো প্রাইস, ইট ডিপেন্ডস। তো সেটা নিয়ে আমরা একটু দেখি যে ফ্যাশন ব্র্যান্ডস পজিশনিং ম্যাপ, পারসেপচুয়াল ম্যাপিং, বায়ার বিহেভিয়ার। বায়ার বিহেভিয়ার মানে আমি হয়তো এই টাইমটায় চাইছি আমি একটু কস্টলি ড্রেস বাই করব, আরেকটা টাইমে হয়তো আমি চাইছি যে আমি আরেকটু লোয়ার এন্ড প্রোডাক্টকে ট্রাই করে দেখব, ভাইস ভার্সা, depending on the situation or the condition. But we have all the options in the market, depending on our mood, depending on our preference or choice, আমরা কিন্তু ডিফারেন্ট রেঞ্জ থেকে সিলেক্ট করতে পারি। দ্যাটস দ্য আইডিয়া। তো কস্টিউমও যখন আমরা করছি, we can invent our new costume, we can invent our new kind of dresses for that particular role or particular character. Otherwise, we can go to the marketplace and we can tweak those costumes a little bit to suit our purpose, or we can go to the marketplace, see what are the options we have around us. So depending on that, maybe we change the color, maybe we take the same thing, but we are not compromising with the storytelling. তো এখানে আমি একটু সরে এসে বলবো মার্কেটিং অ্যাসপেক্ট থেকে, how we can see fashion design.
ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, দেখুন দুটো ডিমেনশন আছে। একটা হচ্ছে এই যে ভার্টিক্যালি যদি আমি দেখি এই ডাইমেনশনটা যেটা বলছে, একটা হচ্ছে প্রেস্টিজ প্রাইস, মানে এই প্রাইসটা যখন আমরা দিচ্ছি তখন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সামথিং অফ প্রেস্টিজ, মানে আমার একটা মর্যাদাপূর্ণ প্রাইস দিয়ে আমি এই ব্র্যান্ডটা কিনেছি, উই ক্যান অ্যাসোসিয়েট দ্যাট প্রেস্টিজ উইথ দ্যাট ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা আমি পড়ছি, তার মানে এর এই ক্যারেক্টারিস্টিক্স পিপল হয়তো ভাববে, যা আমি যখন একটা সোশ্যাল গ্যাদারিং এ গিয়ে মেনশন করলাম, জানিস তো আই বট আ ড্রেস অ্যান্ড দিস ইজ দিস ব্র্যান্ড, সো দ্যাট ইজ ইভোকিং সামথিং, দ্যাট ইজ এক্সপ্রেসিং সামথিং। সেটা কি? একটা হয়তো প্রেস্টিজ প্রাইস এখানে হায়ার এন্ডে, লোয়ার এন্ডে যদি আমি বলি অ্যাফোর্ডেবিলিটি, এনিবডি ক্যান অ্যাফোর্ড, আর বেটার আরো অনেক লোকজন বেশি অ্যাফোর্ড করতে পারে, কতটা অ্যাফোর্ড করা গেল। হরাইজন্টাল ডাইমেনশনে যদি আমি যাই, লেফট সাইডে আছে আমার মাস মার্কেট, মানে একটু লোয়ার ইকোনমিক এন্ডে হলেও ইউ ক্যান বাই দ্যাট। এক্সক্লুসিভিটি হলে হয়তো স্পেসিফিক্যালি খুব হায়ার রেঞ্জে যারা পে করছে, বা হয়তো একটা খুব স্পেশাল কালেকশন অনলি ফর দিস ইনসিডেন্ট অর অনলি ফর দিস ইভেন্ট অর অনলি ফর দিস পার্সন, তাহলে তারা হয়তো এক্সক্লুসিভলি সেটার জন্য কিছু একটা ডিজাইন করছে, সেটাও হতে পারে। বায়ার বিহেভিয়ারটা কিভাবে একসাথে যাচ্ছে, যখন আমি যেটা আমি অলরেডি মেনশন যে প্রেস্টিজ প্রাইস যখন আমি বললাম, কোথাও না কোথাও বায়ার বিহেভিয়ারের মধ্যে সাবকনসিয়াসলি থেকে যাচ্ছে বা কনসিয়াসলি একটু হাই স্টেটাস, সোশ্যাল প্রুফ, একটু হাই স্টেটাসের দিকে আমরা ঝুঁকছি আর কি। তারপরে যদি আমরা এখানে একটু অ্যাফোর্ডেবিলিটির দিকে চলে যাই, কোথাও যেন একটু লো স্টেটাসের দিকে চলে যাচ্ছে। আই মিন আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্যাট, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। মানে অনেকের কাছে এটা খুব ম্যাটার করে, বাট আই এম গোয়িং আফটার ডিসকাসিং অল দিস থিংস, আই উইল গো বিয়ন্ড ইট, হুইচ ইজ দ্য আইডিয়া, যে আমরা এই সব কিছু নিয়ে একটা ওয়াইড রেঞ্জের মধ্যে থেকে কস্টিউম সিলেক্ট করে কিভাবে আমরা স্টোরি টেলিংটা করতে পারি বা নিজেদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারি। বাট ইউ নিড টু নো অল দিস থিংস বিকজ এটা খুব ম্যাটার করে ইন টার্মস অফ ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। সো মাস মার্কেট যখন আমি বলছি ইনকনসপিকুয়াস, আমি অত ভাবছি না, হয়তো আমি যে জিনিসটা করলাম আমি এটা নিয়ে দেখে নিলাম, মানে সেই অনেকে দেখবো আমি একটা মলে গিয়ে দেখলাম একজন 10টা 100টা ড্রেস দেখেই যাচ্ছে, তা হলেও কিছু সিলেক্ট করতে পারছে না। সেটা হয়তো আমরা একটু এক্সক্লুসিভিটির দিকে চলে গেলাম, রাইট সাইডটা যেখানে আমরা একটু কনসপিকুয়াস, মানে এইটা নেবো, এইটার থেকে এইটা নেবো, এটা নিলে একটু বেটার হবে, লোককে বলবো কি ব্র্যান্ড নিলাম, কোনটা বলবো কি দেখলাম, এটা কেন নিলাম, এই অনেক কিছু ডিসকাশন কোনো পার্টিজ এর মধ্যে হয়, কিটি পার্টিজ বা আদার পার্টিজ আর দেয়ার, যেখানে আমরা এই ডিসকাশন গুলোকে খুব প্রাধান্য দিই। ওয়ারাস একটু লেফট সাইডে যদি আমি মাস মার্কেটের দিকে চলে যাই, এটা কিনলাম জানিস তো, পুজোয় আজকে একটা নতুন জামা কাপড় কিনেছি, বা এইখানে গেছিলাম এই জামা কাপড়টা পছন্দ হলো এরম, তারপরে ওই ডিসকাশন গুলো হয়তো আমরা অতটা করলামই না, তোর যে ড্রেসটা না দারুণ লাগছে কিন্তু দেখতে, তারপরে হয়তো একটু স্কোপ হলো কিছুটা ডিসকাশন, বাট ওটা নিয়ে এত মাথা ঘামালাম না যে আমি একটা গুচি কিনতে পারিনি বলে আমি জীবনে সুইসাইড করতে হবে, এরকম ব্যাপার এখনো নয় আর কি। বাট উই আর নোয়িং অ্যাবাউট দ্য সায়েন্স অর এস্থেটিক অ্যাবাউট অল দিস থিংস। তো লাক্সারি ফ্যাশন বলছি, যে পজিশনিং অ্যান্ড পারসেপচুয়াল ম্যাপিং, এখানে যদি আমি বলি যে প্রেস্টিজ প্রাইস আর এক্সক্লুসিভিটির দিকে চলে আসছি, তাহলে এখানে গুচি রইলো আমার, আরমানি রয়েছে আমার, ভিটন রয়েছে, এখানে শ্যানেল রয়েছে, তো এইগুলো হচ্ছে একটু হাই স্ট্যাটাস কনসপিকুয়াস এই কোয়াড্রেন্টের মধ্যে। যদি একটু শ্যানেলের দিকে চলে যাই, তাহলে একটু এক্সক্লুসিভের দিকে একটু বেশি লোকজন ঝুঁকে যায়, মানে একটু আরো অনেক কিছু ব্র্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আছে যেটার সাথে লোকে খুব অ্যাসোসিয়েট করতে পারে। কোকো শ্যানেল নিয়ে আমি আই উইল talk about it. I will tell the story behind the brand also. ব্র্যান্ড এইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, গুচি কিভাবে হলো, র্যালফ লরেন কিভাবে হলো, কিভাবে আমাদের ব্র্যান্ডটা তৈরি করলো, টাই বিক্রি করতো আগে, তারপরে সেখান থেকে কি করে হলো পোলো, যেটা আমার ইউএস অ্যাসাসিন পোলো যেটা বলি, শ্যানেল কিভাবে হলো, এই সবগুলো ব্র্যান্ডের পিছনে এক একটা করে দারুণ স্টোরি আছে, হাউ ইভলিউশন কিভাবে হয়েছে ব্র্যান্ডটার, সেটার ফাউন্ডাররা কিভাবে স্ট্রাগল করেছে, তারপরে কিভাবে হয়েছে, দোজ আর ভেরি ইন্টারেস্টিং স্টোরিজ। বাইরে থেকে আমরা সুপারফিশিয়ালি বা পেরিফেরালি যেটা দেখছি সেটা হচ্ছে ব্র্যান্ডটা সেটা আমাদের কি প্রোভাইড করছে, বাট সেটা বিল্ড করার পিছনে দেয়ার আর গ্রেট স্টোরিজ। সো ইফ উই নো অ্যাবাউট দ্য স্টোরিজ, যেরকম অ্যাপেলের ক্ষেত্রে আমরা যেটা বলি, যদি আমরা টেকে বলি, ইফ উই নো অ্যাবাউট দ্য স্টোরিজ অ্যাবাউট অ্যাপেল, দেন ওটাও আমাদের ব্র্যান্ডটার অ্যাফিনিটির জন্য আমাদের আরেকটু হেল্প করে। তো সেরকম ভাবে ফ্যাশন ডিজাইনেও অনেকে গুচির দিকে একটু ঝুঁকে যায় বিকজ দে ক্যান রিলেট, সো রিলেটেবিলিটি ফ্যাক্টর নিয়ে আমরা উই উইল ডিসকাস। আবার কেউ কেউ একটু শ্যানেলের দিকে চলে যায়, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স এর দিকে একটু অ্যাফিনিটি বা একটু রিলেটেবিলিটি ফিল করে তারা। সো দিজ আর দ্য থিংস রিগার্ডিং আ ব্র্যান্ড। আর যদি আমরা প্রেস্টিজ প্রাইস বা মাস মার্কেটের দিকে একটু যাই, একটু কেলভিন ক্লাইন আছে,
পোলো আছে, র্যালফ লরেন আছে, একটু মাস মার্কেট আর অ্যাফোর্ডেবিলিটির দিকে চলে গেলাম, একটু জারা পেলাম, এখানে আমরা এক্সক্লুসিভিটির দিকে চলে গেলাম, তো সেখান থেকে আমরা আদার ব্র্যান্ডস গুলো পেয়ে গেলাম। লোগোটাও মনে রাখা খুব দরকার, বিকজ দিস লোগো একটা ব্র্যান্ডকে খুব মানে লোগো একটা ব্র্যান্ড ডেফিনিশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা। একটা ব্র্যান্ডকে সিগনিফাই করছে কিভাবে, যেমন কেউ কেউ সিম্বলিজম ইউজ করছে, গুচি নামটার পাশে এখানে গুচির সিম্বলিজমটা আছে। ভিতন যখন এখানে ইউজ করছে এল আর ভি, এল হচ্ছে ফার্স্ট নেম, ভি ভি হচ্ছে লাস্ট নেম, সেটা একটা ক্রস করে এখানে তৈরি হয়েছে। সিকেতেও তাই, এখানে আবার র্যালফ লরেন আমরা হয়তো ছোট করে লিখছি, কিন্তু পোলোটা আমাদের কাছে, আর পোলো একটা সিম্বলিজম, যেখানে একটা পোলো প্লেয়ার ঘোড়ায় চড়ে স্টিক নিয়ে পোলো খেলছে, সেটা আমাদের একটা সিম্বলিজম। শ্যানেল যখন আসছে, শ্যানেলের এখানে নামটা আছে, তার সাথে সাথে একটা সিম্বল আছে। কেউ কেউ শুধু নাম ইউজ করছে, ইট ডিপেন্ডস, যারা যেমন শুধু নাম ইউজ করছে। সো এটাও একটা ম্যাটার করে, রেকগনাইজ কিভাবে করবেন একটা ব্র্যান্ড। এবং আরো বড় কথা, একটা নকল ব্র্যান্ড আর আসল ব্র্যান্ডের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কিভাবে করবেন। অনেক সময় কপি ক্যাট ব্র্যান্ড বলে বাজারে চালু হয়, তো সেটা ডিফারেন্সিয়েশনটা করাটাও খুব দরকার। এগেইন কামিং ব্যাক টু অ্যানাদার স্লাইড, যেখানে আমরা প্রেস্টিজ প্রাইস আর এক্সক্লুসিভিটি মাস মার্কেট নিয়ে বলছি, তো সেখানেও এই একই ধরনের জিনিসগুলো আমরা দেখছি। একটা নতুন হচ্ছে হার্মেসটা এসছে, তো এটা একটা খুব হাই এন্ড ব্র্যান্ড আর কি। এটা যদি আমি ইফ আই কাম ব্যাক টু দ্য ব্র্যান্ড ভ্যালু, দিস ইজ ওয়ান অফ দ্য টপ 10 ব্র্যান্ডস। এটা রইল সাপ্লাই ডিমান্ড অ্যান্ড বায়ার বিহেভিয়ার। সাপ্লাই ডিমান্ড কি হচ্ছে, অডিয়েন্স ডিমান্ড করবে, প্রডিউসার সাপ্লাই করবে, বেসিক ইকোনমিক্স। তো সেটা যখন মানে ম্যাচ করছে, তখন আমরা বায়ার মার্কেটের মধ্যে চলে আসছি। এবার কি হচ্ছে, বায়ার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আমার সাপ্লাই আর ডিমান্ড চেঞ্জ হবে। তো সেটা অনেকের খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে, বাট কমেন্ট গুলো দিতে পারেনি। ওকে, জাস্ট লেট মি গিভ 1 সেকেন্ড। ওকে, এবার এখানে যখন আমরা যাচ্ছি, জর্জিও আরমানি দেখছি, ভার্সাচে দেখছি, শ্যানেল দেখছি, ডলচে গাবানা দেখছি, তো আর এখানে তো আমাদের সেন্ট লরেন্টও আছে। ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। বায়ার বিহেভিয়ারটা আমি কেন মেনশন করলাম, যখন আমি শ্যানেল আর আরমানির মধ্যে এখানে একটা দেখছি, একটা ইলিপস ড্র করেছি, তখন সেখানে আমি ক্লাসিকের মধ্যে ফেলছি। এই দুটোর মধ্যে এইখানে যে কানেকশনটা, সেটা হচ্ছে ক্লাসিককে ঘিরে। শ্যানেল আর সেন্ট লরেন্ট যদি আমি দেখি, এরপরে আমি তো অ্যাড গুলো দেখাবো, যখন অ্যাড গুলো দেখে বলবো যে অ্যাড গুলো একটা খুব বড় ভূমিকা আছে। কেন, অ্যাড গুলো যখন আমি দেখি, তখন একটা ব্র্যান্ডকে হিউম্যানাইজেশন করার একটা ব্যাপার থাকে। তো ক্রিশ্চিয়ান ডিওর যদি আমি দেখি, সেই যেমন ব্র্যান্ডটা করছে, গুচি হয়তো সেরকম ভাবে সবসময় করছে না। তারপরে যদি আমি সেখান থেকে ভার্সাচে বলি, সে হয়তো একটু অন্যরকম অ্যাপ্রোচ নিচ্ছে। সো কেউ একটু ফাঙ্কি অ্যাটিটিউড নিচ্ছে, কেউ একটু ক্লাসি এলিগেন্ট অ্যাটিটিউড নিচ্ছে, কে কোন অ্যাটিটিউড নিয়ে সেই অ্যাড গুলোকে ডিজাইন করছে, দ্যাট ম্যাটার্স আ লট। কেন, ওই ব্র্যান্ডের যে পার্সোনা, যেটা নিয়ে আমি কথা বলছি, দ্যাট ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য ভিডিও, দ্য ওয়ে দ্য মডেল ইজ সিলেক্টেড, দ্য ওয়ে দ্য মডেল ইজ কমিউনিকেটিং টু দ্য অডিয়েন্স। এই সব কিছু মিলে একটা ব্র্যান্ডের কোহেরেন্ট একটা কমিউনিকেশন হচ্ছে টু দ্য অডিয়েন্স। তারপরে সেটা নিয়ে আমরা কোথাও না কোথাও আমরা অ্যাফেক্টেড হয়ে যাই। ওই অ্যাফিনিটি, যেটা বললাম, রিলেটেবিলিটি, অ্যাফিনিটি তৈরি হয়, তারপরে আমাদের পারচেজিং পার্টটা আসছে। কিন্তু ওইগুলো খুব ম্যাটার করে। আবার ডলচে যদি আমি দেখি, এইখানে যেটা আমরা দেখছি, সেখানে আমাদের ফেমিনিন, এই ডলচে, শ্যানেল আর সেন্ট লরেন্টের মধ্যে এখানে আমাদের ফেমিনিনটা এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দিয়েছি। আভান্টগার্ড যদি আমি বলি, ভার্সাচে আর ডলচে গাবানার মধ্যে ডিজাইনের মধ্যে এখানে একটা এলিপস দিয়ে আমি আভান্টগার্ড বলে দিচ্ছি। ঠিক আছে, অনেকে ভার্সাচের সাথে ওই স্টারবাকসের লোগোটার সাথে একটু সিমিলারিটি আছে দূর থেকে দেখলে। তো ইউ উইল অবজার্ভ ভেরি ক্লোজলি যে ভার্সাচে আর স্টারবাকসের মধ্যে দূর থেকে দেখলে এই নিচের পোর্শনটা, যদি আমি একটা এক্সট্রিম ক্লোজ শট নিই, তাহলে ওরকম টাইপের কিছু লোগো ওয়াইজ সেরকম একটা ফেস আছে আর কি। Put it very bluntly, but for those who don't know about the brands, এই সিম্বলিজম গুলো খুব ম্যাটার করে। কেউ হয়তো ভার্সাচে লিখলো না, এই সিম্বলটাই শুধু থাকলো, দ্যাট একটা প্রেস্টিজের ব্যাপারও থাকে, যে ইউ নো অ্যাবাউট আওয়ার সিম্বল। এরকম অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, ডিএনজি যেমন আমাদের ডলচে গাবানা, এরকম থাকে। তো বায়ার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে প্রডিউসারও সেরকম ভাবে অ্যাকোমোডেট করছে। শ্যানেল কন্টিনিউয়াসলি এই ক্লাসিক রেঞ্জটা প্রোভাইড করে যাচ্ছে, এবং বায়ার ক্যান রিলেট টু ইট অ্যান্ড দে আর বাইং মোর অফ দিস ব্র্যান্ড। আরমানি যখন করছে, আরমানিও সেরকম ভাবে করছে। স্যুটস গুলো বিশেষ করে যখন ডিজাইন করছে, তখন সেটার মধ্যে অনেক কিছু ইনোভেশনও করেছে আরমানি থেকে। তো সেটার একটা ব্যাপার আছে, কিন্তু এই এসেন্সটা ম্যাটার করছে।
আবার এখানে যদি আমি দুটো ডাইমেনশন নিয়ে কথা বলি তাহলে এখানে আমার কি থাকছে, একটা আছে মডার্ন, একটা আছে ক্লাসিক। একটু ক্লাসিক্যাল ফিল যেটা আছে ভ্যালেন্টিনোর দিকে যদি আমি বলি একটু ক্লাসিকের দিকে ঘেসছে, কিন্তু আবার আরেকটা জিনিস আমি বলে ফেলছি, এক্সক্লুসিভ আছে আবার অ্যাক্সেসিবল আছে, যেটা আমি বলেছিলাম অ্যাফোর্ডেবিলিটি আর এক্সক্লুসিভিটি সেম থিং। মডার্ন আর ক্লাসিক ডাইমেনশনটা আমাদের এখান থেকে এসছে। তাহলে এইটাকে যদি আমি একটু পারসেপচুয়াল ম্যাপিং করি তাহলে গুচি আমার কোথায় চলে আসছে, দ্যাটস আ মডার্ন ব্র্যান্ড অ্যান্ড অ্যান এক্সক্লুসিভ ব্র্যান্ড। তাহলে গুচিটা এখানে রয়েছে। যদি আমি ডলচে গাবানা বলি সেটা একটা মডার্ন ব্র্যান্ড, লেফট সাইডে রয়েছে কিন্তু মোর অ্যাক্সেসিবল, তাই একটু নিচে আছে, এই লাইনটার নিচে আছে। ভ্যালেন্টিনোর ক্ষেত্রে যখন আমরা বললাম এটা একটু ক্লাসিক রেঞ্জের ব্র্যান্ড কিন্তু এটা আবার অ্যাক্সেসিবলও, তাই এই লাইনটার একটু নিচে আছে, ঠিক আছে। আর ভুইটন যদি আমি বলি তাহলে একটা একটু এক্সক্লুসিভও আছে আবার ক্লাসিকও আছে, তাই একটু এখানে আছে, তবে ক্লাসিকের দিকেও বেশি যায়নি, এক্সক্লুসিভের দিকেও বেশি যায়নি। whereas ডিওর যদি আমি বলি বা শ্যানেল এখানে দেওয়া, সরি গুচি দেওয়া আছে, এই সরি শ্যানেল দেওয়া আছে, গুচি হচ্ছে এইখানটা, শ্যানেল এখানে দেওয়া আছে, সেটা যদি আমি দেখি তাহলে একটু এক্সক্লুসিভের একটু ভুইটনের থেকে একটু উপরে গেছে এক্সক্লুসিভিটির দিকে, আবার ক্লাসিকের দিকেও কিন্তু রাইট সাইডে একটু মুভ করেছে। তাহলে যেটা আমি একটু আগেই বলছিলাম, লেট মি টক অ্যাবাউট দ্যাট, যেটা আমি একটু আগেই বললাম, শ্যানেল এখানে যখন লিখে দিচ্ছে উই ক্যান রেকগনাইজ উইথ দ্য ব্র্যান্ড, বাট এইখানে যখন আমরা এই সিম্বলিজমটার সাথে এতটা কানেক্টেড হয়ে যাচ্ছি, এই সিম্বলিজমটাই আমার এখানে রাইট সাইডে ইউজ করা হয়েছে, এক্সক্লুসিভ এন্ড ক্লাসিক। এখানে কিন্তু আমাদের নামটা বলে দেয়নি, বাট উই হ্যাভ টু রিলেট টু দ্যাট ব্র্যান্ড। এগুলো খুব ম্যাটার করে। হু আর লাইক ফ্যাশনিস্টা যারা আছে, সারাদিন খালি ড্রেস নিয়ে থাকে, ড্রেস কিনতে চায়, শপিং অ্যান্ড অল দ্য স্টাফ, তারা কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে। অনেক সময় তারাও করে না, নামটাই তাদের ম্যাটার করে, বাট সিম্বলিজমটা ইজ এ বিগ ফ্যাক্টর। তো এটা তো মোটামুটি বললাম। এইটা আরেকটা আছে, এই লো কোয়ালিটি হাই কোয়ালিটি একটা ডাইমেনশন, হাই প্রাইস আর লো প্রাইস আছে। এখানে আমরা একটু এই আচ্ছা ওখানে প্রাডাটা আমি একটু বলি, এখানে এই লাইনের এই কাছাকাছি রেখেছে, হ্যাঁ, এক্সক্লুসিভ আর মডার্ন আর ক্লাসিক এইখানে একটু এক্সক্লুসিভ। সো প্রাডা, ইফ ইউ সি দ্য রেঞ্জ অফ প্রাডা then you will recognize where it is placed here. এই লাইনটার একটু বাঁ দিকে, একটু ডান দিকে, একটু ওপরে, এখানে আমার এক্সক্লুসিভের দিকে তো একটু রেখেছে, ঠিক আছে, বাট একটু মডার্নের দিকেও রেখেছে, একটু ক্লাসিকের দিকেও রেখেছে। সো প্রাডা রিয়েলি ডাজ ইট ওয়েল। সো ইউ শুড লুক অ্যাট দ্য রেঞ্জ অফ দ্য ব্র্যান্ড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট মোর। একটা খুব সুন্দর সিনেমা আছে দ্য ডেভিল ওয়্যারস প্রাডা বলে, অ্যান হ্যাথওয়ে, মেরিল স্ট্রিপ, খুব সুন্দর একটা মিষ্টি সিনেমা। You can watch this movie to learn more about this also. And high price আছে, low price আছে, low quality high quality, এই একটা করলাম। এই H&M এখানে ঠিক সেরকম ভাবেই লো কোয়ালিটি আর হাই কোয়ালিটির মাঝখানে রয়েছে, আবার একটু হাই প্রাইসের একদম শুরুর দিকে H&M টা এখানে রয়েছে, ঠিক আছে। আবার যদি একটু জারার দিকে যাই, এটার প্রাইস রেঞ্জটা একটু হাই। M&S যদি আমি বলি তাহলে এটার প্রাইস রেঞ্জটা একটু হাই, আবার হাই কোয়ালিটি, তাহলে এটা একটা খুব টপ নচ হয়ে গেছে ব্যাপারটা। হাই প্রাইস এন্ড হাই কোয়ালিটি এখানে একদম কোইনসাইড করেছে M&S এ। জারাতে আমাদের হাই কোয়ালিটি গেছি, প্রাইসটা কিন্তু অতটা নয়, যেটা আমি আগে বলেছিলাম যে প্রাইসটা কম্পারেটিভলি M&S এর থেকে কম, বাট উই আর গেটিং হাই কোয়ালিটি জারাতে, যার জন্য জারা অনেকের ফেভারিট ব্র্যান্ড হয়ে থাকে। তো এরকম ভাবে এই দুটো ডাইমেনশন দিলে আমরা পারসেপচুয়াল ম্যাপিং করতে পারি, এবং এটা কিন্তু ভ্যারি করে, এটা ডিপেন্ডিং অন দ্য কাস্টমার, ডিপেন্ডিং অন আদার পিপল, এবং আরো ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস, এগুলো একটু ভ্যারি করে, বাট খুব একটা বেশি ভ্যারি করে না, কেন রেঞ্জটা ওই যেটা বললাম ব্র্যান্ডের এসেন্সটা তো এরা মেনটেন করে, তো সেই জন্য খুব একটা ভ্যারি করে না, বাট একটু স্লাইডলি এদিক ওদিক মুভ করবে। যেমন প্রাইস রেঞ্জটা আজকে ইউ ক্যানট লাইক এক্সপেক্ট M&S to reduce its price tremendously. M&S টা এখানে আমাদের হাই প্রাইস রেঞ্জে আছে, সেটা আমি কখনোই এক্সপেক্ট করবো না যে এতটা নিচে নেমে যাবে, যদি একটা পুরো ডিফারেন্ট চেইন না তৈরি করে, সেটাও খুব একটা করে না, কেন তাদের এসেন্সটা হচ্ছে তারা হাই প্রাইসের এই প্রেস্টিজ প্রাইসটাকে মেনটেন করবে। আবার একজন উত্তেজিত হয়ে গেছে সব শুনে, সো লেট মি জাস্ট ব্লক দিস পারসন অলসো। ওকে, সো M&S টা কখনোই এতটা নিচে নামাবে না, তো যারাও কখনো এতটা নিচে নামাচ্ছে না, কেন তাদের মিনিমাম একটা প্রাইসিং থাকে, কস্টিংও তাদের মেনটেন করতে হবে, ব্র্যান্ডের একটা প্রাইসিং এর সাথে সাইকোলজিক্যাল একটা এফেক্ট আছে। রিভার আইল্যান্ডের যেমন এতটা এই জায়গাটায় আছে হাই কোয়ালিটি অ্যান্ড হাই প্রাইসটার দিকে খুব মানে একটু লোয়ার এন্ডে, জারার থেকে একটু লোয়ার এন্ডে রিভার আইল্যান্ডটা আছে। তো এগুলো ম্যাটার করে, কখনোই খুব একটা এতটা নিচে কেউ নামাবে না, কিন্তু হয়তো এইখান থেকে একটু এই দিকে হয়তো নামলো, একটা
ওভারঅল ব্র্যান্ডটার কথা আমি বলছি না, হয়তো এমন একটা চেইন তৈরি করলো, একটা নতুন একটা প্রোডাক্ট লাইন তৈরি করলো, বা একটা মানে আরেকটা ডিফারেন্ট টার্গেট সেগমেন্টের জন্য আরেকটা হয়তো কস্টিউম একটা টাইপ তৈরি করলো বা একটা রেঞ্জ তৈরি করলো, যেটা হয়তো আরেকটু লোয়ার এন্ডকে কাস্টমার সেগমেন্টকে স্যাটিসফাই করবে বা সার্ভ করবে। তাহলে সেটার জন্য কিন্তু আমরা পুরো ব্র্যান্ডের ভ্যালুটাকে এতটা নামিয়ে দিতে পারি না। ওভারঅল যেটা আমরা দেখবো সেটা কোথাও না কোথাও এই জিনিসটাকে মেনটেন করে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে যেমন আমরা বলছি যে আমি যদি হট কুটোর বলি বা নর্মাল কুটোর রেঞ্জে যদি বলি, মানে এটা একটু হাই ফ্যাশন হয়ে যাবে রাইট সাইডে গেলে, এটা একটু হ্যান্ডমেড জিনিসগুলো, বা রাইট সাইডে গেলে একটু হাই ফ্যাশনের দিকে, লেফট সাইডে গেলে একটু লোয়ার ফ্যাশন, মানে একটু অ্যাক্সেসিবিলিটি বা মাস মার্কেটের দিকে যাচ্ছে, মাস মার্কেটের দিকে ট্রেন্ড করবে। আর এখানে যদি আমি হাই প্রাইসটা বলি, এখানে লো প্রাইস আছে, সেখানে যদি আমি এই কোয়াড্রেন্টটা দেখি হাই প্রাইস অ্যান্ড হটিকুটোর, মানে একটু হাই ফ্যাশনের দিকে, মাসিমো দুতি আছে, জারা আছে, ম্যাঙ্গো আছে, H&M আছে, এরকম ডায়াগোনালি যদি আমি দেখি, তাহলে আমি দেখবো হাই প্রাইস অ্যান্ড কুটোরের হাই ফ্যাশনটার দিকে আমরা কিভাবে আস্তে আস্তে ওপর দিকে উঠছি। মার্ক জ্যাকবস আছে, এটা খুব ভালো একটা ব্র্যান্ড। তো সেটা একদম এই এই ডায়াগোনালি যখন এতটা উপরে, তখন আমাদের দুটোকেই স্যাটিসফাই করছে। whereas H&M টা একটু লোয়ার এন্ডে রয়েছে, হাই প্রাইসটা একটু নিচের দিকে আর হাই ফ্যাশনটাও একটু নিচের দিকে। যার জন্য আমরা দেখবো খুব টি শার্টস অ্যান্ড জিন্স উইচ ইজ ভেরি রেডিলি অ্যাভেলেবল, পিপল লাইক ইট আ লট। মানে আমাদের লিভাইস যেমন খুব অ্যাকসেপ্টেবল একটা ব্র্যান্ড, H&M ও একটা খুব অ্যাকসেপ্টেবল একটা ব্র্যান্ড। মানে একটু লোয়ার রেঞ্জ অফ প্রাইসেসে আমরা খুব ইজিলি অ্যাক্সেসেবল বা খুব সুন্দর একটা রেঞ্জের একটা ডেনিম জিন্স পেয়ে যাচ্ছি, বা টি শার্ট পেয়ে যাচ্ছি, এরকম টাইপের সব আছে আর কি। ফেডেড জিন্স গুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, তো উই ক্যান সি দ্যাট। আবার এখানে আমরা ফরএভার 21 পাচ্ছি, যেটা একটু এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। এখানে কিন্তু ভালো খারাপ কি কোনটা কি সেটা কিন্তু একদমই মেনশন করছি না, ডিফারেন্ট রেঞ্জ, অ্যাকর্ডিংলি ইউ সিলেক্ট অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট। এটা একটা হাই কোয়ালিটি লো প্রাইস, ওই একই রকম, আমি আর এক্সট্রা আলাদা করে বলছি না। এখানে যেমন এই লো প্রাইস আর লো কোয়ালিটির, এখানে H&M টা আবার এখানে এমন ভাবে করেছে, H&M টাকে এই দিকে ফেলে দিয়েছে, লো প্রাইস হলো কোয়ালিটি হলো, তাই জন্য এখানে। তবে এতটাও লো কোয়ালিটি লো প্রাইস নয়, তার থেকে একটু বেটার, বাট ওই পারসেপচুয়াল ম্যাপিং ডিফারেন্ট, হয়তো স্যাম্পল সেট নিয়েছে, তার জন্য হয়তো এরকম। একটু অবজেক্টিভলি সবসময় করা উচিত, যাতে অডিয়েন্স মিসগাইডেড না হয়ে যায়, দে গেট সাম আইডিয়া অ্যাবাউট দ্যাট ব্র্যান্ড। ওই জন্য একটু সোর্সটা যদি বেটার হয়, লাইক আ বিজনেস স্কুল কেস স্টাডি বা এরকম যদি হয়, দেন উই গেট আ বেটার অপশন, বেটার আন্ডারস্ট্যান্ডিং অর বেটার সিনারিও টু টক অ্যাবাউট, যেটা আমি শুরুতেই যেটা দিয়ে স্টার্ট করলাম। এটা কি আছে, এটা দেখুন, এই হরাইজন্টাল রেঞ্জে আমরা দেখছি এলিগেন্ট আর ক্লাসিক আর এজি বা মডার্ন। রাইট সাইডের দিকে যতটা যাবে আমরা পাবো হচ্ছে এজি বা মডার্ন, যত আমরা লেফট সাইডের দিকে যাব তত আমরা পাবো হচ্ছে এলিগেন্ট আর ক্লাসিক। মানে এলিগেন্সটাকে খুব মেনটেন করছে, ক্লাস এলিগেন্সটা মেনটেন করছে, রাইট সাইডের দিকে একটু এজি, একটু মডার্ন। আর হাই প্রাইস আর লো প্রাইস তো ভার্টিক্যালি রয়েছে। তাই আবার চলে আসছি, কামিং ব্যাক টু Chanel, বিকজ আই উইল মেনশন অল দিস ব্র্যান্ডস এগেইন অ্যান্ড এগেইন। Chanel যখন চলে আসছে, তখন সেটা কিন্তু এলিগেন্সের বা ক্লাসের ব্যাপারটাও রয়েছে, আবার হাই প্রাইসটাও রয়েছে। তাই এখানে ভ্যালেন্টিনাও এখানে একটু প্রাইসটা রেঞ্জটা একটু লো, আর এলিগেন্সের দিকে খুব একটা কম আমি বলবো না, ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ, বাট কোয়াইট ক্লোজ টু Chanel। প্রাডাও আমরা আশেপাশেই দেখতে পাচ্ছি, ডলচে গাবানা দেখতে পাচ্ছি। এখানে আবার যখন হাই প্রাইস আর এজি মডার্নের দিকে যখন আমরা চলে আসছি, আলেকজান্ডার ম্যাককুইন খুব সুন্দর একটা এজি ব্র্যান্ড, একটা মডার্ন ব্র্যান্ড, সেটা একটু এজি মডার্নের দিকে এতটুকু চলে এসছে, আবার হাই প্রাইসও রয়েছে, ঠিক আছে। আবার আলেকজান্ডার ওয়াং যদি আমি দেখি, তাহলে সেটা হচ্ছে প্রাইসের দিক থেকে একটু লো, বাট এজি মডার্নটা কিন্তু খুব একটা ভালো জায়গায় আছে, ঠিক আছে। আবার এখানে লো প্রাইস আর এলিগেন্ট আর ক্লাসিক যদি আমি বলি, H&M আবার চলে আসছে। এখানে আমরা বলছি H&M এর মধ্যে ক্লাসিক আর এলিগেন্সটাও এইদিকে একটু লো এর দিকে আছে, আবার লো প্রাইসটাও লো এর দিকে। তো যারা আর H&M কে একসাথে রেখেছে এখানে পারসেপচুয়াল ম্যাপিং এর মধ্যে, বলছে এটা এলিগেন্সটাও একটু লো এর দিকে, ক্লাসটাও একটু লো এর দিকে, আবার প্রাইসটাও একটু লো এর দিকে। বাট আমার মনে হয় এতটাও না, একটু উপরে রাখলে বেটার হতো, বাট পারসেপচুয়াল ম্যাপিং ওই রেখেছে আর কি। বাট বোথ আর গুড ব্র্যান্ডস, ইউ ক্যান সি দ্য রেঞ্জ অফ দোজ ব্র্যান্ডস। এইটা আরেকটা করেছে, এইটা একটু লেস নোন ব্র্যান্ডস, দিজ আর অলসো গুড ব্র্যান্ডস। আবার জিওগ্রাফিক মানে জিওগ্রাফিক লোকেশনের উপর ডিপেন্ড করেও কিন্তু ব্র্যান্ডের একটা খুব বড় একটা ভ্যারিয়েশন হয়।
মানে আজকে এইখানে এই ব্র্যান্ডটা খুব অ্যাকসেপ্টেবল বলে ওইখানে হয়তো ওই ব্র্যান্ডটা হবে, সেটা ডিপেন্ড করে আর কি। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড we will come back to the old slide again. তার আগে জাস্ট আমি বলবো যে পারসেপশনের ক্ষেত্রে আমি কেন বলছি, একটা হতে পারে যখন আমি একটা ড্রেসকে পরছি বা একটা কস্টিউম যখন আমি পরছি নিজের লাইফস্টাইলে হোক, লাইফস্টাইলের দিকেই আমি শুরু করছি, দেন উই উইল মুভ অন টু দ্য স্টোরি টেলিং অর দ্য সিনেমা পার্ট। পারসেপশনের একটা ব্যাপার থাকছে, ব্র্যান্ড ভ্যালু যেটা আমি বললাম, সেই ব্র্যান্ডটার যে একটা মার্কেট ভ্যালু বা ফিনান্সিয়াল যে ভ্যালু, সেটা একটা ব্র্যান্ড ভ্যালু থাকছে। আরেকটা হচ্ছে ব্র্যান্ড কাস্টমারকে যে ভ্যালুটা প্রোভাইড করছে, ভ্যালু অ্যাড যেটা করছে ব্র্যান্ডটা, সেটা একটা ব্যাপার। কাস্টমার ব্র্যান্ডটার থেকে একটা হচ্ছে ব্র্যান্ডটা কাস্টমারকে এই ভ্যালুটা প্রোভাইড করছে, দ্যাট ইজ ফ্রম দ্য সাপ্লায়ার সাইড, প্রডিউসার সাইড। আরেকটা হচ্ছে ভ্যালুটা কাস্টমাররা ভাবছে যে ভ্যালুটা তারা পাচ্ছে, সেই পারসেপশনের দিকটা থেকে, দ্য ভ্যালু দ্য কাস্টমার গেটস ফ্রম ইট। আরেকটা হচ্ছে পারসিভ করছে, যেটা মানে এটা হতে পারে হয়তো বায়ার সে হয়েছে, হয়তো বায়ার সে নয়, কিন্তু সে পারসিভ করে। এরকম ডিফারেন্ট ডিফারেন্সেস আছে, যেটা আমরা পরের এপিসোডগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি একটা এপিসোড, আই উইল জাস্ট ইন্ট্রোডিউস অল দিস অ্যাসপেক্টস টু অ্যান অ্যাসপায়ারিং ফ্যাশন ডিজাইনার বা যারা সিনেমাতে কস্টিউম নিয়ে কাজ করতে চাইছে তাদের জন্য, অ্যান্ড ব্র্যান্ড যেগুলো খুব নামগুলো যেটা আছে ডিপেন্ডিং অন দ্য পারসেপচুয়াল ম্যাপিং এবং রেঞ্জটা। আদারওয়াইজ এর পরের এপিসোডগুলো যখন হবে তখন আমরা ডিটেইলে এগুলো নিয়ে আলোচনা করব। ভ্যালু কাস্টমার যেটা পাচ্ছে ব্র্যান্ডটা থেকে, সেটা একটা জিনিস, আর একটা যেটা কাস্টমার পারসিভ করছে সেটা একটা জিনিস, আর একটা সাপ্লায়ার সাইড থেকে ব্র্যান্ডের যে ভ্যালুটা আমরা মার্কেট প্লেস বা ফিনান্সিয়ালি দেখছি সেটা একটা জিনিস। আরো কিছু জিনিস আছে দ্যাট উই উইল কাম ব্যাক টু লেটার, কাম ব্যাক টু ইন আদার এপিসোডস, বাট এই তিনটে জিনিসকে মাথায় রাখাটা খুব দরকার। অনেক সময় হয়তো আমরা স্পেন্ডিং লেস করছি, কিন্তু দ্য ভ্যালু উই আর গেটিং ফ্রম দ্যাট ব্র্যান্ড দ্যাট ইজ স্যাটিসফাইং আস মোর দ্যান এনিথিং এলস। এরকম অনেক ব্র্যান্ড আছে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আবার অনেক সময় আমরা ওই পারসিভ করে হয়তো পে করে দিলাম ডিপেন্ডিং অন দ্য পারসেপশন, কিন্তু যখন আমরা কিনছি তখন আমাদের মনে হলো এই ব্র্যান্ডটা না কিনে যদি ওই ব্র্যান্ডটা কিনতাম তাহলে খুব ভালো হতো। কেন আমি এই জিনিসটা বললাম, লেট মি কাম ব্যাক টু দ্য হোল স্লাইড অ্যান্ড লেট মি ডিসকাস। ধরলাম যে একটা সিনেমার একটা স্টোরি টেলিং এর একটা জায়গা আছে যেখানে আমার এই কস্টিউমটা লাগবে, স্টোরি টেলিং এর দিক থেকে বলছি, গল্পের ক্যারেক্টারটার এই কস্টিউমটা লাগবে। সেখানে যদি আমি গিয়ে বলি আমি গুচি কিনবো তো গুচিই কিনবো, মানে আমি শ্যানেল কিনবো তো শ্যানেল কিনবো না, বা শ্যানেল কিনবো তো শ্যানেলই কিনবো, গুচি কিনবো তো গুচি কিনবো না, তাহলে কি হয়, কয়েকটা জিনিসের উপরে আমরা কম্প্রোমাইজ করে ফেলি অনেক সময়। কি হচ্ছে, সেটার যে কালার আছে, যেটা কালার প্যালেট নিয়ে আমি আইল কাম ব্যাক টু দ্য কালার প্যালেট। টেক্সচার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিসাইসলি যে রংটা আমি পাচ্ছি সেটাকে আমি পাচ্ছি, বা প্রিসাইসলি যে জিনিসটা আমি পাচ্ছি সেটাকে আমি পাচ্ছি, সেটা হচ্ছে এক ধরনের লোকজন। আরেক ধরনের লোকজন যারা একটু ব্র্যান্ডের প্রতি লয়াল, তারা ভাবছে যে এই ব্র্যান্ডটাই আমার চাই, যদি আমি চাই আই ক্যান টুইক দ্যাট কস্টিউম অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট, বাট আই উইল টেক ইট ফ্রম দ্যাট সেম ব্র্যান্ড অনলি। এটা আরেক ধরনের লোক, দুটোই হতে পারে, কোনোটাকেই খারাপ বলছি না, ভালো বলছি না, কিন্তু যদি সেটা একটা জিনিস করতে গিয়ে যদি একটু ট্রেড অফটা বেশি হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, সেটা যদি স্টোরি টেলিংটাই কম্প্রোমাইজ করে ফেলে, পরে স্টোরি টেলিংটার ফেলিয়ারের জন্য ইউ মেক অ্যান এক্সকিউজ যে আমি তো কিনেছিলাম গুচি, সিনেমাটা ফ্লপ করে গেল। দ্যাট ইজ নট অ্যান এক্সকিউজ, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু মেক, দ্যাট পয়েন্ট ইজ হোয়াট আই এম ট্রাইং টু মেক। আমি গুচি পড়েছি বলে সিনেমাটা হিট করবে এরকম কিন্তু কোনো মানে নেই, তাই না? সেই ব্র্যান্ডটা যেটা তারা সার্ভ করবে কাস্টমারকে যেভাবে সার্ভ করবে, সে সেটা নিয়ে দারুণভাবে করছে। আমি কিভাবে সেটাকে আমার স্টোরি টেলিংকে ইউজ করব, সেটা আমার কস্টিউম ডিজাইনার, ডিরেক্টর বা আর্ট ডিরেক্টর, এদের সবার মধ্যে একটা, বা সিনেমাটোগ্রাফার অনেক সময় দেখে বলবে যে কোন লাইটটা কতটা অ্যাবজর্ব করবে, ক্যামেরাতে কোন জিনিসটা আর একটু বেটার আসবে, স্টোরি টেলিংটাকে কম্প্রোমাইজ না করে একটা হারমোনিয়াস রিলেশনশিপ, স্টোরি টেলিং যেখানে কম্প্রোমাইজ হচ্ছে না। So এই এক্সকিউজ গুলো খুব lame excuse, that is what I want to talk about. Now what defines a great costume? পরে আসছি, আমরা পরে এপিসোডগুলোতে ডিসকাস করব, বাট ইউ গেট সাম আইডিয়া। কস্টিউমটা যখন আমাদের ওই স্টোরির মধ্যে নিয়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন একটা এবিলিটি থাকছে, ক্যারেক্টারটার মধ্যে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। যদি আমরা সেটা থেকে একটু মানে কি বলবো, যে আমি এটা আগে খুব বলেছিলাম যে এডিটিং ইজ এ ইনভিজিবল আর্ট। সাউন্ড যখন আমি ইউজ করছি, দ্যাট ইজ অলসো ইন এ ওয়ে ইনভিজিবল আর্ট। যদি আমাদের অ্যাটেনশনটা গ্র্যাব করে নেয় বেশি, তার মানে সিনেমাতে আমরা কোথাও ফল্টার করেছি, কোথাও আমরা একটু ভুল করে ফেলেছি।
তো সেই জন্য যেটা আমাদের করতে হবে, কস্টিউমও যদি অ্যাট্রাকশনটা একটু অ্যাটেনশনটা বেশি গেইন করে ফেলে, তার মানে সিনেমাতে কোথাও আমরা ফল্টার করছি। তাহলে সিনেমার রেসপেক্টে কস্টিউমটা কোনটা বেটার হবে? ওই ক্যারেক্টারটা ডেপিক্ট হয়েছে একদম বেস্ট পসিবল ওয়েতে, ওই পার্সোনালিটি যে ক্যারেক্টারের বা ওই সিনটা যেটা ডেপিক্ট হয়েছে, অ্যাপার্ট ফ্রম ডায়ালগ, নন ভার্বাল কিউজ বা বডি ল্যাঙ্গুয়েজ বা সেন্সুয়ালিটি বা সেন্সিবিলিটি, হোয়াট এভার ইউ সে, ফিলোসফিক্যালি, এস্থেটিক্যালি দারুণভাবে পোট্রে হয়েছে ক্যারেক্টারটা। কস্টিউম ওয়াজ জাস্ট আ পার্ট অফ ইট, বাট একটা হোলসাম অ্যাপ্রোচে আমার অ্যাক্টিং হয়েছে, সেটিং দ্য স্টেজ যেটা আমি শুরুতেই বললাম, সেইগুলো সব কনভে হয়েছে, কমিউনিকেশনটা খুব স্ট্রং হয়েছে। দ্যাট ইজ এ গুড কস্টিউম, যেখানে আমি ক্যারেক্টারটার সাথে কম্প্রোমাইজ করিনি, সে যেই থাকুক না কেন স্টার। সে যদি রিয়েলি একজন ভালো অ্যাক্টর হয় বা একটা ক্রাফটসম্যান বা আর্টিস্ট হয়, হি অর শি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, আদারওয়াইজ হি অর শি ইজ নট এ গুড আর্টিস্ট। ইজ ইট জাস্ট দ্য ব্র্যান্ডস, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম একটু, সেই একই জিনিস, অর ইজ ইট সামথিং মোর? তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ইউ ডিসাইড ইট ফর ইয়োর সেলফ। আই হ্যাভ অলরেডি গিভেন ইউ সাম ইনসাইটস অ্যান্ড নাগেটস। হোয়াট ইজ দ্য এসেন্স ইচ ব্র্যান্ড ক্যারিজ? আমি একটা বলেছি হচ্ছে পারসেপচুয়াল ব্যাপার, যেটা হচ্ছে আমি দুটো ডাইমেনশনে বলেছি। সেটা হতে পারে আমার এজি বা মডার্ন হতে পারে, বা হতে পারে আমার এলিগেন্সার বা ক্লাস হতে পারে, আর এটা হতে পারে এক্সক্লুসিভিটি বা অ্যাফোর্ডেবিলিটি হতে পারে, আর এটা হতে পারে হাই প্রাইস, প্রেস্টিজ প্রাইস বা লো প্রাইস হতে পারে, যেটা হচ্ছে আমার মানে কি বলবো, সেই এক্সক্লুসিভিটি বা অ্যাফোর্ডেবিলিটির দিকেই চলে যাচ্ছে, বা একটু মাস মার্কেটের দিকে ট্রেন্ড করছে, নাকি একদম এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড, একটু প্রেস্টিজ প্রাইস হচ্ছে নাকি একটু লোয়ার প্রাইস হচ্ছে। এইরকম দুটো যদি আমরা ডাইমেনশন নিই, তাহলে সেখানে আমরা পারসেপচুয়াল ম্যাপিং করেছি, যে দুটোর মধ্যে কোথায় একটা কোন কোয়াড্রেন্টের মধ্যে এটা মোটামুটি একটা জায়গায় আছে। তার থেকেও বড় হচ্ছে ব্র্যান্ডটা, কেন ব্র্যান্ডটার একটা মানে লার্জার দ্যান লাইফ ব্যাপার বলো না, ওই সিম্বলিজমটার একটা এত বড় ভূমিকা আছে। সেটা আমরা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন দিয়ে করছি। সেটা হতে পারে আমার ভিডিও অ্যাড যেটা হচ্ছে, দ্য প্রোডাক্ট ইটসেলফ, যে ড্রেসটা আমি করছি সেটা, সেটা ডিজাইনটা, সেটা ডিজাইনার যারা আছে, আই উইল কাম ব্যাক টু দ্যাট, সেটা যারা ডিজাইনার আছে তাদের ফিলোসফিটা, তারা কিভাবে হাউ দে আর টকিং অ্যাবাউট দ্যাট ব্র্যান্ড সেটা, তারপরে কিভাবে ব্র্যান্ডের একটা স্টোরি আছে, ব্র্যান্ডের একটা পার্সোনা আছে, এই অনেক কিছু মিলে একটা ব্র্যান্ডের একটা এসেন্স ক্যারি হয়, এবং তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করে সেটার সাথে যেন কম্প্রোমাইজ কোনো না হয়ে যায়। কেন ব্র্যান্ডটা অনেক সময় যেটা হয় একটা প্রমিস হয়ে যায়, যেটাকে আমাদের ডেলিভার করতে হয়। সো আ ব্র্যান্ড ইজ মোর লাইক এ প্রমিস। অথেন্টিক কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি, পারসিভিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাইভ টুয়ার্ডস অ্যাচিভিং এক্সেলেন্স, এবং যাতে আমাদের অডিয়েন্সকে বা আমাদের অডিয়েন্স মানে আমাদের কাস্টমারকে আমরা যাতে স্যাটিসফাই করতে পারি মোর দ্যান দ্য প্রোডাক্ট। তাহলে সেখানে একটা এসেন্স একটা ব্র্যান্ড ক্যারি করে, which is very essential to know. How are they different? একটা হচ্ছে পারসেপচুয়াল ম্যাপিং দেখতে গেলে সেখানে প্রাইস অমুক তমুক, এজ অ্যান্ড ক্লাসি, ট্র্যাডিশনাল, মডার্ন অ্যান্ড অল দিস থিংস, সেখানে তারা হচ্ছে ডিফারেন্ট। তাছাড়াও এক একটা ব্র্যান্ডের যেটা বললাম, ব্র্যান্ড পার্সোনা যেটা আমি বারবার বলছি, সেখানে কোথায় তারা ডিফারেন্ট সেটা খুব ম্যাটার করে। আই উইল কাম ব্যাক টু দোজ থিংস ইন লেটার এপিসোডস। ইউনিক সেলিং প্রপোজিশনটা কি একটা ব্র্যান্ডের, ইউএসপিটা কি, হাউ ইট ইজ ডিফারেন্ট, খুব ম্যাটার করে। And you should have some clarity about that. Otherwise কি হবে, if you don't take a stand, you will fall for anything. So that's a very important concept to understand. Is it the dress or the person wearing it? এটা কি সেই ড্রেসটা, পোশাকটা যেটা, সেটা কি ম্যাটার করে, নাকি যে লোকটা পরছে সেটা ম্যাটার করে, এবং কিভাবে পরছে মোর ইম্পর্টেন্ট, কিভাবে সে ক্যারি করছে নিজেকে। ইজ ইট জাস্ট এ পিস অফ ক্লোথ অর দ্য পার্সন ক্যারিং ইট? সেটা হতে পারে আমি একটা রেড কার্পেটে বলতে পারি, কোনো একটা ফেস্টিভ্যালের, কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনির রেড কার্পেটে হতে পারে, যখন আমি স্টেজে উঠছি সেটা হতে পারে হয়তো কিছুক্ষণের জন্য, কিন্তু স্টেজে কিভাবে নিজেকে ক্যারি করছি, নন ভার্বাল কমিউনিকেশন, কিভাবে আমি হাসছি, দ্য ওয়ে আই এম প্রেজেন্টিং মাই সেলফ, এগুলো একটা ম্যাটার করে। ব্র্যান্ডটা সেখানে একটা ছোট পার্ট হয়ে যায়, রিগার্ডিং কালার, টেক্সচার অ্যান্ড আদার থিংস, দ্য ফ্যাব্রিক, এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব। কিন্তু ওই যে ওভারঅল একটা পার্সোনালিটিকে আমি কমিউনিকেট করছি, দ্যাট ম্যাটার্স আ লট। সিনেমাতে তো আরো ম্যাটার করবে, এটা আমি বললাম রিয়েল লাইফ এক্সাম্পল। সিনেমাতে আমাকে ওই স্টোরি টেলিং এর যে ডাইজেসিস যেটা আমি বলেছিলাম, মানে গল্পের যে জগৎটা, সেটাকে আমায় স্যাটিসফাই করতে হবে। এখন ফর এক্সাম্পল যদি আমার একটা পিরিয়ডিক ড্রামা হয়, যেটা আমার মেডিয়েভাল এজে হচ্ছে, সেখানে যদি আজকে আমি একটা মডার্ন এজের ড্রেস নিয়ে চলে যাই, এবং যদি আমি লজিক্যালি সেটাকে ন্যারেটিভ ওয়াইজ মানে জাস্টিফাই না করতে পারি, তাহলে তো ইট উইল বি আ ফুলিশ মিস্টেক, তাই না? যদি আমি সেটা নিয়ে একটা দারুণ জিনিস করি, হয়তো সেটা নিয়ে আমি একটা হিউমার করে ফেললাম, বা সেটা নিয়ে একটা ইনোভেশন করে ফেললাম, দ্যাট ইজ সামথিং এলস। হয়তো আমি এক্সপ্লিসিটলি মেনশন করলাম না, কিন্তু সেটা এমনভাবে আমি সিনেমাটা বানালাম, দ্যাট ইজ আ ভেরি স্মার্ট ওয়ে অফ মেকিং মুভিজ।
কিন্তু যদি আমি ইচ্ছা করে ভাবলাম মেডিয়েভেলের জামা কাপড় আমি পাইনি, আমি পেয়েছিলাম একটা এই অমুক ব্র্যান্ডের অমুক একটা জামা, জিন্স প্যান্ট পরে পাঠিয়ে দিলাম, রিপ্রেজেন্ট করবে মেডিয়েভেল, খুব বোকা বোকা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো জানাটা খুব দরকার। Unfortunately, I have to mention all these things explicitly, কেন we see all these things around us still in this current context, যেটা হওয়া উচিত না সেটাই। So what makes someone beautiful? You decide for yourself. Personality হতে পারে, ক্যারেক্টার হতে পারে, লুকস হতে পারে, your dress হতে পারে, your legs হতে পারে, লিপস হতে পারে। মানে যদি আমি আরেকটু ম্যাটেরিয়ালিস্টিক লেভেলে নেমে আসি, তাহলে ইট ডিপেন্ডস। মানে একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি ইজ বেসড অন মেনি থিংস। সো কোনোটাকে খারাপ বাজে বলছি না, বাট হোয়াট মেক্স সামওয়ান বিউটিফুল? It's said that beauty lies in the eyes of the beholder. এখন বিহোল্ডার কে তার উপর ডিপেন্ড করে বিউটিফুল, এবং কস্টিউম প্লেজ আ পার্ট ইন দ্যাট কমিউনিকেশন। হোয়াট ইজ কমফোর্ট? পরে আমার যে আরামটা, সেটা হতে পারে আমার একটা ফোক ট্রাইবাল ওয়্যারও হতে পারে, সেটা হতে পারে আমার ট্র্যাডিশনাল ওয়্যারও হতে পারে, আমরা একটা মডার্ন এজি ক্লোথও হতে পারে। কমফোর্টেবল কোনটা? পার্সোনাল প্রেফারেন্স মোস্টলি। ও আমায় বললো বলে আমি পড়লাম, আমি কমফোর্টটা পাচ্ছি না, তাই বলে কি সেই অনেক সময় থাকে না যে আমার হিল আমি পরলে আমি কমফোর্টেবল ফিল করি না, কিন্তু ওই জায়গাটায় আমাকে মানে কি বলবো, কনফর্মিটির জন্য আমাকে হিলটা পড়তে হলো। আমি হাঁটতে পারছি না, কিন্তু আমাকে হিল পরে হাঁটতে হচ্ছে, সে পাটা বেঁকে পড়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে কি হচ্ছে? ইউ আর কম্প্রোমাইজিং ইউর কুল, ইউর পয়েজ, ইউর এসেন্স অফ ইউর পার্সোনালিটি, ক্যারেক্টার, রাদার ইউ ওয়্যার হোয়াট ইউ ফিল লাইক, এবং তাতে সুন্দর করে একটা রিল্যাক্স ওয়েতে ইউ ক্যান কমিউনিকেট। আই থিঙ্ক সামটাইমস দ্যাট ইজ মোর চার্মিং, মোর অ্যাট্রাকটিভ। আদারওয়াইজ ওই যে প্রিটেনশিয়াস ব্যাপারটা চলে আসলে, দ্যাট ইজ ভেরি রিপেলিং সামটাইমস। You will understand it more as you understand the body language more. Non-verbal cues যেগুলো হয়, অনেকে মুখে বলে না, বাট আমাদের non-verbal communication বা body language এগুলো কিন্তু আমাদের মানে more important than the verbal communication. So be very careful about that, especially when you are in a judgmental industry like a glamour industry. It matters a lot. Class and elegance, we'll talk about that. আমি Chanel-এর example দিয়েছি, আরো কিছু বলেছি। তো class and elegance কি? I will just show you some examples and I will talk about that, not only theories. Extension of your personality, archetypes, যেটা বললাম archetypes নিয়ে আমি পরে কথা বলবো, personality নিয়ে কথা বলবো। archetypes মানে when you are wearing something, সেটা হয়তো একটা archetype কে আপনি মেনটেন করছেন, হয়তো একটা চার্মার হতে পারে, সিডিউসার হতে পারে। আমি জাস্ট কয়েকটা আর্কিটাইপের কথা বলছি, দেয়ার ক্যান বি মেনি ডিপেন্ডিং অন মেনি আদার থিংস। ড্যান্ডি হতে পারে, different things, and natural হতে পারে। সেই আর্কিটাইপস এর উপর ডিপেন্ড করে ইউ আর চেঞ্জিং ইউর কস্টিউম, ইউ আর চুজিং ইউর কস্টিউম। তাহলে এক্সটেনশন অফ ইউর পার্সোনালিটি কি হতে পারে? সেটা ইউ ফিগার ইট আউট ইউর সেলফ। ফার্স্ট ইউ নো অ্যাবাউট দ্য পার্সোনালিটিস, ইউ নো অ্যাবাউট দ্য কস্টিউমস, ইউ নো হাউ দ্য কস্টিউমস কমিউনিকেট, how the personalities are communicated through the costumes. Then that will be a lot of fun. And what do you portray? যেটা আমি বললাম যে what is the communication you are making, what do you portray, that is very important. মানে portray কি করছে, সেই কমিউনিকেশনটা কি হচ্ছে, সেটা জানলে we can play around it, we can play with it. What do we try to hide? হতে পারে এটা আমি কেন বললাম, মানে অনেক সময় ইনসিকিউরিটি বা ডেসপারেশনটা এমন হয়ে যায়, অনেক সময় উই টেন্ড টু হাইড আওয়ার পার্সোনালিটি উইথ দ্য ড্রেসেস। আমাদের পার্সোনালিটিকে আমরা ঠিক মতো গড়তে পারিনি, আমাদের ক্যারেক্টারটা আমরা ঠিক মতো গড়তে পারিনি, বা হতে পারে আমাদের যে কি বলবো, অ্যাজ এ হিউম্যান বিইং আমরা নিজেকে ডেভেলপ করতে পারিনি। সেই খামতিগুলো পূরণ করতে গিয়ে উই আর এসকেপিং টু আ ওয়ার্ল্ড যেখানে ড্রেসটা আমাকে একটা কমফোর্ট দিচ্ছে, একটা কমফোর্ট জোন দিয়ে দিচ্ছে। তো সেইটা নিয়ে যখন আমরা কাজ করছি, তখন কিন্তু উই আর ট্রাইং টু হাইড সামথিং। এবার এই কি হাইড করছি সেটা একটা বিস্তর আলোচনা হতে পারে, বাট ইউ ফিগার ইট আউট ইউরসেলফ, ইন্ট্রোস্পেক্ট, রিফ্লেক্ট অ্যাবাউট ইট, দেন ইউ উইল ফাইন্ড মোর অপশনস, দেন ইউ ক্যান প্লে অ্যারাউন্ড মোর। আরেকটা যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে সেম ডিজাইন, একটা সেম ডিজাইন, ঠিক আছে, সেটা যখন ডিফারেন্ট লোক পড়ছে তখন সেটা কিন্তু একটা অন্য ব্যাপার আছে। মানে সেম ডিজাইন অথচ ডিফারেন্ট লোকজন পড়ছে বলে সেটার একটা ডিফারেন্ট ব্যাপার থাকছে। হাউ দে ক্যারি দেমসেলভস, আজকে এই জিনিসটা এ যখন পড়ছে তখন এ যেভাবে ক্যারি করছে, আরেকজন হয়তো সেই ব্র্যান্ডেরই একটা কস্টিউম পরলো, বা আরো স্পেসিফিক্যালি বলছি সেই রঙেরই একটা কস্টিউম পরলো। এ নীল পরেছিল, ও হয়তো নীল রঙেরই পরলো, হয়তো একটু শেডটা একটু ডিফারেন্ট হলো,
এ লাল পরেছিল, এ হয়তো লালই পরেছে, এ হলুদ পরেছে, এ হয়তো হলুদই পরেছে। দ্য ওয়ে ওয়ান ইজ ক্যারিং, কিভাবে সে স্মাইল করছে, দ্য ওয়ে she or he is looking towards the camera, towards the audience, waving his or her hands, carrying his costume. অনেক সময় আমাদের গাউন বলি বা আমাদের ড্রেসটা এতটা এক্সটেন্ডেড থাকে, সেটাকে ধরে কিভাবে আমরা নিয়ে যাব, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। সো উই নিড টু নো অ্যাবাউট অল দিস থিংস। বাট যখনই আমরা সিনেম্যাটিক ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের প্রিটেনশিয়াসনেসটা একটু সরিয়ে রেখে উই আর সার্ভিং দ্য স্টোরি, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। সেখানে আমাদের এইসব রংচং চটঙের কোনো দরকার নেই, সেখানে স্টোরিটা আমরা কিভাবে স্যাটিসফাই করব থ্রু দ্যাট কস্টিউম। সেটা যদি আমাদের একটা ভিক্টোরিয়ান এজের কস্টিউম আমাদের দরকার হয়, উই উইল চুজ দ্যাট, উই উইল ক্রিয়েট দ্যাট ইফ নিডেড, কিন্তু স্টোরিটা যাতে আমাদের বেস্ট ওয়ে পসিবল আমরা বলতে পারি, এটা খুব দরকার। এবং এই যা কিছু আমি বলছি, যদি আমি হেয়ার স্টাইল বা মেকআপ বলি, সেটাও কিন্তু এর সাথেই যাবে। কস্টিউম আমি জাস্ট একটা অ্যাসপেক্ট বলছি, হেয়ার স্টাইল যখন আমি বলবো, মেকআপ যখন আমি বলবো, দ্যাটস ওয়াই রিসার্চ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ইউ নিড টু বি ভেরি গুড উইথ রিসার্চ। সেই টাইমে মানে লোকজনের প্রেফারেন্সেস কি ছিল, তারা কি ধরনের ড্রেস পরতো, তারা কি ধরনের হেয়ার স্টাইল মেনটেন করতো, কি কি ফেসিলিটিস ছিল, তারা কি এই স্টাইলটা যেটা আমি দেখাচ্ছি সিনটার মধ্যে, তারা কি সেই জিনিসটা করতে পারতো, ফিজিবিলিটি কি ছিল। যদি না হয়, তাহলে যদি আমরা করি, যে কোনো ইন্টেলিজেন্ট অডিয়েন্স বা যে কোনো লোক সেটা দেখে আউটরাইট রিজেকশন করে দেবে। তার কারণ তার থেকেও বেশি যদি কেউ আর্কিওলজি নিয়ে পড়াশোনা করে, অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করে, তারা জানে যে এটা কোনো এক্সিস্টই করতে পারে না। তারা ফার্স্টেই বলে দেবে যে এটা একটা বাজে ডেপিকশন, বাজে একটা মুভি, আর হোয়াট এভার ইট ইজ, বাজে একটা স্টোরির এক্সপ্রেশন। তো নর্মাল লোক যদি আমার এতটা বুঝলো, তাহলে তার থেকে বেশি আমার যারা এইসব পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে পড়াশোনা করেছে, তারা হয়তো আরেকটা বুঝলো। যখন আমরা একটা দারুণ সিনেমা বানাচ্ছি যেটা যুগের মানদণ্ডের বিচারে বহু বছর ধরে টিকে থাকে, আমাদের চেষ্টাই থেকে থাকে এই ওয়াইড রেঞ্জটাকে পুরো কভার করা। সেটা আমরা কিভাবে কভার করব? অথেন্টিক কমিউনিকেশন, কামিং ব্যাক টু অথেন্টিক কমিউনিকেশন। আমরা ট্রিমেন্ডাস রিসার্চ করছি, আমরা রিসার্চে কোনো খামতি রাখছি না। সেটা নিয়ে যখন আমরা স্টোরিটা বলতে যাইছি, বাই ডিফল্ট আমরা যখন কনগ্রুয়েন্ট থাকছি আমাদের প্রসেসটার সাথে, তখন আমাদের ভুল হওয়ার সেরকম কোনো জায়গা নেই। যদি জায়গা ছোটখাটো থেকেও থাকে, সেটা দেখে আমাদের রেকটিফাই করারও একটা সুযোগ আছে। বাট যদি আমরা কেয়ারলেস হয়ে যাই বা অ্যাওয়ারনেসটা যদি আমাদের কম থাকে, তাহলে ভুল করার সুযোগটা আমাদের অনেকটা থেকে যাচ্ছে, এবং করে আমরা বুঝতে পারবো না যে কোথায় ভুল করলাম বা কোন জায়গাটা ঠিক করতে পারতাম। তো সেটা খুব একটা দরকারি জিনিস। হোয়াট ইজ আ ব্র্যান্ড, হোয়াট ইজ ফ্যাশন, বিস্তর আলোচনা হবে এই নিয়ে। হোয়াট ইজ আ ব্র্যান্ড, অলরেডি বলেছি, ব্র্যান্ড একটা প্রমিস করছে, একটা কমিউনিকেশন হচ্ছে, অথেন্টিক কমিউনিকেশন, একটা এসেন্স আছে। হিউম্যানাইজেশনের জন্য একটা খুব বড় কথা বলা হচ্ছে আজকে। ব্র্যান্ডটা যদি একটা হিউম্যান বিইং হতো, যদি একটা পার্সোনালিটি হতো, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতো। এবার কাস্টমারের একটা প্রেফারেন্স থাকছে, সে একটা এই ক্যারেক্টারিস্টিক্স ভাবছে, বায়ার পার্সোনা আছে, তারপরে আমাদের ব্র্যান্ডের একটা পার্সোনা আছে, সেই দুটো কতটা ম্যাচ করছে, সেই নিডটা কতটা ফুলফিল হচ্ছে, যে গ্যাপটা আছে সেটা কি ফুলফিল করতে পারছে ব্র্যান্ডটা, কতটা সার্ভ করতে পারছে মার্কেট প্লেসকে, সেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই কমিউনিকেশনের ব্যাপারটা চলে আসছে, কিভাবে ব্র্যান্ডটা কমিউনিকেট করছে। কেউ হয়তো আগে এই ব্র্যান্ডটা কোনোদিন কেনেনি, কিন্তু এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট এলো, কমিউনিকেশনটা এমন হলো, হি অর শি উইল বি ড্রন টুয়ার্ডস দ্যাট ব্র্যান্ড থ্রু দ্যাট ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। কেন? ব্র্যান্ডের এসেন্সটাকে কনভে করা হয়েছে। তারপরে হয়তো তার প্রোডাক্টটাকে কিনলো, কিনে দেখলো আরে এতদিন কিনেনি, হয়তো ভুল করেছি, আগে কিনলে আরো বেটার হতো। তাহলে ব্র্যান্ড পার্সোনা, সেই পার্সোনালিটির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে, উই ডেপিক্ট। হাউ ডু উই রিলেট টু ইট? কস্টিউম যখন হচ্ছে, তখন তো আমাদের রিলেট করতেই হবে, কেন ক্যারেক্টারের সাথে আমাদের রিলেট করতে হবে, যে সিচুয়েশনটাই ক্যারেক্টারগুলো পারফর্ম করছে সেটা আমাদের জানতে হবে, স্টোরি টেলিংটাকে কতটা এফেক্ট করছে সেটা আমাদের জানতে হবে। সো দ্যাট উইল বি দেয়ার। আর রিয়েল লাইফেও হাউ উই ক্যান রিলেট টু ইট, এই ব্র্যান্ডটার সাথে আমরা রিলেট করছি কি করে। প্রচুর আমি যদি উইমেন কাস্টমারের বলি, যারা খুব শপাহলিক, যদি আমি বলি, যখনই একটা ইচ্ছা হলো চলে গেল শপিং করতে, বা মানে শপিং করাটা ওই একটা কি বলবো, ডোপামিন সার্জের মতো হয়ে গেছে আজকে। যত শপিং করবে তত একটা ডোপামিন সার্জের মতো, যত করছে তা নোভেলটি সিকিং হতে পারে, কিউরিওসিটি হতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্রেফারেন্সেস অলসো। অনেকে নোভেলটি আছে, মানে এইটা কিনেছি বলে একটু ডিফারেন্ট একটা কিছু কিনতে হবে। সো দেয়ার আর মেনি situations, there are many requirements, many preferences, but how you relate to it,
তো উইমেন কাস্টমারদের মধ্যে একটা বড় সেগমেন্ট আছে যারা কিন্তু শ্যানেলের সাথে খুব রিলেট করতে পারে, তো তার স্টোরির সাথে বা দ্য ওয়ে দ্য ব্র্যান্ড ওয়াজ ফর্ম, দ্য ওয়ে দ্য ব্র্যান্ড ইভলভড, এর সাথে খুব রিলেট করতে পারে। কেউ কেউ ডিওরের সাথে রিলেট করতে পারে, কেউ কেউ গুচির সাথে, কেউ কেউ ভার্সাচের সাথে, কেউ কেউ ল্যাগারফিল্ডের লাইফস্টাইলটাকে সাথে খুব রিলেট করতে পারে, ফেন্ডি ব্র্যান্ডটার সাথে কেউ রিলেট করতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডস আছে। কেউ কেউ লিভাই স্ট্রসের সাথে বেশি রিলেট করতে পারে। তো এরকম ডিপেন্ডিং অন দ্য কাস্টমার, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট, ওই ব্র্যান্ডের সাথে রিলেশনটা একটা খুব কমিউনিকেশনের থেকে চলে আসে। ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, যেটা আমি বারবার বলছি, সেটা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে একটা বড় ভূমিকা। স্টিলস, ভিডিওস, এক্সপ্রেশনস, ক্যারেক্টার, স্টোরিজ, আমি আস্তে আস্তে কিন্তু আসছি। যদি আমি বলি স্টিলস, একটা মডেলকে যখন আমি দেখছি, সেটা হতে পারে আমি শপের বাইরে, যদি আমি আজকে সাউথ সিটি মলে যাই, বা যদি অন্য কোনো মলে যাই, কোয়েস্ট মলে যাই, বা অন্য যে কোনো মলে যাই, দেখছি আমি বাইরে একটা সিনেমা স্টার বা একটা সিনেমার অ্যাক্টর বা একটা মডেলের একটা ছবি আছে, সে কিছু একটা রিপ্রেজেন্ট করছে, ব্র্যান্ডের নামটা দেওয়া আছে, সে হয়তো অ্যাডভার্টাইজমেন্টটা করছে। সেই স্টিলস গুলো দেখে কিন্তু ব্র্যান্ডের একটা এসেন্স আমি পাচ্ছি। কাকে সিলেক্ট করা হয়েছে সেটা ম্যাটার করছে, অনেক সময় ওরা না জেনেই করছে, কিন্তু সেই জিনিসগুলো খুব ম্যাটার করে। একটা বোকা হাদাকে যদি এই ব্র্যান্ডের জন্য সিলেক্ট করে ফেলে, তাহলে অনেকের ক্ষেত্রে ওই বোকা হাদা ব্র্যান্ডটার একটা অ্যাসোসিয়েশন হয়ে যায়। মানে এই বোকা হাদা একটা লোককে সিলেক্ট করেছে এই ব্র্যান্ডটার জন্য, ব্র্যান্ডটা হয়তো দারুণ একটা ব্র্যান্ড ছিল, কিন্তু যেহেতু সিলেকশনটা হয়েছে একটা বোকা হাদা লোক, ওই জন্য ওই ব্র্যান্ডটারই একটা ইমেজ হয়ে যায় সারা জীবন অনেকের কাছে হয়তো একটা বোকা হাদা বলে, আনলেস দ্য পার্সন ইজ ট্রাইং টু রিপোজিশন দ্য ব্র্যান্ড এগেন ইন দ্য মার্কেট। এগুলো খুব ম্যাটার করে। বা স্টিলস এর মধ্যে আমরা কি দেখছি, একটু একটা কিউজ থাকবে, একটা পশ্চার থাকবে, বা একটা পোস্ট থাকবে, একটা স্মাইল থাকবে, এক্সপ্রেশনস থাকবে, বা ভিডিওস থাকবে যেখানে আমরা স্টোরি টেলিংটাকে একটু ইউজ করছি একটা অ্যাডের মধ্যে। হয়তো যখন আমরা ক্যারেক্টার বা স্টোরিজটা সিনেমায় বলছি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আধ ঘন্টার মধ্যে আমরা বলছি, বা তার থেকেও বেশি। যখন আমরা অ্যাডে বলছি, ইট ইজ মোর ডিফিকাল্ট, কারণ আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা স্টোরি বলছি। কিছু কিছু জিনিস করে আমরা একটা মানে ব্রাশ স্ট্রোকস দিয়ে আমরা একটা এসেন্সটাকে একটা ক্যানভাসের মধ্যে পেইন্ট করে দিলাম। যেহেতু টাইম ক্রাঞ্চটা খুব লিমিটেড, তখন ওই টাইমটার মধ্যে স্টোরিটাকে এস্টাবলিশ করে বলা, ব্র্যান্ডটার এসেন্সটাকে এস্টাবলিশ করা, দ্যাট টেক্স এ লট অফ ক্রিয়েটিভিটি। সেটা জানাটাও খুব দরকার। মডেল অর অ্যাক্টর দেখে কিভাবে বুঝবেন, বিস্তর এক্সপিরিয়েন্স লাগে। যারা কম বয়সে অ্যাচিভ করে ফেলে, দারুণ একটা অ্যাচিভমেন্ট, আমি পার্সোনালি করেছি বলে আই এম প্রাউড অফ মাইসেলফ। বাট এগুলো খুব একটা শেখানো যায় না কাউকে। মানে এগুলো যত আপনি লোককে অবজার্ভ করবেন, যত আপনি যে দেখবেন, নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে রিসার্চ করবেন, ফেশিয়াল এক্সপ্রেশন যত বুঝবেন, অ্যাক্টিংটা যতটা বুঝবেন, দ্য ওয়ে স্টোরি ইজ টোল্ড অন স্ক্রিন অর অন দ্য স্টেজ, যত এগুলো আরো বেটার বুঝবেন, তত আপনি ইউ ক্যান রিলেট টু ইট মোর। হাউ ডু উই সি গ্ল্যামার, কিভাবে দেখছি আমরা গ্ল্যামারকে, ইন্ডিয়াতে কিভাবে দেখছি, ইন্ডিয়ার বাইরে কিভাবে দেখছি। অমুকে ওই একটা ফেস্টিভ্যালে জুরি হয়েছিল, তার সাথে আমি এই ড্রেসটা কিনছি বলে আমি নিজেকেও জুরি ফেললাম। আমি এখনো জানি না সিনেমা কিভাবে দেখতে হয়, আমি শিখছি অন্য আরেকজনের থেকে, অথচ লোককে গিয়ে আমায় দেখাতে হবে, আমি একটু ম্যানিপুলেশন করে কম্পেয়ার করে বলে ফেললাম যে আমি এটা। এই জিনিসগুলো ইন্ডিয়াতে আজকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, which is catastrophic, which I will come back to later in detail, কিভাবে কি ভুল হচ্ছে। বাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট একজন ওই ব্র্যান্ডটা পড়ছে, আমি ওই ব্র্যান্ডটা পড়ছি, তার মধ্যে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, খুব একটা ছোট অ্যাসোসিয়েশন, দ্যাটস এ ভেরি সাবসেট অফ দ্য এন্টায়ার প্রসেস। তার থেকে অনেক কিছু বড় ব্যাপারটা থাকে হাউ ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। সেটাতে ইফ ইউ ফল্টার, দেন নাথিং এলস ম্যাটার্স। ওয়াই ডু উই ডু সো, এই গ্ল্যামারকে আমরা কিভাবে দেখি, কিভাবে আমরা সেটা নিয়ে কাজ করি। লেয়ার্স অফ পিরামিড, মানে টপ অফ দ্য পিরামিড কিভাবে দেখছে একটা ব্র্যান্ডকে, একটা মডেল কিভাবে কমিউনিকেট করছে সেটাকে, একটা টপ অফ দ্য পিরামিড কিভাবে দেখছে, বটম অফ দ্য পিরামিড কিভাবে দেখছে, মিড লেভেলে কিভাবে দেখছে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। টপ লেভেলে হয়তো একরকম ভাবে দেখছে, তার প্যারাডাইমটা হয়তো ডিফারেন্ট, বটম লেভেলে হয়তো সেরকম ভাবে দেখছে না, হয়তো শুধু লুকস এর মধ্যেই থেকে যাচ্ছে, বা তার থেকে একটু উপরে যাচ্ছে। অ্যাজ উই গো টুয়ার্ডস দ্য আপার সেকশন, তখন কিন্তু আমরা ব্র্যান্ডের এসেন্সটাকে আরো বুঝতে চেষ্টা করি, এবং কিভাবে সেই এসেন্সটা থ্রু দ্যাট মডেল কমিউনিকেট হচ্ছে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এস্থেটিক্স, ডিজাইন অ্যান্ড প্লেজার, তিনটে যেন ট্রায়াঙ্গেলের যদি আমি তিনটে অ্যাপেক্স যদি আমি ধরি, তাহলে সেখান থেকে আমি কিন্তু একটা হোলসাম কমিউনিকেশন পাচ্ছি। এটা আমি তৈরি করেছি, আমি ট্রায়াঙ্গেলটা একে পরে দেখাবো, বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। If you have any query, you can write in the comment section,
If you have any like if you want to debate also, you can write in the comment section, but think about all these things. নাও কামিং ব্যাক টু দিস, আমি বলবো কালার আছে, শেডস অফ কালার্স আছে। যদি আমি একটা ফ্যাশন শোকে দেখি তাহলে দের আর কালার আছে, শেডস অফ কালার্স আছে। তার আগে না আমি একটা জিনিস করব, জাস্ট বিফোর গোয়িং টু দ্যাট আমি একটা জিনিস একটু বলবো। আই উইল জাস্ট শো ওয়ান অ্যাড। আমি একটা অ্যাডকে দেখাবো, কেন মডেল আর অ্যাক্টরের আমি ডিফারেন্সটা বলেছি তো, এখানে একটা অ্যাডকে একটু না দেখালে একটু ঠিক ভালো লাগবে না খুব একটা। So just give me a few seconds and let me just show you something. I hope it is there. It is there. Okay. আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি যে let me just share my screen and I will show you how to search for it also. It will be easier for you to understand. Okay. I think you can see the screen. I think you can see the screen, or just wait. আমি একটা জাস্ট ভিডিও দেখাবো, then it will be easier for you to understand. Okay. Emma Stone, খুব সুন্দর একজন অ্যাক্ট্রেস। You have seen her in La La Land, recently ক্রুয়েলাতে। ওর আমি একটা ভিডিও দেখাচ্ছি, I hope it will be playing in this. Let me just show. Okay, just show this. Oh. Can you see this video? No, there's some issue, right? Okay, ঠিক আছে। I will do one thing. আমি এই ভিডিওগুলো আজকে দেখাতে পাচ্ছি না, তার কারণ আমি একটু অন্য সেটআপ ইউজ করছি। সো হোয়াট আই উইল ডু ইজ, এটা আমার ডিসকাশন চলবে, আর ডেসক্রিপশনে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো। ইউ জাস্ট গো থ্রু দোজ অ্যাডস। নেক্সট এপিসোডটা যখন আমরা করবো, অ্যাকচুয়ালি যখন আমরা সেই এপিসোড 2 করবো, তখন আই উইল টেক ওয়ান অর থ্রি অর ফাইভ অ্যাডস অফ ডিফারেন্ট ব্র্যান্ডস, অর মেবি টু ফ্রম সেম ব্র্যান্ডস, নিয়ে আমি যেটা বলবো কিভাবে এক একটা ব্র্যান্ড তার এসেন্সটাকে ডেপিক্ট করছে থ্রু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এবং দেয়ার ইউজিং অর কাস্টিং অ্যান অ্যাক্ট্রেস। যদি আমি ক্রুয়েলাতে বলি, ক্রুয়েলাটার একটি ছবি দেখিয়ে দিই, বিকজ ক্রুয়েলা এবার আমাদের অস্কারে বেস্ট কস্টিউম পেয়েছে, and it deserves it also. It's a very well made costume. So just let me show this to you. I hope you are able. You should be able to see this. Just let me see.
নো স্টিল দিস থিং। ঠিক আছে, যেটা একটু প্রবলেম হচ্ছে, বাট ইউ নো দ্যাট ক্রুয়েলার, যে আমি পরে ছবিটা দিয়ে দেখিয়ে দেবো, ক্রুয়েলাতে যেটা করেছে খুব সুন্দর কস্টিউম ডিজাইন করেছে। আর লেট মি টেল ইউ দিস অলসো, যে আমাদের অস্কার যখন আমাদের পেয়েছিল, তখন আমাদের ফার্স্ট ভানু আথাইয়া যে পেয়েছিল গান্ধীর জন্য, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অস্কার, মানে ইন্ডিয়ান অস্কার যদি আমি বলি, প্রথম যে পেয়েছে সেটা হচ্ছে গান্ধী সিনেমাটার জন্য, রিচার্ড অ্যাটনবারোর গান্ধী সিনেমাটার জন্য, সেটা আমাদের ভানু আথাইয়া পেয়েছে। সেটার আমি ভিডিওটাও পরের দিন হয়তো দেখাবো, ওটা দিয়ে হয়তো স্টার্ট করবো। এবং পরে তার ইন্টারভিউজ গুলো ইফ ইউ সি, যে কোনো কস্টিউম ডিজাইনারই সবসময় যেটা বলবে, ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য সিনেমা পার্ট, তখন আমাদের কিন্তু স্টার্সদের থেকে সরে উই শুড মুভ অন টু দ্য ক্যারেক্টার পার্ট, স্টোরি টেলিংটা কত ভালোভাবে হচ্ছে আর কি। তো ওই জন্যই এখানে খুব মানে প্যাশনেটলি করা হয়, দরকার হলে কস্টিউম তৈরি করা হয়। তো ফর এক্সাম্পল যদি আমি লর্ড অফ দ্য রিংস এর কথাও বলি, লর্ড অফ দ্য রিংস এর আই মাস্ট মেনশন লর্ড অফ দ্য রিংস, বিকজ কস্টিউমের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে সেখানে। যদি আমি গন্ডরের কথা বলি, সেখানে যেমন একরকম কস্টিউম হচ্ছে, এলভসদের ক্ষেত্রে একটা কস্টিউম হচ্ছে অন্যরকম। এলভসদের মধ্যেই যখন আমি উডল্যান্ড রিয়েলম বলছি বা রিভেন্ডেল বলছি, সেখানে তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন, কস্টিউম ডিজাইন, লিভ মানে ওটা একটু গ্রিনারি দেখানোর জন্য গ্রিন কালারটা শেডস আছে। সো ইট ক্যারিজ এ লট অফ এসেন্স, এবং সেখানে পার্সোনালিটিটা ডিপিক্ট করছে, কিভাবে কে কোন কস্টিউম পরছে সেটা দিয়ে তাদের ক্যারেক্টারগুলো ফুটে উঠছে। অ্যারাগন যখন রাজার মতো থাকছে, রাজার মতো জায়গায় থাকছে, তখন হি ইজ ওয়ারিং দ্যাট কস্টিউম। যখন হি ইজ আ স্ট্রাইডার, যখন সে ঘুরে বেড়াচ্ছে রেঞ্জারের মতো, তখন তার কস্টিউম ইজ লাইক দ্যাট। তো সেইগুলো বুঝে আমাদের কস্টিউমটাকে ডিজাইন করাটা হচ্ছে বুদ্ধিদীপ্ত কস্টিউম ডিজাইন করা, যেটা আমাদের বাংলাতে আগে খুব হয়েছে, এবং প্রচুর ভালো ভালো ডিরেক্টর ছিলেন যারা এগুলো নিয়ে দারুণ দারুণ কাজ করেছেন। আজকে যেন কস্টিউম থেকে পুরো মনটাই সরিয়ে নেওয়া হলো, তার কারণটা আই উইল টক অ্যাবাউট ইট। দ্য রিজন ইজ, এগুলো নিয়ে বলছি আমি, নেক্সট স্লাইডটার বলতে গিয়ে বলবো, একটা কমন যেটা একটা বাজে জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের লেখার যে তাৎপর্য এবং লেখার যে অ্যাপ্রিসিয়েশন, সেটা যে বোঝাটা কতটা জরুরি, সেখান থেকে মানুষকে একটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সাহিত্য নিয়ে কথা বললে, ভালো কোনো লেখা নিয়ে অ্যাপ্রিসিয়েট করতে শিখলে, সেটা হতে পারে সায়েন্টিফিক, হতে পারে ফিকশনাল, হতে পারে নন ফিকশনাল, কথা বললেই তাকে একটা হেয় তাচ্ছিল্য করে, তাকে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্স দিয়ে দেওয়া, এইটা করতে করতে সোসাইটিতে অনেকদিন ধরে লেখার অ্যাপ্রিসিয়েশন থেকে লোককে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে। ফার্স্টে যেটা আমাদের বুঝতে হবে, যে যখনই আমরা একটা কস্টিউম পরছি বা একটা ড্রেস পরছি, হোয়াট এভার ইট ইজ, যদি আমরা বই পড়ি বা লেখা পড়ি বা একটা নিজেরা লিখি, এগুলো আমাদের পার্সোনালিটি বা ক্যারেক্টারকে সমৃদ্ধ করছে। ইট অ্যাফেক্টস আওয়ার পার্সোনালিটি, ইট অ্যাফেক্টস আওয়ার ক্যারেক্টার, ইট হেল্পস আস ডেভেলপ ইন এ ওয়ে অর ইন মেনি ওয়েজ। সেটা কিন্তু রিফ্লেক্ট হয় যখন আমরা ভিজুয়াল সিনেমাটোগ্রাফি করছি, যখন আমরা অডিও সাউন্ডে কাজ করছি, যখন আমরা কস্টিউম ডিজাইন করছি, এই সব ক্ষেত্রে। তাই জন্য এটা একটা খুব ক্রস ডিসিপ্লিনারি সাবজেক্ট। একজন যখন কস্টিউম ডিজাইন করছেন, তিনি হয়তো খুব ভালো বই পড়েছেন জীবনে, বা হয়তো লিখেছেন, তিনি হয়তো কবিতাকে অ্যাপ্রিসিয়েট করছেন বা প্রোজকে অ্যাপ্রিসিয়েট করছেন। সেইটা যখন তার নিজের রেসপেক্টিভ ফিল্ডে তিনি কাজ করতে যাচ্ছেন, ওই পার্সোনালিটির একটা ফ্যাসেট বা একটা অ্যাসপেক্টকে তিনি তার জায়গাটা দিয়ে রিপ্রেজেন্ট করছেন। আর্ট ডিরেকশনে সেরম হলো, সিনেমাটোগ্রাফিতেও সেরম হলো, ডিরেকশনেও সেরম হলো, সব দিকেই এটা। হয়তো একজন মিউজিক দিয়ে সমৃদ্ধ হচ্ছেন, কেউ হয়তো লেখা দিয়ে সমৃদ্ধ হচ্ছেন, কেউ হয়তো পড়া দিয়ে সমৃদ্ধ হচ্ছেন, বিভিন্নভাবে। কিন্তু বাংলাতে যেটা আমাদের খুব বেশি ছিল, যেটা আমাদের একটা গর্বের বিষয় ছিল, সেখান থেকে সরিয়ে আজকে এমন একটা জায়গায় করা হয়েছে যে মাস মার্কেটটা অ্যাপ্রিসিয়েট করছে, এটা এরকম একটা ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে রিডিং বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রিসিয়েশন করা, পোয়েট্রি অ্যাপ্রিসিয়েশন করা, এগুলো নিয়ে বললেই একটু হেউ বা তাচ্ছিল্য করে মেইন জায়গাটা থেকে সরিয়ে দেওয়া। ফলে আমরা আজকে দেখতে পাবো যে ইন্ডিভিজুয়ালি আইসোলেশনে সিনেমাটোগ্রাফি নিয়ে খুব ভালো কাজ হচ্ছে। এমন একটা কাজ দেখলাম যেটা সিনেমাটোগ্রাফিটা হয়তো দারুণ, একটা মানে দেখে মনে হলো বাহ বাহ কি দারুণ সিনেমাটোগ্রাফি। একটা হয়তো দেখলাম যেখানে সিনেমাটোগ্রাফিটা অতটা ভালো করেনি, গানটা হয়তো দারুণ রেকর্ড করেছে বা প্রোডাকশন কোয়ালিটি দারুণ। কোথাও হয়তো দুটোই একসাথে রইলো, কিন্তু স্টোরির বেস লাইন একদম বাজে, মানে স্টোরিটা নেই, কিভাবে স্টোরি সিনেমাটিক একটা মিডিয়ামে দেখাতে হয় সেটা হয়তো জানেই না। আমরা তখনই দারুণ সিনেমা বলতে পারি যখন আমাদের এই সবগুলো একসাথে হচ্ছে, এবং অডিয়েন্স বুঝতেও পারবে না যে সবগুলো আলাদা। আলটিমেটলি অডিয়েন্সের কাছে যেটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে একটা কমিউনিকেশন অফ এ স্টোরি। এবার কে কিভাবে করছে দ্যাট ডিপেন্ডস, বাট আন্ডার দ্য ক্রিয়েটিভ সুপারভিশন অফ এ গ্রেট ডিরেক্টর অর এ গুড ডিরেক্টর, he or she knows how to
টেক এভরিওয়ান ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ার্ক অন সিনার্জি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের থেকেও ওই ওভারঅল স্টোরি টেলিংটা তাদের সাম অফ পার্টসের থেকে হোলটা অনেক বিগার। সেটা যদি আমরা বুঝি, দেন উই ক্যান ক্রিয়েট গ্রেট স্টোরিজ অর টেল গ্রেট স্টোরিজ অর রাইট গ্রেট স্টোরিজ অর কমিউনিকেট গ্রেট স্টোরিজ। সেখানে কালার শেড ম্যাটার করে, প্যালেট ক্যানভাস ম্যাটার করে, খুব ম্যাটার করে এগুলো, মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট ওয়েল। আচ্ছা, এবার যদি আমি আবার চলে আসি ফ্যাশন ডিজাইনে, তাহলে ডাইজ ম্যাটার করে, কিভাবে আমরা কোন ডাইজটাকে চুজ করছি, তারপরে মেটেরিয়ালস কি দিচ্ছি, লিনিয়ান ফেব্রিক হচ্ছে নাকি একটা গ্লসি কোনো ফেব্রিক আমরা ইউজ করছি, নাকি একটু ম্যাট ফেব্রিক ইউজ করছি, নাকি কটন ইউজ করছি, নাকি আমাদের ভেলভেট ইউজ করছি, ফার ইউজ করছি, নাকি আমাদের অন্য একটা থ্রেড ইউজ করছি, ম্যাটার্স আ লট। প্রত্যেকটা জিনিস কিন্তু একসাথে কোহারেন্টলি। সো ইউ ক্যান থিঙ্ক অফ এই যে ফ্যাশন ডিজাইনের যে ক্রিয়েশনটা হচ্ছে, ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক আ আর্ট ওয়ার্ক। যদি ক্রিয়েটিভিটির জায়গা থেকে আরো একটু উপরের দিকে উঠি, তাহলে একটা আর্ট ওয়ার্ক হতে পারে। When you are creating a masterpiece, then it's a great costume you are designing. That's a masterpiece. তো এই সব জিনিসগুলো, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো একসাথে মিশে, দ্যাটস ইউর ক্যানভাস। একটা 3D এডি না, এই যে অ্যাকচুয়াল যে 3D ড্রেসটা তৈরি হচ্ছে সেটা 3D তে রিপ্রেজেন্ট করছি আমি বলছি, এখন 3D প্রিন্টিং চলে এসছে। বাট যদি আমি রিয়েল লাইফে বলি, একটা রিয়েল লাইফ সিনারিওতে যে কস্টিউমটা লোকে পরতে পারবে, বা হয়তো একটা ম্যানেন কুইনের উপরে একটা রেখে দেওয়া হলো একটা কস্টিউমকে, ঠিক আছে, আমাদের যে পুতুলগুলো থাকে সেখানে হয়তো কস্টিউমটাকে রেখে দেওয়া হলো, বাট আলটিমেটলি সেটাও তো একটা কিছু কমিউনিকেট করছে। সেটার আমি মানে সাইজটা কিভাবে রাখলাম, একটা লম্বা লেগ হবে নাকি ছোট লেগ হবে, স্লিম বডি হবে নাকি একটু ফ্যাটার সাইড, মানে একটু ফ্যাট সাইড হবে বডিটা, সেই বডি টাইপ কি আছে, এই সব কিছু নিয়ে গ্ল্যামার ইন্ডাস্ট্রিটা ম্যাটার করে। কিন্তু স্টোরিতে যখন আমি যাচ্ছি, তখন কিন্তু আমার হয়তো ক্যারেক্টারটা ডিমান্ডই করছে সে স্লিম না হলেও চলবে, তাকে জোর করে স্লিম বানিয়ে কোনো লাভ নেই। স্লিম না হয়ে যদি সে ক্যারেক্টারটাকে আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে, দেন উই উইল কাস্ট অ্যাকর্ডিংলি। আমার যদি মনে হয় যে ক্যারেক্টারটা যাই হোক, আমার চিন্তা ভাবনার কোনো কারণ নেই, আমার একজন স্লিম লোক চাই বা একজন স্লিম মহিলা চাই যাকে দেখে লোকে ভালো লাগবে, তাহলে কি হচ্ছে, আই ক্যান্ডি হয়ে গেল, তার থেকে বেশি আর কিছু হলো না, স্টোরি টেলিং আর হলো না, ওই সুপারফিশিয়াল একটা লেভেলে ব্যাপারটা আটকে গেল। সেইগুলো নিয়ে আমরা কথা বলছি না, আমরা কথা বলছি সেইগুলোর থেকে বেরিয়ে যখন ইউ ওয়ান্ট টু মেক গ্রেট মুভিজ অর ইউ ওয়ান্ট টু টেল গ্রেটার স্টোরিজ, that is where we want to contribute, that is where we want to help you, that is where we can do something together also if needed. But understand all these things first. ফেব্রিক কিভাবে ইউজ করছি, ফেব্রিকটাও ম্যাটার করে, লিনিয়ান ফেব্রিক ইউজ করছি নাকি কটন, যেটা আমি অলরেডি বললাম কটন ভেলভেট, না কি ইউজ করছি সেটা ম্যাটার করে। ওয়েজ অফ মেকিং, কিভাবে করছি, আমি এই যে উইভটা করেছি সেটা কি আমি হাতে উইভ করেছি, যে আমাদের মদন তাঁতির গল্প আমরা পড়েছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েছি, তারপরে আমরা তো তাঁত হাতে বোনার একটা ব্যাপার ছিল, মসলিন আমাদের একটা কাপড় ছিল যেটা আমাদের বাংলাদেশে খুব বিখ্যাত, যেটা সারা পৃথিবীতে এক্সপোর্টেড হতো, সেটা ছিল, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ অফ মেকিং ক্লোথস আমাদের ছিল, ট্রাইবাল ক্লোথ মেকিং, অর্নামেন্ট মেকিং এর একটা দারুণ ব্যাপার আমাদের আছে। এখনো যদি আমরা শান্তিনিকেতনে যাই বা একটু গ্রামের সাইডে যাই, আমরা দেখতে পাবো তারা একটা হস্তশিল্পের একটা বড় ভূমিকা আছে, হ্যান্ডিক্রাফটস এবং হস্তশিল্পের একটা খুব বড় ভূমিকা আছে। তাহলে সেটা কি খুব নিচু একটা ব্যাপার? মোটেই না, একটা দারুণ জিনিসের ব্যাপার, সেখানে ক্রিয়েটিভিটি আর্টিস্ট্রির একটা বড় ভূমিকা আছে। সেটা যখন আমরা পড়ছি, আমরা কমফোর্ট ফিল করছি, আমরা পার্সোনালিটির একটা এসেন্সকে ডেপিক্ট করছি। হয়তো একটা সাদা মিনিমালিস্টিক জিনিস আমরা পড়লাম, হয়তো একটা লাল পেরে কিছু একটা শাড়ি পরলাম, কিন্তু সেটাতে আমাদের পার্সোনালিটির সাথে কোহারেন্টলি ব্লেন্ড হয়ে এত সুন্দরভাবে কমিউনিকেট হলো দ্যাট আমাদের আর কথা না বললেও চলবে, মানে সেখানেই একটা অ্যাট্রাকশন বা সিডাকশন চলে এলো। মুখে মুখে বলতে হবে না যে তুমি কি আমার থেকে সিডাকশন হচ্ছ, সেটা তো বোকা বোকা সিডাকশন। যেটা ইমপ্লিসিটলি হয় সেটাই তো আসল সিডাকশন, যে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ইনহেরেন্ট একটা অ্যাট্রাকশন চলে আসছে। তোমায় সিডাকশন করতে হবে বলে আমি শাড়ি পরে চলে এলাম, এইসব জিনিসপত্র অনেক কিছু চলছে আজকাল বাজারে। বাট দ্য মোর ইউ উইল বি অ্যাওয়্যার অফ অল দিস থিংস, দ্য মোর ইউ উইল রেকগনাইজ অল দিস থিংস মোর। ওয়েজ অফ মেকিং বললাম, একটা হতে পারে হাতে বোনা তাঁত, একটা হতে পারে মেশিনে বোনা তাঁত। এবার হয়তো প্রোডাকশন কোয়ান্টিটি আমার বেড়ে গেল, কিন্তু কিছু তো ডিফারেন্স হবেই, মেশিনের মধ্যে হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু যখন আমরা চলে আসছি হাতে বানানোর ক্ষেত্রে, তখন কিছুটা ওই পার্সোনালিটির একটা অ্যাসপেক্টকে আমরা কমিউনিকেট করছি থ্রু আওয়ার আর্ট ওয়ার্ক। অ্যান্ড ইন দিস সিনারিও দ্য আর্ট ওয়ার্ক ইজ আ কস্টিউম। ট্যাপেস্ট্রি আছে, এমব্রয়ডারি আছে, উইভিং আছে, কিভাবে আমরা করছি, উইভিং এর মেথডস গুলো এই নিয়ে আলোচনা করব, কিভাবে হয়। অনেকে হবি হিসাবে করে, সেটা করতে করতে প্রফেশন হয়ে যায়, প্যাশন হয়ে যায়, মেনি সিনারিও।
টেক্সচার কি হচ্ছে, একটা টেক্সচার কিভাবে হবে, টেক্সচারটা কিভাবে আমি কস্টিউমের মধ্যে দেব, সেটা হয়তো একটা সিম্পল স্কেচ হতে পারে, হয়তো একটা প্যাটার্ন হতে পারে, একটা অন্য একটা টেক্সচার হতে পারে, গ্রেইন হতে পারে, বিভিন্ন হয়তো ডটেড, কুসামা যেমন খুব লাল রেড পলকা ডটস ইউজ করে, তো সেরকম তার একটা সিগনেচার স্টাইল আছে। তো আরো অনেকের এরকম অনেক রকম ব্যাপার আছে। টম ফোর্ড একরকম ধরনের প্যাটার্ন ইউজ করে, ওর অনেকগুলো সিমিলারিটি আছে প্যাটার্নস এর মধ্যে। তো সেইগুলো, ইফ ইউ নো অ্যাবাউট অল দিস প্যাটার্নস মোর, দেন ইউ উইল বি able to make better choices, better decisions you can make, or you can take better decisions, you can make better choices in terms of storytelling, in terms of costume design, in terms of your lifestyle, anything. Awareness, more reflection, more introspection, that will help you in many aspects. ঠিক আছে, এমবেলিশমেন্ট একটা হতে পারে, যেটা আমি বলছি যে একটা কস্টিউম কি করছে। হয়তো নর্মাল আমার পার্সোনালিটিটা এরকম আছে, আমি যদি জানি যে আমাকে এই কস্টিউমটাই আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি ইন এ বেটার ওয়ে, সেই কস্টিউমটা যখন আমি পরছি তখন দ্যাট বিকামস মাই বেস্ট ফিট। তাহলে কি হচ্ছে, সেইটা একটা এমবেলিশমেন্ট হয়ে যাচ্ছে, একটা অর্নামেন্টেশন হয়ে যাচ্ছে, অলঙ্করণ হয়ে যাচ্ছে। ওয়্যারঅ্যাজ যদি আমি এই কস্টিউমটা পরি, দ্যাট ডাজন্ট গো উইথ মাই পার্সোনালিটি। এবার এইখানে যদি আমি একটু রেজোনেন্সটা মোর চাই, তাহলে সেই কস্টিউমটা নিয়ে যখন আমি আসছি, মানে একটা ভুল, কি বলবো, একটা ভুল জায়গায় ভুল কস্টিউম নিয়ে যখন আমি আসছি, তখন কি হচ্ছে, আমার পার্সোনালিটিটা একটু রিপেলিং হয়ে যাচ্ছে, মানে সেই জিনিসটা কনভে হচ্ছে না, কমিউনিকেট হচ্ছে না। যদি আমি ইনোভেশন বা স্মার্টনেস বা ক্রিয়েটিভিটির জায়গায় যাচ্ছি, দ্যাট ইজ স্টিল ওকে, আদারওয়াইজ দ্যাট বিকামস ভেরি রিপেলিং। কেউ হয়তো মুখে বললো না, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট রেজিস্টার্স ইন সাম পিপলস মাইন্ড, এটা হতেই পারে। নিউডিটি, নিউডিটি নিয়ে এত একটা নাকচ নকচ ভাব আছে, যেটা আমি বলেছিলাম হোয়াট আর উই ট্রাইং টু হাইড, সেটা একটা খুব বড় কোয়েশ্চেন। ইফ ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সিডাকশন ওয়েল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু ওয়াক উইথ ইউর ড্রেস প্রপারলি, হোয়াট টু শো, হোয়াট নট টু শো, এবং ওই যে একটা মিস্ট্রিটা মেনটেন করা, অ্যাট্রাকটিভনেস, সিডাকশনটা মেনটেন করা, ইউ উইল নো অ্যাবাউট অল দিস থিংস মোর। সেন্সুয়ালিটি কি জিনিসটা, সেটাকে আমি কস্টিউম দিয়ে কিভাবে, স্কিনটা কতটা দেখাবো, কিভাবে কিভাবে মেনটেন করব, অল দিস থিংস ম্যাটার। নিউডিটিকে রেসপেক্ট করতে জানলে আমরা কিন্তু ওই নিউডিটি বলে নিউডিটি চাই ওইটুকুনির মধ্যেই আটকে রইলাম না। ওই যে লেভেলস, লেয়ার্স অফ পিরামিড নিয়ে কথা বলেছি, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান ইউজ দ্য কস্টিউম অ্যান্ড দ্য নিউডিটি harmoniously to depict a character, to depict a personality, to depict a story. Then we can understand costume design in a much better way. ইন্ডিয়াতে একটু পিছিয়ে আছে, একসময় প্রচুর এগিয়ে ছিল, বাট ইউ পিপল টেক ইট আপ। আমি তো করি আমার মতো করে, বাট ইউ পিপল টেক ইট আপ, আন্ডারস্ট্যান্ড, টক অ্যাবাউট ইট, ডিসকাস, তাহলে আমরা আরো বেটার কাজ করতে পারবো। ইনোভেট। কামিং ব্যাক টু দ্য শেডস অফ কালার, আমরা অনেক সময় বলে ফেলি, ফর এক্সাম্পল রেড, এটা হচ্ছে আমার রেড বলে ফেললাম দেখে একটা কালারকে, এটা বলে ফেললাম আমার হোয়াইট, এটাকে বলে ফেললাম আমার এই একদম লেফট সাইডটাকে, এটাকে বলে ফেললাম আমার পিঙ্ক, এটাকে বলে ফেললাম ব্লু, এটাকে বলে ফেললাম পার্পল। সেটার থেকে যখনই আমি একজন পেইন্টার হব বা একজন গ্রাফিক্স ডিজাইনার হব, আমার কিন্তু একটু অ্যাওয়ারনেসটা বাড়বে। আমি শেডসগুলোর মধ্যে কোনটা, পিঙ্কের কতটা শেড, রেডের কতটা শেড, ব্লু এর কতটা শেড, পার্পেলের কোনটা কোনটা শেড, এগুলো নিয়ে যত আমি ফ্যাশনিস্টাও যদি হই, ফ্যাশনিস্টা নিয়ে খুব আজকাল একটু কথা বলা হয়, বাট আই উইল মেনশন, যদি ফ্যাশনিস্টা, যদি ইফ ইউ ওয়ান্ট টু বি, দেন ইউ শুড বি অ্যাওয়্যার অফ অল দিস থিংস। মানে হোয়াইট যদি হয়ে যায়, সেই হোয়াইটের মধ্যে বেজ আর হোয়াইট কালারটা মিলে হয়তো একটা প্রাইমারি কালার মিলে হয়তো একটা সেকেন্ডারি কালার এলো বা টার্সিয়ারি কালার এলো, সেটাকে কিভাবে রেকগনাইজ করবেন বা কিভাবে বলবেন কোন কালারের সাথে কোনটা মিশছে, ইউ ক্যান নো অ্যাবাউট অল দিস থিংস মোর। তাহলে কি হচ্ছে, ইউ আর নট আ কনজিউমার এনিমোর, ইউ আর অ্যান এডুকেটেড কনজিউমার, মোর অ্যাওয়্যার কনজিউমার। তাহলে হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু express in a better way, if you want to create your own line of clothing, then it will help you a lot also. Choosing the, if you really want to do it in a greater way, otherwise দায়সারা করলে তো যে কেউ করে, পয়সা আছে একটা লাইন খুলে দিলাম করে ফেললাম। কেউ কেউ আছে প্যাশনেটলি করে, যার জন্যই আজকে গুচি গুচি হয়েছে, আরমানি আরমানি হয়েছে, ডলচে ডলচে হয়েছে, তার কারণ আছে, তার কারণ তারা তাদের ব্র্যান্ডের সেই এসেন্স যেটা বলেছিলাম, দে ডিডন্ট কম্প্রোমাইজ উইথ দ্যাট। প্রত্যেকে তারা মেনটেন করেছে, তারা যা প্রোডাক্টই বানাচ্ছে না কেন, তাদের কালার সিলেকশন, তাদের টেক্সচার সিলেকশন, তাদের ফ্যাব্রিক সিলেকশন, the way they are selecting their models, the way they are organizing those fashion shows, the way they are creating those ads, সবকিছু একটা কোহেরেন্ট ব্র্যান্ড কমিউনিকেশনের মধ্যে পড়ছে আর কি।
তো ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। এইটাকে দেখে অনেকে রেডের শেডটাকে দেখে ফার্স্ট এডটা দেখে অনেকে ভাববে হয়তো অরেঞ্জ, বা এইটাকে দেখে এই থার্ড রো এর ফার্স্ট এডটাকে দেখে অনেকে ভাববে অরেঞ্জ, কিন্তু একটা ডিফারেন্ট শেডস অফ রেড, সেটার একটা নাম আছে। কি আছে ইউ আন্ডারস্ট্যান্ড। আমি নেক্সট দিন যখন ইন্ডিভিজুয়ালি এগুলো নিয়ে বলবো, আমি এক এক করে ডিটেলে বলবো। কোবাল্ট ব্লু কখন হচ্ছে, প্রুশিয়ান ব্লু কখন হচ্ছে, পার্পল কখন হচ্ছে, অর্কিড কখন হচ্ছে, এই সব জিনিসগুলো জানার খুব ইন্টারেস্টিং জিনিস। অ্যাটলিস্ট যদি আপনি নামও না জানেন, ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দ্য শেডস লুক লাইক, দ্যাট উইল হেল্প ইউ আ লট। এখানে আই হ্যাভ মেনশন ফিউ মডেলস, টু মডেলস ইন ফ্যাক্ট। আমি ইরিনাকেও দেবো ভেবেছিলাম। আই উইল শো ইউ সাম পিকচার্স অফ ইরিনা অলসো। পিপিটির মধ্যে দিয়ে দিলেই বেটার হয়, আদারওয়াইজ ইন্ডিভিজুয়ালি দেখাতে গেলে খুব প্রবলেম হচ্ছে। জিজির এটা যদি আমি ভিক্টোরিয়া সিক্রেট বলি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর ফ্যাশন ডিজাইন অ্যান্ড মডেলিং যদি আমি বলি, ভিক্টোরিয়া সিক্রেট। তো জিজি যখন ভিক্টোরিয়া সিক্রেটের জন্য একটু লঞ্জারি টাইপের একটা কস্টিউম পরছে, তখন কিন্তু সেটা এরকম হয়ে যাচ্ছে, একটা বাটারফ্লাই উইংস এর মতো আপনি একটা জেস্টাল পারসেপশনও পাচ্ছেন। আপনার মনে হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে সেটা কতটা আপনাকে কমিউনিকেট করছে। আবার জিজি যখন টিন ভোগের জন্য কমিউনিকেট করছে, তখন কিন্তু সে একটা জ্যাকেট এরকম ভাবে, জাস্ট একটা সিম্পল একটা জ্যাকেট, ব্ল্যাক জ্যাকেট, একটা বাইকার টাইপের একটা অ্যাটিটিউড, বা একটা রেসিং কার যদি ও নিয়ে নেয়, হিলফাইজারের জন্য ও যেরকম করেছে, তো সেরকম যদি হয়, সেরকম একটা অ্যাটিটিউড রয়েছে। আবার যদি একটু ম্যাচিওর কস্টিউমও পড়েছে, ভোগের যে অ্যাডাল্ট ভোগ যে কভারটার জন্য, সেটাও এরকম করেছে। ওয়ারাজ আমি বারবারার এখানে একটা ছবি দেখছি, সুইমস্যুট ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের জন্য বারবারা যখন পোজ দিচ্ছে, তখন ও কিন্তু এরকম একটা পোজ দিচ্ছে। সো প্রত্যেকটা ম্যাগাজিন যদি আমি বলি, বা একটা অর্গানাইজেশন যদি আমি বলি, তাদেরও কিন্তু একটা ব্র্যান্ডের এসেন্স আছে। যেমন ভিক্টোরিয়া সিক্রেটের একটা এসেন্স আছে, তারা চেষ্টা করছে মডেলরা যাতে সেই এসেন্সটাকে ফলো করে, কমিউনিকেট করতে পারে, ট্রেনিং হচ্ছে, গাইডেন্স হচ্ছে। ভোগের জন্য যারা করছে, তারা তাদের জন্য একটা কমিউনিকেশন আছে। সুইমস্যুট ইলাস্ট্রেটেড যখন হচ্ছে, তাদের জন্য তারা সেটা করছে, এবং খুব ক্যান্ডিড হচ্ছে ব্যাপারটা, অনেক সময় খুব একটা প্লেফুল অ্যাটিটিউড থাকছে। ইটস এ লট অফ ফান। যারা ক্যামেরা যারা ক্যাপচার করছে, মডেল ফটোগ্রাফার্স যারা আছে, তারা লাইটটা অবজার্ভ করছে, কিভাবে তার স্কিন টোনটা খুব ভালোভাবে আসে। ইটস এ লট অফ ফান, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স টু হ্যাভ অল দিস কাইন্ড অফ শুটস। সো যদি শুরুতেই একটু অবস্ট্রাকশন চলে আসে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স চলে আসে, দেন ইউ ক্যান এনজয় দ্য নেক্সট স্টেপস। So that's why be more aware of the organizations, be more aware of the brands, be more aware of how the communication is happening using those models or utilizing those models. Then you will be in a better position to choose the costume. এবং এটা আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা তৈরি হতে গেলে সফিস্টিকেশন আর সাটলটির দিকটায় একটু উপর দিকে ওঠা যাবে। দেন সাবকনশিয়াসলি ইউ ক্যান টেক আ ডিসিশন অ্যান্ড ইউ ক্যান টেক আ বেটার ডিসিশন দ্যান মেনি আদার পিপল। Questions to ask, especially for India. Fashion as an escape. Acting পাচ্ছি না, ট্যালেন্ট নেই, লোকে পাত্তা দিচ্ছে না, সিনেমা ফ্লপ হয়ে গেছে, উপায় কি? পয়সা আছে, ইজি পয়সা আছে, কি করলাম? ফ্যাশন অ্যাজ অ্যান এসকেপ। মোটামুটি ফ্যাশন একটা করে ফেললাম, ড্রেস ফ্রেস কিনে দাঁড়িয়ে পড়লাম, ছবি তুলে নিলাম, ফ্যাশনটা হয়ে গেল এসকেপ। যদি করে ফেলেছে, লোকে ওই নিয়ে কথা বলতে শুরু করলো, কবে কি অ্যাক্টিং করেছিলাম সিনেমা, তো কোনো ব্যাপারই নেই। তারপর যদি অন্য কিছু থাকে, ও ছাড়, একটা ড্রেস কিনেছিলাম, ড্রেসটা ভালো ছিল, পরে একটা ছবি তুলেছি, ব্যাস, আর কোনো চিন্তা নেই। বারবার এক একটা করে অ্যাওয়ার্ড সেরিমনিতে যাবো বা এসে যাবো, এক একটা করে ড্রেস পরে গিয়ে একবার মুখটা দেখিয়ে আসবো, তাহলেই হবে। এরম আছে। তারপরে ফ্যাশন এসকেপ হয়ে গেল, মানে আমাদের ওই কি বলবো, যে সেটা মানে ট্যালেন্ট কতটা হলো, অ্যাক্টিং কতটা করেছি, সেটাই কি নাম করতে পারলাম? সেটা হয়তো কেউ কিছুটা কিছুটা করেছে, বাকিটা ওই ম্যানিপুলেশন ট্যাকটিক্স বা যতটা এইসবের ওপর দিয়ে করা যায় আর কি। ফ্যাশনটা হয়ে গেলে হচ্ছে ইটস আ ভেরি ইজি এসকেপ। মানে ইন্ডিয়াতে সিনেমাতে এমন একটা হয়েছে, পিপল আর মোর অ্যাওয়্যার অফ দ্য শর্টকাটস, এবং বাংলাতে এই জিনিসটা ঢোকানো হয়েছে। বাংলাতে শর্টকাটের এই ব্যাপারটা কোনোদিন কিছুতেই খুব একটা ছিল না। মানে অ্যাটলিস্ট যারা রিয়েলি যারা গ্রেট ওয়ার্ক করেছে, তাদের মধ্যে শর্টকাটটা খুব একটা ছিল না। দে হ্যাভ রিয়েলি গিভেন দেয়ার এফোর্টস। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, সত্যজিৎ রায় হোক, বা অন্য কোনো ডিরেক্টর হোক, ঋত্বিক ঘটক হোক, তপন সিনহা হোক, বঙ্কিমচন্দ্র হোক, তারা যখন কাজ করেছেন, তারা কোনদিন, শরৎচন্দ্র হোক, তারা কোনদিন শর্টকাট দেখেননি। নজরুল ইসলাম হোক, তারা শর্টকাট দেখেননি। তারা চেষ্টা করেছেন তাদের কাজটাতে দিয়ে তারা কিভাবে কমিউনিকেট করবেন বেশি। আজকে এমন বলে দেওয়া হয়েছে, লটারির একটা বিজনেস চালিয়ে দেওয়া হলো, তো তখন একটা এসকেপ হয়ে গেল। তখন আমার ইনকামের জন্য যে পড়াশোনাটা শেখা দরকার, সেটা আমি করছি না। ভোকেশনাল ট্রেনিং দরকার, সেটা বুঝছি না। ইজি মানি, ইজি শর্টকাট, লটারি কিনলাম, বড়লোক হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো কেউ হয়তো একটা লটারি পেয়ে গেল, তাকে কোনো ড্রেস কিনে দেওয়া হলো, ফ্যাশন একটা এসকেপ হয়ে গেল, সে একটা স্টার হয়ে গেল। অ্যাক্টর জাস্ট নামে অ্যাক্টর, কেন আর কোনো অ্যাক্টর নেই, তুমি আছো মানে তুমি অ্যাক্টর। মানে যেমন হয় আর কি, 10 জনের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো মানে তুমি ফার্স্ট, এরকম একটা ব্যাপার।
সেটা ওয়ার্ল্ড এরিনাতে গিয়ে কতটা কম্পিট করলো, কতটা পারফর্ম করলো, সেটার কোনো ব্যাপার নেই। তো একজনকে তুলে একটা ড্রেস ট্রেস পরিয়ে হয়ে গেল সে স্টার। এইগুলোর থেকে একটু বেরিয়ে এসে এবার একটু গল্প বলা দেখতে হবে, তারপরে এগুলো হলো দ্যাট ইজ আ মানে অ্যাডিশনাল থিং। ওইটাই যদি প্রায়োরিটি হয়ে যায় তাহলে তো খুব মুশকিল ব্যাপারটা, ব্র্যান্ডগুলো একটু লজ্জায় পড়ে যাবে। ওরা অতটা ভাবে না, কেন ওরা ভাবছে আমাদের সেলটা হচ্ছে, আমাদের অ্যাসোসিয়েশনস গুলো হচ্ছে, ওরা ভাবছে এটাই হয়তো নর্ম। কিন্তু স্টোরি টেলিং এ কে কতটা করলো সেটা খুব ম্যাটার করে। মেন্টালিটি কি একটু হিন্টস দিলাম, আরো ডিটেলে পরের গুলোতে আসছি। নট ডিপেন্ডেন্ট অন স্টার্স, যেটা আমি বারবার মেনশন করছি। আ গুড কস্টিউম ইজ নট ডিপেন্ডেন্ট অন স্টার। স্টার ডিপেন্ডেন্ট মানে কি, যদি সেই স্টারটা ওই ক্যারেক্টারে বেস্ট ফিট যদি হয়, স্টার যদি ওই ক্যারেক্টারের বেস্ট ফিট হয়, দেন উই আর টকিং অ্যাবাউট কাস্টিং। যদি সেই কাস্টিংটা দারুণ হয়ে থাকে, তার জন্য যদি সেই কস্টিউমটা করা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু শুধু স্টার চেয়েছিল এই ড্রেসটা, তাই বলে তাকে এই ড্রেসটা দেওয়া হলো, এইটার সাথে স্টোরির কোনো সম্পর্কই নেই, দ্যাটস আ ভেরি ব্যাড ওয়ে, মেবি দ্য ওয়ার্স্ট ওয়ে টু মেক আ মুভি। সেটা আমরা নিজেদের মধ্যে নিজেদের অন্য কিছু উপকরণ নিয়ে নিজেদের মধ্যে নিজেদের ফ্ল্যাটারি করে যেতে পারি বা ফ্ল্যাটার করে যেতে পারি, কিন্তু আলটিমেটলি when we are performing in a global arena or we are performing in the right context, then we are actually failing. সুতরাং ওই মিথ্যা কথা নিজেকে বলে বেশি দিন খুব একটা বড় হওয়া যায় না। ওইটাকে যদি আমরা ফেস করতে না শিখি, then we cannot improve. So we have to take a learning attitude so that we can improve ourselves. For that you need to be more aware about all these things, or aware of all these things. So you need to know more about all these things, you need to be aware of all these things. If you do that, then only you can take better decisions. Otherwise এই সুপারফিশিয়াল লেভেলে এই ওটা ভুল করলো, এই ওটা ওই করলো, ওইটুকুনিতেই আটকে থাকবো। তার থেকে একটু বেশিও ভাবা যেতে পারে। আজকে যদি আমি কম্পেয়ারও করি, এই যেটা আমি বললাম সুইমস্যুট ইলাস্ট্রেটেড বলি, ভিক্টোরিয়া সিক্রেট বলি, ভোগ বলি, সেখানেও তো ফল্টার হচ্ছে। হ্যাঁ, বলতে বলতে একটু আটকে গেছিল, একটু ভয় পেয়ে গেছিল মনে হয়। এনিওয়েজ, জাস্ট লেট মি কাম ব্যাক টু দ্য স্লাইড। একটু ভয় পেয়ে গেছিল আর কি, মানে একটু কিছু বলেছি হয়তো, লজ্জা ফজ্জা পেয়ে গেছে মনে হয়, ওই জন্য একটু ঘাবড়ে গেছে আর কি লোকজন। হ্যাঁ, বলছে সত্যি কথা শুনতে পারে না, আর কি করবে, ডুবি খেয়ে খেয়ে মিথ্যা কথা শুনে শুনে যা হয় আর কি। এনিওয়েজ, লেট মি টক অ্যাবাউট দিস। কি বললাম জানি, ওকে, কোয়েশ্চেন্স টু আস্ক। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে জিজির যদি আমি এই ছবিটা দেখি, ভিক্টোরিয়া সিক্রেট যদি আমি দেখি, যদি আমি টিন ভোগ দেখি বা অ্যাডাল্ট ভোগ দেখি, বা আমাদের যদি আমি সুইমস্যুট ইলাস্ট্রেটেড দেখি, তাহলে একটা জিনিস যেটা আমি বারবার বলতে চাইছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ওখানেও কিন্তু যদি আমি ওদের ইউটিউবে যদি আমি ওদের চ্যানেলে যাই বা ভিডিওস গুলো দেখি, ওরাও কিন্তু ক্যান্ডিড ফটোশুটস করছে, আমাদের সেটাও পারে না। সেটাও পারে না, মানে ওইটুকুনিও যদি আমি অডিয়েন্সের কাছে মুখটা দেখিয়ে ফেলি, হয়তো রোদের আলোতে হয়তো ঝলসে পড়েই গেল, এরকম একটা ব্যাপার। আরে এত এরকম হতে পারে নাকি? ওরাও সুন্দর সি বিচে যাচ্ছে, ফটো ফটো শুট করছে, ওরাও দেখছে কিভাবে নিজেকে কমিউনিকেট করতে পারে, সেটা তো ব্র্যান্ডের একটা এসেন্স কমিউনিকেট হচ্ছে। সেখানে ওই যে ওদের মডেলের যে পার্সোনালিটির একটা অ্যাসপেক্ট, সে হয়তো কেউ হয়তো খুব একটা ক্যান্ডিড করছে, কেউ হয়তো একটু ফাঙ্কি, কেউ হয়তো একটু মোর মানে একটু সিডাকটিভ, দ্য ওয়ে শি ইজ লুকিং। তো সেগুলো সব হচ্ছে, তার সাথে সাথে তাদের একটা মিক্স অ্যান্ড ব্লেন্ড, সেটা ওই আমাদের কমিউনিকেট হচ্ছে যে মানে ব্যাপারগুলোর মধ্যে। এখানে সেটাও পাচ্ছে না, ওই দুজন তিনজন মাঝখানে গেলে একটু মুখ দেখিয়ে আসতে আর কি, সেরকম হয়েছে ব্যাপারটা। সেটা কেন হচ্ছে না, তার কারণগুলো আমি এখানে বলছি। এরপরে এসে আমার কাছে বা অন্য কারোর কাছে এক্সকিউজ করে কোনো লাভ নেই, কারণ আমরা অলরেডি উই নো দ্য অ্যান্সার্স, already we know that why people are doing those mistakes. We have figured out the solutions, and we cannot, you people or whoever is doing it, you cannot talk to people with solutions about the problems, because we have already seen the solutions, we are well aware of the solution, we are well adept with the solutions also. So if you can ask for advice, you will get a solution, or maybe you will get an advice. But if you come with the same excuses, even we have figured out the solutions,
then that's bullshit. Absolute bullshit. We don't have time to entertain all these people. We don't have time to talk to all these people. So first you understand those things and then you talk about all these things. From that stage, you will be able to create better movies or tell better stories. আবার বলছি নভেলটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। কেউ হয়তো ক্রিয়েটিভিটির জন্য হয়তো সাদা এই জিনিসটা দেখেছিল সাদাতে, সে হয়তো কালোটায় ট্রাই করলো বা নীলটায় ট্রাই করলো, বা ওই যে বললাম শেডস অফ কালার, সেটা হয়তো দেখলো যে ওইটা এরম একটু কেরম লাগে দেখি তো, সেই জন্য হয়তো ক্রিয়েটিভিটি করলো। কেউ হয়তো নভেলটি, যখন আমরা পর্ন দেখছি তখন পর্নের সময় অনেক সময় নভেলটি থাকে, সেটা অনেক সময় ডেটিং এর ক্ষেত্রে অনেকে নভেলটি চলে আসে। সেটা যখন পার্সোনালিটির একটা পার্ট হয়ে যায় তখন হচ্ছে কি ওই ড্রেস কিনছি জাস্ট পয়সা আছে একটা ড্রেস কিনতে হবে, ওই নভেলটির থেকে উই ক্যান টেক দোজ ডিসিশনস। সো এই ড্রেসটা আজকে পছন্দ হচ্ছে না, কালকে ওই একটা ড্রেস আছে কিনতে গিয়ে নভেলটির মধ্যে চলে গেল। আদৌ ড্রেসটা কি ছিল, ব্র্যান্ডটা কি এসেন্স কমিউনিকেট করেছে, ডিজাইনটা কি ছিল, কত সাটলটির ওর মধ্যে কমিউনিকেট হয়েছে, সেটা যদি আমি পড়ি আমার পার্সোনালিটির কোন অ্যাসপেক্টে কমিউনিকেট হচ্ছে। সাবকনশিয়াসলি তো ছেড়ে দিলাম, কনসিয়াসলিও নেই সাবকনশিয়াসলিও নেই, কোনোভাবেই ওটা কমিউনিকেট হচ্ছে না। ওই নিয়ে বিন্দুমাত্র ব্যাপারও নেই, শুধু একটা স্যাটিসফ্যাকশন আছে, আমি অমুক ব্র্যান্ডের অমুক একটা জিনিস এত দাম দিয়ে কিনেছি, দ্যাট ইজ মাই অনলি কনসোলেশন। এরম যদি পর্যায়ে হয়ে থাকে তাহলে সেই অ্যাক্টর আর হলো কোথায়? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ওয়াই আর ইউ কলিং দ্যাট পার্সন অ্যান অ্যাক্টর, হুএভার হি অর শি ইজ? সে অ্যাক্টর তো এখনো হয়নি, কিন্তু অ্যাক্টরের জন্য ক্যারেক্টারের যে নেক্সট স্টেপ গুলো বোঝার দরকার সেটাই সে এখনো বুঝে উঠতে পারেনি, তারপরে তো সে অ্যাক্টর হবে। এবার তার থেকে অনেকগুলো ব্যাপার থাকে, অনেক সময় আমরা নিজেদের টেস্টটাকে আমরা এত ইমপ্রুভ করে ফেলেছি বা সফিস্টিকেশনটা এতটা থেকে ফেলেছে যে আমরা হয়তো যাচ্ছি উইদিন ফিউ সেকেন্ডস উই ক্যান চুজ এ ড্রেস ফর আওয়ারসেলভস। সেটা যদি হয়ে থাকে দেন ইটস এ গুড থিং। সেটাও যদি না হয়ে থাকে তো আর কিছু বলার নেই না। রিলেটেবিলিটি, যেটা আমি বলেছি, ব্র্যান্ডের সাথে রিলেটেবিলিটি থাকে, হয়তো পার্টিকুলার কোনো ডিসিশনের সাথে রিলেটেবিলিটি থাকে, বা ওই ডিজাইনটার সাথে কালারের যে কম্বিনেশন সেটার সাথে হয়তো রিলেটেবিলিটি থাকে। ইট ক্যান হ্যাপেন ইন মেনি আদার ওয়েজ। রিলেটেবিলিটি থাকলে অনেক সময় উই আর মোর প্রোন টু বাইং, সেটা হয়ে থাকে। অনেক সময় ব্র্যান্ডরা ইচ্ছা করে যেটা একটু মোর রিলেটেবল উইথ দ্যাট কাস্টমার সেগমেন্ট, তারা ওরকম জিনিসপত্র তৈরি করে। ঠিক আছে, তো এরকম অনেক ব্যাপার আছে। সেইটাকে নিয়েও যদি ম্যানিপুলেশন করা হয় তাহলে রিলেটেবিলিটিতেও সে ফল্টার করে গেল, তাহলে আর কি রইল? হোয়াট ডু ইউ ফিল? আপনি কি ফিল করছেন সেই ড্রেসটা পরে? হোয়াট ডু পিপল ফিল? পিপল আপনাকে দেখে কি ফিল করছে? এটা একটা কোহেরেন্ট কমিউনিকেশন হয়। কারোর ক্ষেত্রে এইটা এক্সটার্নালটা ম্যাটার করে, কারোর ক্ষেত্রে ইন্টারনালটা ম্যাটার করে, কারোর ক্ষেত্রে দুটোই ম্যাটার করে, কারোর ক্ষেত্রে আবার কোনোটাই ম্যাটার করে না। কিন্তু আলটিমেটলি ইউ আর ওয়ারিং সামথিং when you are a celebrity or you are going to a social gathering that has an effect in your communication. Especially যদি একটা প্রফেশনাল এরিনাতে you are going, then your dress matters a lot. At least your hygiene matters. So hygiene, dress, এগুলো কিভাবে you are going, how you are maintaining all these things, এগুলো ম্যাটার করে। তো সেগুলো জেনে রাখলে একটু ভালো। তো একটা ব্র্যান্ড যখন আমরা ইউজ করছি, ইন্ডিয়ার কনটেক্সটে আমি বারবার বলছি যে ব্র্যান্ড খুব একটা ইজি এসকেপ, একটা শর্টকাট। কিছু জীবনে করতে পারছি না, কিছু করতে পারলাম না, ব্র্যান্ডের একটা জিনিসপত্র কিনে আমরা নিজেকে মোটামুটি বলে ফেললাম, একটা নিজেকে স্যাটিসফাই করছি ইলিউশনের মধ্যে যে আমি ওই ব্র্যান্ডটা ইউজ করি, আমি ওই ব্র্যান্ডটার কাস্টমার। যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যাই তো আর তো কোনো কথাই নেই, মানে ওটা তো মানে একটা ধরাকে সরাগান করে ফেলবে, এরকম একটা ব্যাপার। অ্যাক্টিংটা আর হলো না, ওই বারবার জিনিসপত্র কিনেছি, মাঝে মাঝে গিয়ে একটু মুখটা দেখিয়ে এসছি, ওইটুকুনি হলো আর কি। তার থেকে একটু উপরে উঠে আমরা বলছি অ্যাক্টিং এর ব্যাপার। তারপরে যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হই, গর্বের সাথে করা যাবে। হ্যাঁ, যে কেট ব্ল্যানচেট যেটা করছে, শি ইজ ডুইং ইট রিয়েলি ওয়েল। আমি ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস দিচ্ছি, বিকজ শি উইথ হার ফ্রম হার ইউ ক্যান লার্ন আ লট। দ্য ওয়ে শি ইজ ওয়ারিং হার ড্রেসেস, দ্য ওয়ে শি ইজ ক্যারিং হার সেলফ, তার পার্সোনালিটি, দ্য ওয়ে শি ইজ অ্যাক্টিং অলসো, সব কিছুতে। যার জন্য যখন আমরা সিনেমাতে দেখছি, আমি রিসেন্টলি দেখছিলাম নাইটমেয়ার অ্যালি সিনেমাটা দেখছিলাম, ওখানে যখন কস্টিউমস গুলো পড়েছে, দ্য ওয়ে শি ইজ অ্যাক্টিং হয়তো আগের অনেক সিনেমার মতো নয়, আমি কম্পেয়ার করছি না, ক্যারলে হয়তো অন্য একটা রিকোয়ারমেন্ট দরকার ছিল, বাট যখন আমি নাইটমেয়ার অ্যালিতে দেখছি তখন ওর ক্যারেক্টার বা প্রফেশন বা তার সাথে সাথে ড্রেসটা যেভাবে কমিউনিকেট করছে সবকিছু কোহেরেন্ট, মানে আলাদা আলাদা করে কিছু নয়। সেটা তখনই হয় যখন ইউ আর ভেরি কমফোর্টেবল উইথ ইউর লাইফস্টাইল, ইউ আর ভেরি কমফোর্টেবল উইথ ইউর ড্রেস, ভেরি কমফোর্টেবল উইথ দ্য ওয়ে ইউ অ্যাক্ট উইথ ইউর কস্টিউম। সেইগুলো করতে করতে ওই সফিস্টিকেশন বা স্যাটেলটির জায়গাটা ইনহেরেন্টলি চলে এসছে।
ওটার জন্য আলাদা ফোর্সফুলি বা প্রিটেনশিয়াসলি আর কিছু করতে হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিলাম, আরো অনেক এক্সাম্পলস এরকম আছে। অ্যান হ্যাথওয়ে ইজ আ ভেরি গুড এক্সাম্পল। ও যাই পরে ওকে যেন দেখতে সুন্দর লাগে। ও যদি একটা ফ্রক পরেও চলে যায় অস্কারের স্টেজে, তাও আমাদের মনে হবে শি ইজ লুকিং অ্যাডোরেবল। তারপর যদি ও ক্যাট উইমেন সেজেও চলে যায়, তখন আমাদের মনে হবে ও শি ইজ দ্য বেস্ট ফিট ফর দিস ক্যারেক্টার। তার কারণ শি হ্যাজ গ্রুমড হার পার্সোনালিটি ইন দ্যাট ওয়ে। There are many other people, আমি জাস্ট দুজনের নাম বললাম, এবং খুব ডিফারেন্ট দুজন অ্যাক্ট্রেস। জেসিকা চাস্টেইন ইজ আ ভেরি গুড এক্সাম্পল। যখন আমরা ট্রি অফ লাইফে অন্যরকম দেখছি, 0 Dark 30 যদি আমরা দেখি তখন অন্যরকম দেখছি। অনেক সময় কি হয়, লেট মি টক অ্যাবাউট অল দিস থিংস। নন ভার্বাল কমিউনিকেশন যেটা আমাদের হয়, সেটা আমাদের অনেক সময় কস্টিউম এফেক্ট করে। এবং আমরা তো বলছি যে ক্যারেক্টারটা কস্টিউমকে এফেক্ট করছে। অনেক সময় কস্টিউমটা যখন আমরা পড়ি, দ্যাট gives us a sense of character also, স্পেশালি সিনেমাতে হচ্ছে। তো অনেক সময় কি হয়, এই রোলটা আমি করতে চাই দারুণভাবে, যদি আমরা কিছুদিন ধরে ওই কস্টিউমটা পরে থাকি, দেন উই গো ইনটু দ্যাট ক্যারেক্টার অলসো। সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। এটা অনেকে বলতে পারবে না এখানে, বাট যারা এক্সটেন্সিভলি খুব কাজ করেছে এবং রিয়েলি ওয়েল ভার্সড ইন দ্যাট এক্সপিরিয়েন্স, তারা বলতে পারবে যে স্পেশালি পিরিয়ডিক মুভিতে যখন মানে নর্মাল লাইফের সাথে তো কয়েকদিন একটু ডিসকানেক্ট থাকছে, if you are really involved in that movie. So if you are wearing that costume for a while, even in real life, and you are practicing your character, you can delve into your character in a better way. So that's a trick or a technique you can learn. The brings or add values, association এবং test, যেটা হয় আর কি, বেসিক্যালি বাই ডিফল্ট ব্র্যান্ডটা একটা ভ্যালু দিচ্ছে, ইটস অ্যাডিং সাম ভ্যালু, ইটস ব্রিঙ্গিং সাম ভ্যালু, মেবি টু দ্য নিউ কাস্টমার, মেবি টু দ্য veteran customer, maybe to the long term customer, or maybe a short term customer. অ্যাসোসিয়েশন যেই আমি করে ফেললাম, নিজেকে আমি বিশাল বড় কিছু ভাবতে পারলাম, এটা হয়। টেস্ট, যেই আমি এই ব্র্যান্ডটা পড়ছি তার মানে আমার টেস্ট। আদৌ আমি কিচ্ছু জানি না ব্র্যান্ডটার ব্যাপারে, ব্র্যান্ডটার এসেন্সটা কিছু জানি না, ব্র্যান্ডের পার্সোনালিটি কিছু জানি না, ক্যারেক্টারিস্টিক্স কিছু জানি না, কিন্তু ব্র্যান্ডটা আমি পড়ছি, লোককে গিয়ে বলছি আমি ব্র্যান্ডটা পড়ছি, মানে একটা সাটল কমিউনিকেশন হচ্ছে, যেটার মধ্যে আমি লোকে বুঝতে পারছে যে এই ব্র্যান্ডটা যেহেতু আমি পড়ছি, তার মানে আমার একটু টেস্ট আছে। এসব থাকে। আর কেউ তার মধ্যে একটু বেশি বোঝে, কেউ তার মধ্যে একটু কম বোঝে। বুঝলে ভালো, তাহলে কি হয়, মানে কমিউনিকেশন গুলো দেখে স্মার্ট লোকেরা ঠিক বুঝতে পারেন কে কতটা ব্র্যান্ড বোঝে, কে কতটা কমফোর্টেবল ড্রেসে, এগুলো স্মার্ট লোকেরা ঠিক বুঝতে পারেন। তার জন্য যতই আপনি প্রিটেনশিয়াস হন, ইট উইল কাম অ্যাক্রস, স্পেশালি ইন দ্য ক্যামেরা। ডিজাইনার্স, সেমাই ডিজাইনার্স, অ্যাক্টিং ক্যারিয়ার ফেল করে গেছে, জীবনে দাঁড়াতে পারেনি, হয়ে গেলাম ডিজাইনার। অ্যাক্টরের বউ হয়ে গেলাম ডিজাইনার। এটা একটা খুব কমন আর্কিটাইপ বা একটা মানে একটা ধরন আর কি, খুব চলে ইন্ডিয়াতে। অনেক সময় অনেকে ভালোবেসে করে ডেফিনেটলি, এবং তাদের কাজও আমি কিছু দেখেছি, কয়েকজন রিয়েলি ভালো কাজ করে। তবে এটা একটা খুব ইজি এক্সাম্পল। আরেকটা এর থেকেও ভয়ানক এক্সাম্পল হচ্ছে, অমুকের বউ যেহেতু ডিজাইনার, আমাকের বউকেও ডিজাইনার হতে হবে। মানে এইসব ব্যাপার যদি চলে, তারা আর সিনেমা কি লিখবে, সিনেমা আর কি করবে? অমুকের বউ অর্নামেন্ট করে, আমাকে বউকে অর্নামেন্ট করতে হবে। আর না হলে আরেকটু বেটার হলো, অমুকের বউ অর্নামেন্ট করে, আমার বউকে একটু ড্রেস ডিজাইন করতে হবে। অমুকের বউ ড্রেস করলে আমার বউকে একটু ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। মানে ডিজাইন মানেই হচ্ছে একটা ফেমিনিন ব্যাপার আছে, একটা টেস্ট আছে। আমি একটু সেইভাবেই বললাম আর কি। ডিজাইন ব্যাপারটার মধ্যে একটা ফেমিনিন ব্যাপার আছে, টেস্ট আছে, মানে একটু বুটিক দিয়ে দাও, একটু এই দিয়ে দাও, ওই দিয়ে দাও, এইসব ব্যাপার স্যাপার আছে আর কি, একটু চলে আর কি ব্যাপারটা। But ultimately, when you are really into that design, আজকে টম ফোর্ডের কথা আমাদের বলতে হয় না। ইউ মেনশন দিস নেম টম ফোর্ড, আমাদের আর কিছু বলতে হয় না। আমাদের মাঝে মাঝে গুচি আসে, আমাদের ওর কিছু ডিজাইন আসে। আজকে আমরা অ্যানা উইন্টারের কথা যদি বলি, তাহলে তার ডিজাইনের কিছু মনে আমাদের আসে। ল্যাগারফিল্ডের কথা যদি আমরা বলি, তার কিছু ডিজাইনের কথা আমাদের মাঝে চলে আসে। আমাদের সব্যসাচীর কথা যদি আমরা বলি, ওর কিছু ডিজাইন আমাদের চোখে ভাসে, বা দ্য ওয়ে হি ইজ ডুইং হিজ ওয়ার্ক ট্রিমেন্ডাসলি বিউটিফুল, সেটা আমাদের চোখে চলে আসে। তাহলে আমাদের বাকিগুলোর এক্সেপশনালি আলাদা করে বলতে হয় না। ওই আমার বউ ও করে, আমার এই ওই করে, এইসবই বলে গেলে সেটা ঠিক হয় না। মনীষ মালহোত্রা আছে, নিতা লুলা আছে, আমাদের ইন্ডিয়াতে আমরা কিন্তু ডিজাইনে কিন্তু খুব ভালো কাজ করেছি। সো ইউর ওয়ার্ক শুড বি ইউর বেস্ট, কি বলবো, your work should speak for itself. The way you work, that should be your signature style. That should be a story to be told. এবং কাজের মধ্যে দিয়ে আমাদের বেশি কথাও বলতে হয় না, তখন এই কাজটার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলি, তখন এই সুপারফিশিয়াল মার্কেটিং গুলো করারও দরকার হয় না। ঠিক আছে? তো সেই জিনিসটার মধ্যে যে যতটা ভেতরে ঢুকবে,
তত লোকে বুঝতে পারবে ব্যাপারটা। এবং সেটার জন্য কি হয়, ওই যে বললাম সবকিছু একসাথেই হয়। আজকে আমি গান শুনছি, আজকে আমি বই পড়ছি, আজকে আমি একটা ভালো সিনেমা দেখছি, কোথাও না কোথাও আমি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাফেক্টেড হচ্ছি। তারপরে যখন আমি আমার নিজের কাজ করতে যাব, আমি দেখবো আমার স্কিল সেট, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, আমার পার্সোনালিটি, আমার যে কি বলবো স্কিল সেট, আমার যে এক্স ফ্যাক্টর যদি আমি বলি, ইউএসপি যেটা, সেগুলোকে আমি ইউজ করে আমি আমার কাজটাই কিভাবে ইমপ্লিমেন্ট করবো। কপি ক্যাট বলছি না, আমার নিজের যদি একটা ডিজাইন বলি সেটা কি করবে। আর এই ধরনের লোকজন যারা করে, আই ওয়ন্ট মেনশন নেমস নাও, বাট পরে হয়তো এই নিয়েও আমি আলোচনা করব, তাদের আশেপাশে কিছু কিছু লোকজন আর কি ঘোরে, বিশেষ করে ইন্ডিয়াতে। বাইরেও ঠিক আছে ঘোরে, তাও তারা কিছুটা একটু বোঝে, সব জায়গাতেই আছে। ইন্ডিয়াতে যখন হয় এরকম কিছু লোকজনের আশেপাশে কিছু কিছু লোকজন ঘোরে। খুব কম লোক বুঝে, বেশিরভাগই না বুঝে। হয়তো আমি, আমার মনটা খুব বাজে, আমার পার্সোনালিটিটা খুব বাজে, আমি একটা খুব নোংরা মনের একটা মানুষ, যদি এরকম একটা মানুষের সাথে আমি নিজের নামটা জুড়ে দিতে পারি, হতে পারে অ্যাজ আ ফ্রেন্ড, হতে পারে অ্যাজ আ রিলেটিভ, অর অ্যাজ আ রিলেশন, ইনডাইরেক্ট অর ডিরেক্ট, যদি আমরা জুড়ে দিতে পারি, তাহলে হয়তো দ্যাট বিকামস অ্যান এসকেপ, একটা শর্টকাট হয়ে গেল। যে যেহেতু তার নামের সাথে আমার অ্যাসোসিয়েশন আছে, তাহলে হয়তো তার টেস্ট যেহেতু বেশি, সে কাজ করে দেখাচ্ছে, তাহলে আমার সাথে হয়তো কিন্তু আমারও হয়তো কিন্তু টেস্টটা খুব আছে। এটা একটা কমন ট্রিক অ্যান্ড টেকনিক আমি বলে দিলাম। এবং এই ধরনের লোকগুলো থেকেই শাড়ি নিয়ে প্রতিযোগিতা, আজকে আমায় আসতে হবে শাড়ি নিয়ে, আজকে আমি ওখানে যাব আমাকে একটু স্যুট বুট পরে যেতে হবে, সেখানে দরকারই নেই স্যুট বুট। হ্যাঁ, হয়তো এরকম একটা ব্যাপার। এই ধরনের লোকগুলো যারা আছে, তারাই এগুলোকে ইনডাইরেক্টলি পিছন থেকে পুশ করে। তারপরে সামনে এসে লোকের কাছে অন্য অ্যাক্টিং এমন ভাবে করে যে ইউ থিঙ্ক দ্যাট হাউ দিস পিপল আর ডুইং দিস থিংস, বাট ইউ রিমেম্বার দিস থিং লেটার, আই উইল ডিসকাস অ্যাবাউট ইট মোর, or discuss it more. Design, designers, semi-designers, very important topic, we'll talk about it. Gender bias, যেটা আমি বললাম যে একটা এমন একটা রিগ্রেসিভ একটা মেন্টালিটি, যেখানে এখনো ভেবে যাচ্ছে যে ডিজাইন মানেই একটা ফেমিনিন ব্যাপার আছে। আমি আমি আমার সামনে একজনকে বলতে শুনেছি, মানে আমি শান্তিনিকেতনেও দেখেছি, আর অন্য অন্য বিভিন্ন জায়গাতেও দেখেছি, এই লোকটা ডিজাইন করে মানে এ হচ্ছে মেয়েলি একটা লোক, এই লোকটা ডিজাইন পছন্দ করে মানে এ হচ্ছে ফেমিনিন একটা লোক। এই যে ব্যাপারগুলো, এই লোকগুলো যখন পরে এসে কথা বলে ডিজাইন নিয়ে, তখন মানে উই ফিল লাইক লাফিং আ লট। মানে এটা এত বোকা বোকা একটা কাজ, মানে তারা ভাবে পৃথিবীর সবাই হয়তো তার কাছে বোকা, তার সামনে বোকা, আর সে হয়তো একাই একজন চালাক ব্যক্তি, সে যাই করুক না কেন একটা মিথ্যা অ্যাক্টিং করে মোটামুটি পার পেয়ে যাবে। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। ওই নিজেদের মতো 4-5 জন, 6-7 জন, 10 জনকে জোরে যদি আমরা করি তাহলে পর্যন্ত ঠিক আছে, বাট রিয়েল কাজ না করতে পারলে ওয়ার্ল্ড লেভেলে কোনোদিন অ্যাপ্রিসিয়েটেড, বা যে কোনো ভালো জায়গাতেই কোনোদিন অ্যাপ্রিসিয়েটেড হওয়ার কথা নয়। ওই এই নামটা দিয়ে ম্যানিপুলেট করে যেটুকুনি আর কি হলো। সেইখানে আমাদের এগুলো বোঝাটা খুব দরকার, যে কাদের সাথে কারা নাম অ্যাসোসিয়েট করছে, তারা অ্যাকচুয়ালি সেরম কিনা। হয়তো অ্যাকচুয়ালি যারা জানে, তারা জানে যে তারা অ্যাকচুয়ালি কি জিনিস, তারপরে দেখছে যে তারা এইটা করে তারা একটা এসকেপ পাচ্ছে, বা তারা মানুষের মনটাকে, ওই পারসেপশনটা তৈরি করার জন্য তারা এই জিনিসগুলো করে থাকে। দেয়ার আর মেনি আদার ট্রিক্স অ্যাজ ওয়েল। যেটা আমি বললাম, কারণটা কি? ল্যাক অফ ট্যালেন্ট, অনলি লুকসেই আটকে আছে। 3-4টের থেকে 5টা হয়তো এক্সপ্রেশন সারা জীবনে শিখেছে, সেটা হতে পারে 30-40 বছর ধরে অ্যাক্টিং করেছে, 3-4টের বেশি এক্সপ্রেশন জীবনে শেখেনি। ফেলিয়ার নিজের তো বুঝতে পারছে, আলটিমেটলি আয়নার সামনে যখন নিজে মুখটা দেখবে, একটা তো ফ্রাস্ট্রেশন, ফেলিয়ার, ডিপ্রেশন হবেই, কিন্তু সেটা নিজে স্বীকার করবে না। সেই অস্বীকার করার থেকে লোকের কাছে ছুড়ে দেওয়া, হতে পারে এক্সকিউজ, হতে পারে অন্য কিছু জিনিস, হতে পারে অন্যকে ছোট করা, অন্যকে খারাপ করা, হতে পারে একটা ড্রেস কিনে সেটাকে দিয়ে কম্পেনসেট করা, একটা গাড়ি কিনে ফেললো, একটা ড্রেস কিনে ফেললো, একজন ড্রেস যে বানাচ্ছে তার সামনে গিয়ে নামটা জুড়ে ফেললো, এসব বিভিন্ন জিনিসপত্র হয়। আলটিমেটলি দে আর নট অ্যাড্রেসিং দ্য রাইট প্রবলেম অর দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। সেখান থেকে অন্য লোকের বরঞ্চ ভোগান্তি হয়। ওই জন্য এদের যদি টিমে রাখতে হয়, তাহলে তাদের পার্সোনালিটির এই অ্যাসপেক্টটা জেনে যদি টিমে রাখা যায়, দেন ইউ ক্যান ডিরেক্ট ইন এ বেটার ওয়ে। Otherwise, these people can be a very much obstacle or nuisance in your shooting process. So be very aware of these people. Now, the question is coming back to the main points. You want to be a designer? There are many options in India. কিন্তু তাহলেও যেন মনে হয় যে ওই ডিজাইনার হয়ে কে কতটা সাকসেস হবে। তবে এখন আমি বলবো, আমার মনে হয় স্কোপটা অনেকটা বেড়েছে আগের থেকে। But photography design, you can go from design to photography, you can go from photography to design, and there are many other ways.
হয়তো গ্রাফিক ডিজাইন নিয়ে ইউ স্টাডিড অ্যান্ড দেন ইউ ক্যান গো টু ফ্যাশন ডিজাইন অলসো। সো আমি যেটা বলবো, একটা হোলিস্টিক এডুকেশনটার খুব দরকার। ওয়েন ইউ আর স্টাডিং, মেবি নো ইনস্টিটিউট ইজ টেলিং ইউ। আজকে যদি আমি ইতালিতে বলি, ভেনিসে বলি, মিলানে বলি, বা যদি আমি ফ্রান্সে বলি, উই হ্যাভ আ লট অফ অপশনস, বিকজ ওদের কালচারটা ইউরোপিয়ান রেনেসা যদি আমি বলি, বা ইউরোপিয়ান আর্ট কালচারটা এমন ভাবে হয়েছে যে ওদের ইভলিউশনটাও ওরা জানে। দে আর ভেরি অ্যাওয়্যার অফ দেয়ার কালচার অ্যান্ড প্রাউড অফ দেয়ার কালচার, অ্যান্ড দে নো ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ কালচার। আজকে ব্যারোকের এই ক্যারেক্টারিস্টিক্স ছিল, আর্লি রেনেসার এই ক্যারেক্টারিস্টিক্স ছিল, রোম্যান্টিসিজমের এই ক্যারেক্টারিস্টিক্স ছিল, এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজম, লেট রোম্যান্টিসিজম, এইগুলোর কি ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেখান থেকে ইভলিউশন কিভাবে হয়েছে, সেগুলো সম্পর্কে তারা খুব অবগত। আমরা বাঙালি হিসাবে আমরা কিন্তু নিজেদের খুব জানতাম ভালোভাবে, এখনো আমরা জানি। আজকে যারা রিয়েলি পয়েজড বাঙালি, শিক্ষিত বাঙালি, তারা কিন্তু সবসময় চটঙের দিকে দৌড়ে দৌড়ে যায় না। তারা যদি একটা শাড়ি পরেও যদি কথা বলতে শুরু করে বা গান গাইতে শুরু করে, আমরা কিন্তু একদম মত্ত হয়ে শুনবো। ঠিক আছে, তার কারণ তাদের ওই সাবকনসিয়াসলি তাদের যে চয়েসটা হচ্ছে, সেটা হতে পারে একটা চুড়িদার হলো, হতে পারে একটা শাড়ি হলো, একটা সালোয়ার হলো, সে যাই হোক না কেন, সেটার জন্য আমরা আর কিছু ভাবি না কেন, আমাদের কোহেরেন্ট কমিউনিকেশনটা এত স্মুথলি হয়। এবং তারাও যখন সেটাকে চুজ করছে, দ্যাট ইজ ওই যে বলেছিলাম এক্সটেনশন অফ দ্য পার্সোনালিটি। মানে আজকে আমার পার্সোনালিটি এই, তখন আমি আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট দিস ক্লোথ টু পুট ইট অন মাই সেলফ। তো সেই একটা অবস্ট্রাকশন তখনই চলে আসবে, নো আই ক্যানট মেক দ্যাট কম্প্রোমাইজ, ইট ডাজন্ট গো উইথ মাই পার্সোনালিটি। সেই একটা সেন্স তার মধ্যে আছে। সেখান থেকেই সে অর্নামেন্টেশন কি করছে, সেটা হতে পারে একটা ডায়মন্ড, হতে পারে জাঙ্ক ম্যাটেরিয়াল, হতে পারে সিটি গোল্ড, হতে পারে হোয়াট এভার ইট ইজ, বাট ওই কালারের শেডটা কি হবে, টেক্সচারটা কি হবে, শেপটা কি হবে, একটা ওয়ান লকেট হবে না মাল্টিপল লকেটস হবে, নাকি একটা স্ট্রিং অফ চেইনস হবে, কেরম হবে, নাকি আমি পরবই না, আমার জাস্ট না পড়া, অলংকারটা না পড়াটাই আমার পার্সোনালিটির একটা মানে এক্সপ্রেশন বা কমিউনিকেশন, সেটাও আছে, সেরকম হয়, দরকারই হচ্ছে না। কখন আমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করলাম, কখন আমি ছোট চুল রাখলাম, কখন আমি বড় চুল রাখলাম, কখন আমি চুলটাকে একটু বয়েস কাট করে দিলাম, কখন আমি খোপা বাঁধলাম, ডিপেন্ড করছে। আলটিমেটলি ইট বয়েলস ডাউন টু এক্সপ্রেশন, কমিউনিকেশন, যেটা আমি বারবার বলেছি। যেখানে আমরা বলেছি সিনেমাটোগ্রাফি, যেখানে আমরা বলেছি সাউন্ড ডিজাইন, যেখানে আমরা বলেছি স্ক্রিপ্ট রাইটিং, যেখানে আমরা বলেছি অ্যাক্টিং, হোয়াট এভার ইট ইজ, লাইফস্টাইলে যখন আমরা করছি, ধরলাম আমি একটা অন্য প্রফেশনে আছি, আমি অ্যাক্টিং করছি না। শেক্সপিয়ার যেটা বলেছে, লাইফ সবাই আমরা অ্যাক্টর, এবং স্টেজে আমরা অ্যাক্টিং করে যাচ্ছি, কোনো না কোনো রোল প্লেইং আমরা করেই যাচ্ছি জীবনে। কখনো বাবা, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো মা, কখনো বোন, কখনো দিদি, কখনো পিসি, কখনো মাসি, কাকিমা, জেঠিমা, ভাইপো, ভাগ্নে, বিভিন্ন রকম রোল আমরা কখনো কখনো কিভাবে প্লে করেই যাচ্ছি। তো এই যে জিনিসগুলো যদি আমরা এই জিনিসগুলো নিয়ে নিজের কাছে নিজের একটু ক্লিয়ার থাকি, তাহলে কিন্তু এই ডিসিশনগুলো আমরা একটু বেটার নিতে পারবো। তো হয়তো আমরা সিনেমায় অ্যাক্টিং করছি না, হয়তো আমরা একটা পাবলিক সেলিব্রিটি, বা হয়তো আমরা জাস্ট পাবলিক পারফর্ম করি অকেশনালি, হয়তো আমরা কন্টিনিউয়াসলি লোকের সামনে থাকছি না, হয়তো কোনো ইভেন্ট হচ্ছে বা কিছু হচ্ছে, তখনও কিন্তু দ্য ওয়ে উই আর ড্রেসিং আওয়ার সেলভস, দ্য ওয়ে উই আর পিকিং আপ দ্য ড্রেসেস, দ্যাটস অলসো পার্ট অফ ইউর ডিসিশন মেকিং, কিন্তু সেটা কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে। এই জায়গায় এটা কতটা এফেক্ট করছে, মানে অ্যাফেক্ট করছে, এই জায়গাটায় এটা কি উপযোগী, সেটা কি আরো একটু কমিউনিকেশনটাকে এনহ্যান্স করছে নাকি করছে না। যেটা বললাম, এটা যত আমরা এর মধ্যে নিজেদের সাথে ক্লিয়ার থাকি বা কোহেরেন্ট থাকি, হারমোনিয়াস বা কনগ্রুয়েন্ট থাকি নিজেদের সাথে, তাহলে ইট হ্যাপেন সাবকনসিয়াসলি। আজকে অমুক জায়গায় গেলাম, দুম করে 2 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে নিলাম, এই ড্রেসটাই কিনবো, এটাই কিনবো, তারপরে পড়ছি, যাই ড্রেস পরছি তাতেই ভালো লাগছে। তখন উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অল দ্য সুপারফিশিয়াল থিংস। যাই আমি পড়ছি, আই এম ভেরি কমফোর্টেবল উইথ দ্যাট। ওই চুজিং যেটা করেছি, তার আগেই এতগুলো ডিসিশন মেকিং প্রসেস হয়ে গেছে, বিকজ উই হ্যাভ থট অ্যাবাউট ইট থ্রু আউট আওয়ার লাইফ অ্যান্ড উই আর ভেরি মাচ সর্টেড। যদি সর্টেড নাও হই, তাহলে অ্যাটলিস্ট একটা থ্রেশহোল্ড আমরা পেরিয়ে এসেছি, যে সেখানে আমরা নিজের কাছে নিজে খুব ক্লিয়ার আছে। সেইটা যখন না থাকে, তখন ডিসপারেশন, ইনসিকিউরিটি, জেলাসি, এনভি, ওই ড্রেসটা পরেছে, আমি এই ড্রেসটা কিনবো না, এইসব জিনিসগুলোর মধ্যে থেকে যায়। সেখানে কি হয়, ওই ভাইব্রেশনটা যখন একটু লোয়ার ভাইব্রেশন হয়ে যায়, তখন ওইখানেই ক্রিয়েটিভিটিটা একটা অবস্ট্রাকশন হয়ে যায়। যে কোনো গ্রেট ক্রিয়েটিভিটি, কনফ্লিক্ট তো একটা ব্যাপার থাকেই, কিন্তু লাভের একটা খুব বড় ব্যাপার থাকে। ইফ ইউ আর মোর ডেডিকেটেড, ইফ ইউ আর লাভিং মোর, দেন ইউ ক্যান ক্রিয়েট গ্রেট আর্ট ওয়ার্কস। ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রেও প্রযোজ্য, গ্রাফিক্স ডিজাইন, আর্ট ডিরেকশন, অ্যানিমেশন নিয়ে আমরা যখন বলবো, অ্যানিমেশনে, সিনেমাটোগ্রাফি, মিউজিক, অ্যাক্টিং, কি বলবো, এনিথিং ইউ টেক, সাউন্ড ডিজাইন, হোয়াট এভার ইট ইজ। সিনেমার ক্ষেত্রে আমি কেন বলছি, কেন প্রত্যেকটার ক্ষেত্রে আর্টের একটা ভূমিকা আছে।
বেসিক ব্যাপারটা, ফাউন্ডেশন বা বেসটা যদি খুব স্ট্রং থাকে, বা যদি আমরা নিজেদের ওই জায়গাটা অ্যাটলিস্ট আমাদের জীবনের পথ চলার মধ্যে থেকে একটু দেখে নিয়েছি নিজেরা, তাহলে এই বাকি ডিসিশনগুলো অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে হয়ে যায়। এবং সেটা যখন লোকে দেখে তখন লোকেও বুঝতে পারে যে বারবার একে দেখছি বিভিন্ন রকম সাজে সেজে আসছে, প্রত্যেকটার মধ্যেই যেন তার পার্সোনালিটি সেই অ্যাসপেক্টটা কমিউনিকেট হচ্ছে। হতে পারে যে কোনো অতিরঞ্জকতা নেই, হতে পারে একদম মিনিমালিস্টিক একটা সাজ, কিন্তু তার মধ্যে থেকে শুধু একটা হাসির মধ্যে থেকে মনে হচ্ছে কতগুলো লাইট বাল্ব জ্বলে উঠলো। শুধু একটা হাসি, চোখে হয়তো একটু কাজল, একটা শুধু একটা নর্মাল শাড়ি, তার হয়তো কিছু একটু ভাইব্রেন্ট কালার্স আছে, সেটার মধ্যে থেকে সেই হাসিটা এত সুন্দরভাবে ড্রেসের সাথে ব্লেন্ড হয়ে গেছে। দ্যাট ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য পার্সোনালিটি, আলাদা করে কিছু বলার নেই। সেই জিনিসটা বোঝাটা খুব দরকার। দিজ আর ভেরি টাফ থিংস, বাট অ্যাজ ইউ নো মোর অ্যাবাউট ইট ইউ ক্যান টেক বেটার ডিসিশনস। অপশনস আছে, এনআইএফটি এবং আরো অনেকগুলো ইনস্টিটিউট আছে, শান্তিনিকেতনে খুব সুন্দর পড়াশোনা হয়, বাট আলটিমেটলি নো স্কুল ক্যান টিচ ইউ অ্যাবাউট অল দিস থিংস। দে ক্যান টিচ ইউ দ্য টেকনিক্স, দে ক্যান টিচ ইউ দ্য ক্রাফট, ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট অ্যাজ এ হিউম্যান বিং। দেখতে হবে প্রচুর ওয়ার্ল্ডের কাজ, আমাদের ইন্ডিয়ান কালচারে কিভাবে আমরা ইভলিউশন হয়েছে, বিভিন্ন ইনভেশন গুলো কিভাবে এফেক্ট করেছে আমাদের ড্রেসিং সেন্সটাকে, আমাদের ইন্ডিজিনাস কালচারে কি ছিল, আমাদের ট্রাইবাল ফোক বা মডার্ন বা কন্টেম্পোরারি আমাদের ড্রেসগুলো কিভাবে আস্তে আস্তে অ্যামালগামেশন হয়েছে, কিভাবে আমাদের এসছে, মিনিমালিজম কি, এক্সপ্রেশনিজম কি, ইমপ্রেশনিজম কি, কালার প্যালেট টেক্সচার গুলো কিভাবে ইউজ করা হচ্ছে বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন সিচুয়েশনে, ইউরোপিয়ান আমেরিকান ড্রেস কিভাবে তাদের থেকে ডিফারেন্ট, এশিয়ান ড্রেস গুলো কেমন ভাবে ডিফারেন্ট, আজকে জাপানিজরা যেরকম ভাবে কিমোনো পরছে, চাইনিজরা সেরকম ভাবে পরছে না, তাদের মধ্যে কিছু অথেন্টিক কালচারের আর্টিফ্যাক্টস আছে, ড্রেসেস আছে। এই সবগুলো যত আমরা অবজার্ভ করব, যত আমরা অ্যাওয়্যার হব, তত উই ক্যান টেক গুড থিংস ফ্রম এনি কালচার অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই ইন দ্য কন্টেম্পোরারি ডিজাইন অলসো। সেইগুলো জানাটা খুব দরকার। সেলফ হেল্প যেটা বললাম, নিজেটা জানাটা খুব দরকার। ডাজ স্টাডি হেল্প, এটাও বললাম। ডেফিনেটলি ইট হেল্পস। ওই থিওরিটিক্যাল নলেজটা, অর্গানাইজিং দ্যাট নলেজ, গিভ ইউ আ ফ্রেমওয়ার্ক, এগুলোতে স্টাডিটা খুব হেল্প করে। বাট যে কোনো আর্টের ক্ষেত্রেই এটা খুব এক্সপিরিয়েন্সিয়াল ব্যাপার। দ্য মোর ইউ ডু, দ্য মোর ইউ অবজার্ভ, দ্য মোর ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, the more you innovate, the more you experiment with it, the more you know, the more you get better at. As simple as that. So what's the best way? You choose, you mix and match uh, among these ways, and you will figure out which one is the best for yourself. হয়তো আজকে আপনার কাছে এই প্রসেসটা ইম্পর্টেন্ট ছিল বা মেথডটা ইম্পর্টেন্ট ছিল, কালকে হয়তো নাই হতে পারে। You are creating not boring same designs, you are creating different designs. You are evolving as a person, your designs are evolving. So you need to think of all these things, take care of all these things. What are the limitations? The biggest limitation is you, always. Otherwise society can put a lot of limitations, but it doesn't matter. As an artist, whatever society loke ki bolbe, it doesn't matter when you are an artist. An artist means when you are in any profession, if you can make it to the artist level, then it shows you have become an artist or a creative person in your profession, irrespective of science, art and commerce, or whatever it is, business. So what are the limitations? Society can put a lot of limitations, but don't think about it. Do your own stuff, learn about it, break the rules, make your own rules, but ultimately think of the bigger picture. Human beings, mankind, the greater good. When you think about all these things, then you can push yourself for innovation, push yourself for greater creativity, greater artworks. Otherwise we poor bang hoy jodi, if you become stagnant, then you don't create great stuff, it becomes mediocre or boring stuff. So understand all these things. Model and actor, we'll talk about it, we'll do a particular episode on that. But if you have seen a lot, then you can recognize and you can differentiate. In India there are very few actors, and good actors don't get much chance. But this is time we can give chance to more actors and put more focus into storytelling. Costume will be a part of it, but acting and storytelling, that is very important. Culture and heritage. Now coming back to Bengal. What is traditional? What is modern? And who decides it? ফোক কালচারে এত সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে, ইউ উইল বি মেসমারাইজড টু নো যে কি কি সুন্দর আমাদের কাছে কালচার আছে।
তো আন্ডারস্ট্যান্ড, অবজার্ভ, গ্রামে গিয়ে দেখুন কিভাবে হস্তশিল্পের কাজ হচ্ছে, স্পেন্ড সাম টাইম দেয়ার, টক টু দোজ পিপল, আন্ডারস্ট্যান্ড দ্য এফর্ট দে আর পুটিং, অ্যান্ড দে আর ভেরি ডেডিকেটেড, আই উইল টেল ইউ, দে আর ভেরি ভেরি ডেডিকেটেড পিপল। একটা ছোট্ট এইটুকুনি ব্রাশের দিয়ে একটা তুলি দিয়ে আঁকবে, বা একটা ফেব্রিকে আঁকবে বা একটা বুনবে, তাতেও যেন তারা জীবনের একটা সুন্দর সময়কে অতিবাহিত করছে ওই কাজটার মধ্যে দিয়ে। সো দের ইজ এ লট টু লার্ন ফ্রম দ্যাট অলসো। So unless you don't get these experiences, how do you grow as a human being? How do you create great works? So you need to know about all these things. Where does Bengal start? Tremendously powerful, প্রচন্ড opportunities, দারুণ একটা সংমিশ্রণ of culture, বিভিন্ন ধরনের লোকজন থাকে, বিভিন্ন ধরনের লোকের প্রেফারেন্সেস, ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আছে, আমেরিকান ইনফ্লুয়েন্স আছে, এশিয়ান ইনফ্লুয়েন্স আছে। You can make a lot out of it. Mix and match the things, figure out your own culture, know about your own culture, figure out your strengths and weaknesses, then you can do great stuff. Bengal has created great stuff, at least in terms of design, for years, and it's still doing so. তার কারণ নেচারে রয়েছে ওই অলিগলির মধ্যে দিয়ে যখন আমরা হাঁটি তখন উই আর গেটিং অল দিস এসেন্স। ওই গলিগলির মধ্যে দিয়ে হাঁটছি, মাটির ভাড়ে একটু চুমুক নিচ্ছি, হয়তো একটু কচুরিও খেয়ে নিলাম, হয়তো একটু জিলিপি খেয়ে নিলাম মাঝে মাঝে, বা একটু নৌকাতে চড়ে এলাম। এই সবগুলো যখন আমরা করছি, কোথাও না কোথাও আমাদের ডিজাইনের সেন্সটাও আমাদের অ্যাফেক্টেড হচ্ছে। অ্যাজ এ হিউম্যান বিং উই আর ডেভেলপিং আওয়ার হিউম্যান পার্সোনালিটি, টেস্ট, সাটলটি। তারপরে গিয়ে যেমন ওই জন্য নিতে শিখুন, নেচার থেকে নিতে শিখুন, তাহলে আপনি দিতেও শিখবেন, দিতে শিখুন তাহলে আপনি নিতেও শিখবেন। ইটস আ ভেরি গ্রেট থিং টু অ্যাচিভ। শুধু নিয়েই গেলাম, দিতে কিছু পারলাম না, তাহলে দেখবেন আর্টিস্ট হিসেবে আপনি খুব একটা কিছু উন্নতি করতে পারবেন না। শুধু দিয়েই গেলাম, নেওয়ার কথা ভাবলাম না, অনেক দারুণ দারুণ কাজ করতে পারবেন, তবে পয়সা হয়তো কামাতে পারলেন না। সুতরাং সেখানেও ব্যালেন্সটা খুব দরকার। ডিপেন্ডস অন ইউর প্রেফারেন্সেস। কিন্তু ওই ব্যাপারটাকে সমৃদ্ধ হওয়া, ব্যাপারটা থেকে সেই এনভায়রনমেন্টে গিয়ে সেখান থেকে অনেক কিছু শেখা, নেচারের সাথে একাত্ম বোধ, এইগুলো যত আপনি করতে পারবেন, সেটা যত কমিউনিকেট করে এক্সপ্রেস করতে পারবেন থ্রু ইউর আর্ট ওয়ার্ক, ফ্যাশন ডিজাইন, লেট ইট বি দ্য মিডিয়াম, লেট ইট বি দ্য ওয়ে ইউ এক্সপ্রেস ইউর সেলফ, দেন ইউ ডু দ্যাট। আরেকজন পেন্টিং করে আপনি ফ্যাশন ডিজাইন করেন, বাট আলটিমেটলি অ্যাজ এ হিউম্যান বিং তো ইউ ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই এনিথিং। আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রসেস। প্রেফারেন্সেস ম্যাটার, উইল টক অ্যাবাউট এ লট। কেউ হয়তো মিনিমালিস্টিক পড়ছে, কেউ হয়তো একটু জকমকে শাড়ি পরছে, কেউ হয়তো সালোয়ার পরছে, কেউ হয়তো একটু টমবয়িশ ড্রেস পরছে, বাট আলটিমেটলি দে আর ভেরি, ইফ দে আর ভেরি কমফোর্টেবল উইথ দেমসেলভস, দেন দেয়ার ইজ নো ওয়ান টু টক অ্যাবাউট। তাদের নিয়ে আর কিছু বলার নেই। অন্য কে কি বললো, লোকে কি বলবে, ইট ডাজন্ট ম্যাটার। এথনিক ওয়্যার, সেলিব্রেশন, ফেস্টিভ্যালস, বাংলা বা ইন্ডিয়াতে একটা বড় ভূমিকা আছে যে ফেস্টিভ্যালস গুলো আমাদের অনেকটা সুযোগ দেয় ড্রেসটা নিয়ে একটু নতুন করে দেখার। দুর্গাপুজো একটা খুব বড় সেলিব্রেশন, তখন কি কটা নতুন জামা কাপড় হলো, কটা নতুন জিনিস কিনলাম, বাচ্চা থেকে বড়োর মধ্যে একটা উৎসাহ থাকে, অ্যাটলিস্ট একটা পাঞ্জাবি কিনলাম কি অঞ্জলি দেবো এটা পরে, এরকম ব্যাপার স্যাপার থাকে। কালী পুজোর সময়, দিওয়ালির সময় অনেকের থাকে যে এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা কিনবো। অনেক সময় সরস্বতী পুজোর সময় অনেকে ভাবে আজকে একটু পাঞ্জাবি পরে বেরোবো, সারা বছর যাই পরেছি, সরস্বতী পূজা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আজকে একটু পাঞ্জাবি পরে বেরোবো, মেয়েরা হয়তো একটু শাড়ি পরে বেরোলো। তো এইসব জিনিসগুলো ছিল এবং এখনো আছে, এবং এগুলো আমাদের সাইকিতে খুব এফেক্ট করে। কেন, তাহলে কি হচ্ছে, থ্রু দিস সেলিব্রেশনস, ফেস্টিভ্যালস, আমরা আমাদের এথনিক ওয়্যার, এথনিসিটি, এগুলোকে বজায় রাখছি। নাহলে আজকে যদি আমরা একটা অনুকরণের কালচার করতে করতে পুরোটাই নিজেদের একদম বিকিয়ে দিই, তাহলে আমাদের কাছে রইল কি? যে কালচারটার এত গর্ব করার আছে সারা পৃথিবীর কাছে, আজকে তারাই যদি নিজেদের বেস বা ফাউন্ডেশনটা থেকে বিস্তৃত হয়ে নিজেদের বিকিয়ে দেয়, তাহলে এর থেকে বড় পাপের তো মনে হয় আর কোনো জায়গা নেই, তাই না? So first you understand what makes us unique as a Bengali culture, বা Bengali people, বা the Bengali environment, what makes us unique, সেটা আমাদের কিভাবে সমৃদ্ধ করে, আন্ডারস্ট্যান্ড দ্যাট। লাল পেরে শাড়ি যেটা আমরা বলি, একটা লাল পেরে শাড়ি, সাদার মধ্যে একটা লাল বা ব্রাউনের হয়তো হালকা একটা রেখা রইলো, সেটার সাথে ম্যাচিং করে হয়তো একটা আমরা ব্লাউজ পরলাম, বা সেরকমই, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। তার সাথে একটা অর্নামেন্টেশন রইলাম, একদম মিনিমালিস্টিক, তার সাথে হয়তো একটু কানের দুল রইলো, হাড়ের সাথে একটু ম্যাচিং রইলো, বা হয়তো সেটাও আমরা করলাম না, আমাদের কি কালারের ড্রেস পরবো সেটাও আমরা সিলেক্ট করলাম। কিছু কম ফ্যাশন কি,
আই থিঙ্ক এর জন্য তো সারা পৃথিবী পাগল হয়ে যায়। বাংলার মেয়েরা যখন লাল পেরে শাড়ি পরে রাস্তায় বেরোয়, বা সেরকম একটা হালকা শাড়ি, সেটা হতে পারে একটা বাসন্তী কালারের শাড়িও হতে পারে, দোলের সময় আমরা শান্তিনিকেতন অনেকটা দেখতে পাই, সেটার জন্য তো সারা পৃথিবী পাগল হয়ে যায় অনেক সময়। সেই শাড়িতে বাঙ্গন তনয়াকে দেখা, সে একটা বড় ব্যাপার। তার জন্য বড় বড় লোক হাঁটুতে বসে পড়েছে, সেটা তো আমরা ভুলতে পারি না। আজকে আমরা জিন্স পরলাম, যখন জিন্স পরার ইচ্ছে হলো তখন ঠিক আছে, শাড়িটা নিয়ে আমরা খেলো ব্যাপারটা করলাম না, শাড়িটা নিয়ে রসিকতা চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করার কোনো ব্যাপার নেই। শাড়িটা পরতে ভালো লাগছে, শাড়ি পরছি, জিন্স পরতে ভালো লাগছে, জিন্স পরছি, কিন্তু শাড়িটা যখন পরছি নিজেকে একদম এক্সপ্রেস করছি। হতে পারে আমি একজন অ্যাক্টর না, আমি একজন অন্য প্রফেশনে আছি, কিন্তু নিজেকে যে এক্সপ্রেস করছি তার মধ্যে কি থাকছে? নিজেকে ভালোবাসা। অহংকার বলছি না, জেলাসি বলছি না, এনভি বলছি না, কিচ্ছু বলছি না। নিজেকে ভালোবাসি, এক্সপ্রেস করতে চাই, লোকের সাথে মিশছি, লোককেও ভালোবাসছি, মানুষকে সম্মান করছি, মানুষকে ভালোবাসছি, নিজেকে সম্মান করছি, নিজেকে ভালোবাসছি। এই জায়গাটা থেকে দারুণ দারুণ ড্রেসিং সেন্স ডেভেলপ হয়। এগুলো নিয়ে আরো পরে কথা বলবো, বাট লাল পেরে শাড়ি, জাস্ট রিমেম্বার দ্যাট, বিগ থিং। Let's discuss about all these things. Now, before I go to the next slide, which is the last slide, আমি ছোট্ট করে একটু বলবো, আমাদের পার্ক স্ট্রিট এরিয়াতে নিয়ার ট্রিঙ্কার্স বা অক্সফোর্ড বুক স্টোরটার কাছে আমাদের একটা বিশ্ববঙ্গ যে ব্যাপারটা হচ্ছে আর কি, ওটার একটা ছোট্ট শপ আমি দেখলাম। তো আমি একটা ভিডিও দেখাবো, ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং। কেউ আমায় এখানে পয়সা দেয়নি বা কিছু বলেনি, আমার মনে হয় if you want to buy something, the best way is to go for this thing. Your Shantiniketan you can go, but Shantiniketan you can go to, and there are many other aspects also. There are many places you can go to. Shantiniketan আছে, গ্রামের আরো অনেক জায়গা আছে, তো ইউ ক্যান চুজ অ্যাকর্ডিংলি। বাট এইখানে যদি শহরের মধ্যে আমরা দেখতে চাই, সেখানেও আমাদের কিন্তু প্রচুর জায়গা আছে ওয়্যার উই ক্যান গো টু। আমাদের রাসবিহারীর কাছে, বালিগঞ্জের কাছে, বা এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারবো কোনো না কোনো দোকান যেখানে খুব ভালো মতো এইসব জিনিস নিয়ে কাজ হচ্ছে। বাট এটা হচ্ছে পার্ক স্ট্রিটে স্পেশালি একটা দোকান আছে যেটা বিশ্ব বাংলা নাম দিয়ে ওরা বিক্রি করছে। ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ এ লুক ইফ ইউ ফিল লাইক ইউ ক্যান বাই, otherwise you can find out other options. At least you will get some idea about it, কিভাবে ওরা গ্লোবাল লেভেলে নিজেদের প্রজেক্ট করার চেষ্টা করছে। And you can also advise them if you need to, যে how can they do better. ঠিক আছে, আর শান্তিনিকেতনে গেলে তো you will get a lot of options, no doubt about that. So we don't have to talk about that because there are many options. और আজকে যেটা হয়েছে আরেকটা জিনিস আমি নিজেও করি, I can refer to you, like I can tell you about a lot of names. প্রচুর লোক বা প্রচুর লোকজন আজকে কিন্তু হস্তশিল্পটাকে একটা হবি বা প্রফেশন ইকিগাই যদি আমি বলি, মানে হবি, প্রফেশন বা লাভ, এইসবের একটা ওভারল্যাপ যদি আমি দেখি সেরকম ভাবে জায়গা থেকে হ্যান্ডিক্রাফটসটা একটা খুব ভালো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোটামুটি একটা বিস্তার লাভ করেছে। সো ফিগার আউট ওয়ের ইউ গেট অল দিস থিংস, মেনটেন দ্য কোয়ালিটি অ্যান্ড ওয়্যার অ্যান্ড শো ইট টু পিপল। আমাদের কালচারটা এভাবেই তো আস্তে আস্তে লোকের কাছে যাবে, বা এই নিয়ে আমরা গর্ব করে দেখাতে পারবো। ফেসবুকে সেলফি দিলেন, ইনস্টাগ্রামে দিলেন, talk about it. What did you feel about it? You can create something of your own also. সেখানেও একটা এক্সপ্রেশনের ব্যাপার। Now, coming back to that, after the introduction, what I will talk about, a series of episodes যেটা নিয়ে আমরা কথা বলবো। Most probably, as I have already mentioned, weekly হয়তো একটা করে এপিসোড থাকবে। ডেটা আমি পরে বলে দেবো কোন ডেতে হবে, বাট উইকলি একটা এপিসোড আমরা রাখার চেষ্টা করব যেখানে ফ্যাশন ডিজাইন রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ ফ্যাশন ডিজাইন in bachelor's, or maybe doing something else in the bachelor's, after that you want to pursue fashion design, সেগুলো করতে গেলে কি কি করা যেতে পারে, we will talk about it. Academic and experiential level দুভাবেই আমরা আলোচনা করব, then you can research more about it. ডিসকাশনস থাকবে, ইন্টারভিউজ থাকবে, আমার টকসগুলো থাকবে, কিছু মাস্টার ক্লাস থাকবে, আরো অনেক কিছু থাকবে। রেসপেক্টিং কালচারস থাকবে, কিভাবে আমরা ক্রস কালচারাল ব্যাপারটাকে রেসপেক্ট করে প্রত্যেকটা কালচার থেকে কিছু না কিছু শিখতে পারি,
কালচারাল ওভারল্যাপগুলো থেকে আমরা কিভাবে করতে পারি, সেই অনুযায়ী কিভাবে গল্পে আমরা লিখতে পারি, কিভাবে নিজেদের কালচারটাকে আমরা বিশ্বের দরবারে এক্সপ্রেস করতে পারি, কিভাবে কস্টিউমের মধ্যে দিয়ে বা ফ্যাশন ডিজাইনের মধ্যে দিয়ে সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। কোনো অনুকরণ নয়, নিজেদের ব্যাপারটাকে আমরা গর্বের সাথে লোকের কাছে অথেন্টিক্যালি এক্সপ্রেস করলাম। সেটা কিভাবে আমরা করতে পারি, হাউ ক্যান উই ইউজ ইট ইন ফিল্মস অ্যাজ ওয়েল অ্যাজ ইন ডেইলি লাইফ, নিজেদের জীবন ধারণের একটা অঙ্গ করা, পার্সোনালিটির একটা এক্সটেনশন করে কিভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আর ইটস সাপোজ টু বি ফান, একদম বোরিং ভ্যা ভ্যা ভু ভু অমুকে এই বলছে অমুকে তৈ বলছে ক্রিটিসিজম এসব ব্যাপার কিছু হবে না। It will be a lot of fun. We'll bring a lot of people and we will discuss about wide range of topics. If you have anything to share, share in the comment section or you can mail us also. বলুন কি ভালো লাগছে, কি সম্পর্কে জানতে চান, ফ্যাশন নিয়ে একটু কথা বলি, বিশেষ করে আমাদের অথেন্টিক ইন্ডিজিনাস বাংলার যে ফ্যাশনটা, ইট ক্যান বি ট্রাইবাল, ইট ক্যান বি ফোক, ইট ক্যান বি কন্টেম্পোরারি, ইট ক্যান বি মডার্ন, ইট ক্যান বি এজি or it can be some big brands also. সবকিছু নিয়ে আমরা কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে কি কি শেখার আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। শাড়ির কি তাৎপর্য সেই নিয়েও কথা বলি, শুধু দেখানোর জন্য পরা নয়, সেটা পরে আমাদের কি আছে। পটচিত্রের মধ্যে শাড়ি ছিল, তারপরে দুর্গা ঠাকুর শাড়ি পরে আসলে একটা অন্যরকম ফিলিং হচ্ছে, আমরা নিজেরা যখন শাড়ি পরছি হয়তো সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি আমরা কিভাবে অ্যাফেক্টেড হচ্ছি, প্রচুর কিছু ছোট ছোট জিনিস নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেই আলোচনাগুলো থেকেই আমরা সমৃদ্ধ হব। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর প্রচুর আলোচনা করুন। ক্রিয়েটিভিটি নিয়ে ইনোভেট করুন, আর রংগুলো বুঝুন, টেক্সচারটা বুঝুন, কোনটা কোন বডি টাইপের সাথে যাচ্ছে, কোনটা পরে আরাম লাগছে, দারুণ একটা ব্যাপার। এটা যদি আমরা করি না, মানে সোসাইটির ওই টেস্টটাও অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। সো let it be a coherent communication and see you in the next episode. Thank you so much for being with us. আজকে এটা এখানেই শেষ করলাম। হ্যাঁ।